কোনোভাবে যদি হচ্ছে আমাদের দেহের ভিতরে আমরা যদি হচ্ছে নজর দিতে পারতাম যে তোমার দেহের ভিতরে বা আমার দেহের ভিতরে আসলে কি কি আছে, তখন আমরা দেখতাম যে আমাদের দেহটা হচ্ছে এরকম, আমাদের দেহটা হচ্ছে এরকম, ঠিক আছে? বিভিন্ন জিনিস, বিভিন্ন অঙ্গটঙ্গ দিয়ে আল্লাহ বানাইছে। আত্মীকরণ মানে কি? একটু সিম্পলি এরকম ভাবে চিন্তা করো, মানে শব্দটা একটু বোঝার চেষ্টা করো। আত্মীকরণ মানে হচ্ছে আত্মার সাথে লাগাই ফেলছে, কুশের আত্মার সাথে লাগাই ফেলছে। এখন একটা কুশের আত্মা কি? একটা কুশের আত্মা হচ্ছে তার প্রোটোপ্লাজম। যকৃতের ভিতরে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা যে জিনিস দেখবো সেটা হচ্ছে যকৃতের ভিতরে, ঠিক আছে? আমরা যকৃতকে যদি কাটি, এইরকম কিছু অংশ থাকে, এরকম কিছু ছোট ছোট অঞ্চল থাকে। যেই অঞ্চলগুলাকে কি বলা হয়? অঞ্চলগুলোকে বলা হয় লোবিউল। বুঝতে পারছি, এগুলো হচ্ছে রক্তকণিকা। এগুলো হচ্ছে কি? রক্তকণিকা, ঠিক আছে? এটা কিন্তু 3D অ্যানিমেশন। সো এই জন্য দেখো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারতেছি। সো ভালো করে মনে রাখবা, এটা কিন্তু সৃজনশীলের ক্ষতে আসবে যে যকৃতকে কেন জৈব রসায়নাগার বলা হয়। সো এখন এই বেসিকগুলো ক্লিয়ার না হইলে একে তো হচ্ছে এসএসসি পরীক্ষাতে যে সৃজনশীলটা আসবে ওইটা পারবা না, সেকেন্ড কথা হচ্ছে এইচএসসিতে গিয়েও কিন্তু সাফার করবা। সো আমি যেহেতু হচ্ছে এগুলা এইচএসসি লেভেলেও পড়াই, সেই জন্য ভাইয়া হচ্ছে একদম বেস্টভাবে তোমাদেরকে একদম বেসিক থেকে বোঝাচ্ছি। পাচক রসে নিঃসৃত এনজাইম, এখানের নামগুলা অ্যাবসোলুটলি ভুল, এই ভুলগুলা ঠিক করে নিবা। ট্রিপসিন কখনো হচ্ছে গ্যাস্ট্রিক রসে পাওয়া যায় না। খাবার আসতেছে, দেখো খাবার আসতেছে, এই যে খাবার আসতেছে, এই যে এখানে কি হয়েছে দেখো, আমি ব্যাকে যাই, খাবারটা যেমাত্র আসতেছে ঢাকনি কিন্তু লেগে গেছে। ঢাকনি লাগলে খাবার আর হচ্ছে এখন শ্বাসনালীতে যেতে পারবে না, খাবার এখন কোথায় যাবে? তোমার অন্ননালীতে চলে যাবে। এই যে অন্ননালীতে চলে গেছে, ঠিক আছে? ইসোফেগাসে চলে গেছে। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছো। এখান থেকে একটা সৃজনশীল আসলে আশা করি তোমরা সহজেই হচ্ছে এই ক্লাসটা দেখেই সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবা। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি এবং পরিপাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারটা এমন একটা লেকচার যেখান থেকে আমাদের এসএসসি পরীক্ষাতে সৃজনশীলের প্রশ্ন আসবে। সিকিউর জন্য, সৃজনশীলের জন্য আজকে একটা হট ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা যা পড়াবো সেগুলো থেকে সৃজনশীলের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো বিভিন্ন রকমের খাবারের পরিপাক প্রক্রিয়া। পরিপাক জিনিসটা কি সেটা ফার্স্টে বোঝার চেষ্টা করব। এর বিভিন্ন প্রকারভেদ আছে, সেই জিনিসটা আমরা দেখব। পরবর্তীতে আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব পৌষ্টিক তন্ত্র, মানে যেই তন্ত্রের ভিতরে বা যেই সিস্টেমের ভিতরে এই পরিপাকের ঘটনাটা ঘটবে সেই জিনিসটা সম্পর্কে জানার চেষ্টা করব একদম 3D অ্যানিমেশনের মাধ্যমে। এবং সবশেষে হচ্ছে আমরা নানান রকমের খাবার, ঠিক আছে? আমরা ভাত খেলে সেটা কিভাবে পরিপাক হয়, আমরা মাংস খেলে সেটা কিভাবে পরিপাক হয়, আমরা যদি হচ্ছে তেল চর্বি খাই সেই জিনিসটা কিভাবে পরিপাক হয়, সেই জিনিসগুলো হচ্ছে ভাইয়া চেষ্টা করবো তোমাদেরকে দেখাই দিতে। এবং এখান থেকে মোটামুটি তুমি নিশ্চিত থাকো যে যদি খাদ্য পুষ্টি পরিপাক থেকে একটা সিকিউ আসে বা সৃজনশীল আসে, সো এই অংশ থেকে হচ্ছে সিকিউটা আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে আসো আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি যে পরিপাক, শোষণ, বিপাক, আত্তীকরণ, এই যে 4টা শব্দ আছে, সেই 4টা শব্দ দ্বারা আসলে কি বোঝায়। এই জিনিসগুলো মেন বইতে যখনই পড়তে যাবা তোমার কাছে একটু প্যাচ লাগতে পারে। মেন বইতে দেখবা যে প্রত্যেকটা জিনিস একটু হজবরলভাবে হচ্ছে বোঝানো হয়েছে বা লেখা হয়েছে। আসলে স্যারদেরকেও এখানে আসলে দোষ দিয়ে লাভ নাই। স্যাররা হচ্ছে তোমাদের বইয়ের সাইজটা ছোট রাখতে গিয়ে, ঠিক আছে, ছোট রাখতে গিয়ে যে কাজটা করছেন সেটা হচ্ছে অনেক অনেক জিনিস এক্সপ্লেন করতে পারেন নাই। সো এক্সপ্লেন না করার কারণে উল্টা তোমাদের জন্য এই জিনিসগুলো কঠিন হয়ে গেছে। সো ভাইয়া চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওতে একদম সহজ করে হচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাইতে, যে পরিপাক জিনিসটা আসলে কি, শোষণ জিনিসটা কি, বিপাক বলতে আসলে কি বোঝায়, আত্মীকরণ জিনিসটা বলতে আসলে কি বোঝায়। এবং যেখানে যেখানে 3D অ্যানিমেশন দরকার আমি একদম 3D অ্যানিমেশন দিয়ে দেখাবো। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। প্রথমে আমরা যে জিনিসটা আঁকার চেষ্টা করব সেটা হচ্ছে একটা কোষ। আমরা জানি আমাদের দেহ কিংবা একটা উদ্ভিদের দেহ সেটা এরকম অসংখ্য পরিমাণ কোষ দ্বারা গঠিত। অসংখ্য পরিমাণ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। আমাদের হাতের ভিতরে কোষ আছে, আমাদের পায়ের মাঝেও কোষ আছে, আমাদের গালের মাঝেও কোষ আছে। সব ক্ষেত্রেই হচ্ছে কি আছে? সব ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটাকে বলা হয় কোষ, যেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। সো একটা কোষের ভিতরে আমরা কিন্তু জানি যে প্রতিনিয়ত কি তৈরি হইতে হয়? শক্তি উৎপন্ন হইতে হয়। একটা কোষের ভিতরে শক্তি উৎপন্ন হইতে হয়। তোমার প্রত্যেকটা কোষের ভিতরে যদি শক্তি উৎপন্ন না হয় তুমি কিন্তু মারা যাবা, ঠিক না? শক্তি উৎপন্ন হইতে হয়। এখন শক্তি উৎপন্ন কিভাবে হবে ভাইয়া? নিশ্চয়ই কোনো না কোনো বিক্রিয়ার মাধ্যমে। নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটলে শক্তি তৈরি হবে। সেই বিক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন বিক্রিয়া। শ্বসন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়, শক্তি, ঠিক আছে? এখন শ্বসন বিক্রিয়া আবার কোনটা? এটা কিন্তু হচ্ছে আমরা এই অধ্যায়ের আগের অধ্যায় অর্থাৎ জীবনী শক্তিতে পড়ে আসছি। জীবনী শক্তিতে দেখো আমরা সালোক সংশ্লেষণ পড়ছিলাম, পরবর্তীতে যেটা পড়ছিলাম সেটা ছিল শ্বসন, ঠিক না? সো শ্বসন বিক্রিয়া কি ছিল দেখো, একটু মনে করতে পারতেছো কিনা? শ্বসন বিক্রিয়া ছিল এটা, একদম সহজ একটা বিক্রিয়া। গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস
এটিপি বা শক্তি, এটিপি বা শক্তি। এই যে আমাদের শক্তি তৈরি হইতেছে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের কোষের ভিতরে যদি শক্তি তৈরি হইতে হয়, কোষের ভিতরে কি লাগবে? শ্বসন বিক্রিয়া হইতে হবে। যে কোনো একটা কোষের ভিতরে যদি শক্তি তৈরি হইতে হয়, শক্তি তো অবশ্যই তৈরি হইতে হবে। শক্তি তৈরি হইতে হলে কি দরকার? শ্বসন বিক্রিয়াটা হইতে হবে। এখন শ্বসন বিক্রিয়াতে বিক্রিয়ক কি কি আছে দেখো তো। বিক্রিয়ক আছে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্লুকোজ। সো বুঝতে পারতেছে আমাদের এই কোষের ভিতরে কি সাপ্লাই দিতে হবে? গ্লুকোজ সাপ্লাই দিতে হবে। এবং এর পাশাপাশি আর কি সাপ্লাই দিতে হবে? অক্সিজেন সাপ্লাই দিতে হবে। সো গ্লুকোজ এবং অক্সিজেন দুইটা জিনিসকে আমাদের এই কোষের ভিতরে পাঠাইতে হবে। যদি পাঠাইতে পারি তাহলেই গিয়ে হচ্ছে একটা কোষের ভিতরে এই বিক্রিয়াটা ঘটবে। বিক্রিয়াটা ঘটলে শক্তি তৈরি হবে, সেই শক্তি দিয়ে আমরা বাঁচতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অক্সিজেন, সেই অক্সিজেন কিভাবে আমাদের একটা কোষের ভিতরে যাবে? আমরা তো সচরাচর এটা সবাই জানি যে আমরা নাক দিয়ে যে হচ্ছে প্রশ্বাস গ্রহণ করতেছি, সেই প্রশ্বাসের সাথে বায়ুতে থাকা অক্সিজেন হচ্ছে আমাদের কোষের ভিতরে চলে যাচ্ছে। সো অক্সিজেন কোথা থেকে আসতেছে এটা তো আমরা বুঝতে পারছি, বাট গ্লুকোজ জিনিসটা কিভাবে আসবে? গ্লুকোজ জিনিসটা, ধরো এটা হচ্ছে গ্লুকোজ জিনিসটা কিভাবে আমাদের একটা কোষের ভিতরে যাবে? নিশ্চয় এই গ্লুকোজ জিনিসটা হচ্ছে খাদ্য থেকে আসবে, খাবার থেকে আসবে। গ্লুকোজ জিনিসটা তো একটা খাবার, ঠিক না? বা খাবারের একটা উপাদান। এখন তুমি কি জীবনে গ্লুকোজ খাইছো? জীবনে কি তুমি গ্লুকোজ খাও? বাবা বা মা সকালবেলা যে রান্না বান্না করেন, উনি কি গ্লুকোজ রান্না করেন নাকি ভাত রান্না করেন? আনসার হচ্ছে ভাত রান্না করেন ভাইয়া। আনসার হচ্ছে কি? ভাত রান্না করেন। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই যে আরএফএল পাইপটা দেখতেছো, আসলে এটা আরএফএল পাইপ না, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের পরিপাক নালী। এটা হচ্ছে আমাদের পরিপাক নালী। যে পরিপাক নালীটা কই থেকে কই পর্যন্ত বিস্তৃত? এই পরিপাক নালীটা হচ্ছে আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এই যে দেখো, মুখ থেকে শুরু হয়েছে, একদম আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত। সো এই নালীটার ভিতরেই নিশ্চয়ই এই ঘটনাটা ঘটবে। যে ঘটনাটা কি? যে আমরা খাচ্ছি ভাত, সেই ভাতটা আমাদের পেটের ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন সে ভেঙে হচ্ছে কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে? সে ভেঙে এরকম গুঁড়া হয়ে যাচ্ছে। যে গুঁড়াগুলোকে আমরা কি বলতেছি? গুঁড়াগুলোকে আমরা বলতেছি হচ্ছে গ্লুকোজ। এবং সেই গ্লুকোজ পরবর্তীতে হচ্ছে কি হচ্ছে? পরবর্তীতে এই পরিপাক নালী থেকে সে চলে যাচ্ছে হচ্ছে রক্তনালীতে। ঠিক আছে? এই গ্লুকোজটা পরিপাক নালী থেকে দেখো লাফ দিয়ে চলে যাবে হচ্ছে রক্তনালীতে, এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে আলটিমেটলি কোনো একটা কোষের ভিতরে চলে যাবে। ঘটনা বুঝছো কিনা বলো? দ্যাটস ওয়াই আমরা মনে রাখবো যে আমরা যত খাবার খাই, সেই খাবারের মাঝে যে খাবারগুলো হচ্ছে জটিল খাবার, যে খাবারগুলো কীরকম জটিল খাবার, সেই খাবারগুলোকে আমাদের পরিপাক নালীর ভিতরে, এই যে দেখো পরিপাক নালীর ভিতরে, ঠিক আছে, এরকমভাবে ভেঙে সরলকৃত উপাদানে রূপান্তরিত করতে হয়। সরলকৃত উপাদানে রূপান্তরিত করলে সেটা আমাদের কোষে শোষণযোগ্য হয়, কোষের ভিতরে ইজিলি যাইতে পারে, শোষণযোগ্য হয়। সো যেই প্রক্রিয়াতে, ভালো করে মনে রাখো সংজ্ঞাটা, ভালো করে মনে রাখো, যেই প্রক্রিয়াতে আমাদের পরিপাক নালীর ভিতরে জটিল এবং কোষে অশোষণযোগ্য খাবার সেটা ভেঙে সরল এবং কোষে শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পরিপাক। সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে পরিপাক। সো সিম্পল ভাষায়, আসান ভাষা মে আগার সমঝায়, তো কি বলতে হবে? যে পরিপাক জিনিসটা আর কিছুই না, পরিপাক হচ্ছে ভাঙাভাঙি। জটিল একটা জিনিস, যেই জিনিস কোষের ভিতরে যেতে পারবে না, ঠিক আছে, সেটাকে ফার্স্টে ভাঙতে হবে, ভাঙলে এনে তারপর হচ্ছে সে কোষের ভিতরে যাইতে পারবে। সো ভাঙার যে প্রক্রিয়া, যেটা কিনা হচ্ছে পরিপাক নালীর ভিতরে সংগঠিত হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক কিংবা ডাইজেশন। আচ্ছা, শোষণযোগ্য উপাদানে পরিণত হইল। শোষণযোগ্য উপাদান অর্থাৎ গ্লুকোজ বা এমিনো অ্যাসিড বা এই টাইপের হচ্ছে সরল উপাদানে পরিণত হওয়ার পর সে কিন্তু এখান থেকে লাফ মারছিল না, এখান থেকে কিন্তু জাম্প মারছিল। জাম্প দিয়ে সে কোথায় চলে গেছে? পরিপাক নালী থেকে চলে গেছে রক্তনালীতে। পরিপাক নালী থেকে কোথায় চলে গেছে? রক্তনালীতে চলে গেছে। সো আমরা ভালো করে জিনিসটা মনে রাখবো যে যেই প্রক্রিয়াতে, ঠিক আছে, যেই প্রক্রিয়াতে আমাদের পরিপাক নালীর ভিতরে যেই খাবারটা সরলকৃত উপাদানে পরিণত হইল সেটা রক্তনালীতে চলে যায়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে শোষণ। সেই প্রক্রিয়াটাকেই বলা হয় শোষণ কিংবা অ্যাবজর্পশন। শোষণ মানেই আমরা জানি যে শোষিত হয়েছে, মানে কি কোনো একটা কিছু ভিতরে চলে গেছে। সো রক্তনালীর ভিতরে সে চলে যাবে। তাহলে আমরা যদি গুছিয়ে সংজ্ঞাটা দিতে হয় শোষণের সংজ্ঞা, তো আমরা কি বলবো? আমরা বলবো যে যেই প্রক্রিয়াতে পরিপাক নালীর ভিতরে সরলকৃত খাদ্য,
পরিপাক নালীর ভিতরে সরলকৃত খাদ্য পরিপাক নালী থেকে রক্তনালীতে চলে যায়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় শোষণ কিংবা অ্যাবজর্পশন। সো শোষণ হয়ে গেল, সে রক্তনালীতে চলে গেল, রক্তনালীতে চলে যাওয়ার পর সে হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়ে একটা কোষের ভিতরে কিন্তু সে চলে যাবে, কোষের ভিতরে সে চলে যাবে। আচ্ছা, কোষের ভিতরে গিয়ে সে কি বসে থাকবে? আনসার হচ্ছে না। সে কোষের ভিতরে গেছেই কি জন্য? গেছেই যেন সে এই বিক্রিয়াটা ঘটাইতে পারে। গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি, ঠিক আছে? এই বিক্রিয়াটা যাতে সে ঘটাইতে পারে। সে তো আসলে কাঁচামাল, সে কাঁচামালটা গেছে কেন? যেন এই বিক্রিয়াটা ঘটাতে পারে। সো এরকমভাবে আমরা মনে রাখবো যে খাদ্য উপাদানটা কোষের ভিতরে গেছে, কোষের ভিতরে গিয়ে একটা খাদ্য উপাদান বা যে কোনো কিছু যত ধরনের বিক্রিয়া ঘটায় সেই বিক্রিয়াগুলোর সমষ্টি কি বলা হয়? বিপাক। বিপাক মানেই হচ্ছে বিক্রিয়া। মনে রাখবা কি? বিপাক। বিপাক মানেই হচ্ছে আসলে বিক্রিয়া। বিপাক মানেই হচ্ছে আসলে বিক্রিয়া, ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখতে পারবা কিনা বলো? বিপাক মানেই হচ্ছে বিক্রিয়া। সো একটা খাদ্য উপাদান সে রক্তনালী থেকে চলে গেছে হচ্ছে কোষের ভিতরে, কোষের ভিতরে গিয়ে সে যত রকমের বিক্রিয়া ঘটায়, এখানে আমরা দেখতেছি শ্বসন বিক্রিয়া হইতেছে, এর পাশাপাশি আরও অনেক বিক্রিয়া হইতে পারে না, যত বিক্রিয়া ঘটাবে সকল জৈব রাসায়নিক বিক্রিয়াকে একসাথে বলা হবে হচ্ছে বিপাক। বিপাক মানেই হচ্ছে বিক্রিয়া, বিপাক মানেই বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, সো বিপাক করলো, এরপর আত্তীকরণ জিনিসটা কি? আত্তীকরণ জিনিসটা বুঝতে হইলে মনে রাখবা যে খাবারের কিছু অংশ তো হচ্ছে শক্তি তৈরিতে কাজে লেগে গেল, খাবারের কিছু অংশ বা গ্লুকোজের মাঝে যতগুলো গ্লুকোজ কোষের ভিতরে গেছিল এর ভিতরে অনেক গ্লুকোজই আসলে হচ্ছে শক্তি তৈরিতে লেগে গেল। বাকি অবশিষ্ট কিছু অংশ, খাবারের অবশিষ্ট কিছু অংশ বা কিছু পরিমাণ গ্লুকোজ তারা দেখা যাবে কি? তারা দেখা যাবে যে হচ্ছে ধরো প্রোটিনের সাথে যুক্ত হয়েছে, এটা ধরো প্রোটিন, বা হচ্ছে কেউ ধরো হচ্ছে এরকম লিপিডের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? সো গ্লুকোজ সে প্রোটিনের সাথে যুক্ত হতে পারে, সে লিপিডের সাথে যুক্ত হতে পারে। এরকমভাবে খাবারের বিভিন্ন উপাদান মিলে এই কোষটার জন্য যে কোষঝিল্লি দরকার, ঠিক আছে? দেখো এই কোষটার জন্য যে কোষঝিল্লি দরকার, বা কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, বা যে কোষের ভিতরে যে হচ্ছে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজম গঠনে হচ্ছে কাজে লেগে যাবে, কিছু অংশ প্রোটোপ্লাজম গঠনে কাজে লেগে যাবে, তখন সেই জিনিসটাকে বলা হয় আত্তীকরণ। আত্তীকরণ মানে কি? একটু সিম্পলি এরকমভাবে চিন্তা করো, মানে শব্দটা একটু বোঝার চেষ্টা করো। আত্তীকরণ মানে হচ্ছে আত্মার সাথে লাগাই ফেলছে, কোষের আত্মার সাথে লাগাই ফেলছে। এখন একটা কোষের আত্মা কি? একটা কোষের আত্মা হচ্ছে তার প্রোটোপ্লাজম, একটা কোষের আত্মা হচ্ছে তার প্রোটোপ্লাজম। সো সিম্পল ভাষায় মনে রাখবা, একদম সহজভাবে মনে রাখবা যে কোষে প্রবেশের পর, একটা জীবকোষে প্রবেশের পর খাবারের সরলকৃত যে উপাদান আছে, খাবারের সরলকৃত উপাদান, এখানে খাবারের সরলকৃত উপাদান কি? গ্লুকোজ। সেই জিনিসটা যখন কোষের প্রোটোপ্লাজম তৈরিতে কাজে লেগে যাবে, তখনই সেই জিনিসটাকে বলা হয় আত্তীকরণ। কি বলা হয়? আত্তীকরণ বলা হয়। আশা করি হচ্ছে এই একটা স্লাইডের মাধ্যমে তুমি 4টা জিনিস সম্পর্কে একদম বসে গেছো। 1 নম্বর হচ্ছে পরিপাক বলতে কি বোঝায়? পরিপাক মানেই হচ্ছে ভাঙাভাঙি। সেটা কোথায় হবে? পরিপাক নালীর ভিতরে হবে। ভাঙাভাঙি হইলো, ভাঙাভাঙির মাধ্যমে সরলকৃত উপাদানে রূপান্তরিত হইলো। সেই জিনিসটা যখন পরিপাক নালী থেকে রক্তনালীতে যাবে তখন সেটাকে আমরা বলছি শোষণ। 2টা জিনিস জানলা। শোষণ হওয়ার পর সেটা কোষে যাবে, কোষে গিয়ে নানান রকমের বিক্রিয়া করবে, যত বিক্রিয়া করবে সব কিছুকে বলা হবে হচ্ছে বিপাক। 3টা জিনিস জানলা। 4 নম্বর কথা হচ্ছে বিপাক করার সাথে সাথে দেখা যাবে যে ওই সরলকৃত উপাদানের কিছু অংশ কোষের প্রোটোপ্লাজম তৈরিতে বা কোষটাকে নতুন করে গঠন করতে হচ্ছে কাজে লেগে গেছে, সেই জিনিসটাকে বলা হবে আত্তীকরণ। 4টা জিনিস কিন্তু তুমি একদম ক্লিয়ার হয়ে গেলা, ঠিক আছে? আশা করি হচ্ছে এখন যখন মেইন বই পড়তে যাবেন দেখবেন অন্যদের এগুলা মুখস্থ করতে জান বাইরে যাচ্ছে, আর আপনারা জাস্ট হচ্ছে মজা করে পড়তেছেন। এই অংশগুলো দেখবা যে এখন তুমি যত কঠিন করেই লেখা হোক না কেন তোমার কাছে একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা পরিপাকের অংশটাতে আবার একটু ফিরে আসি। আমরা দেখলাম পরিপাক মানেই হচ্ছে ভাঙাভাঙি, যে জিনিসটা কোথায় হয়? আমাদের পরিপাক নালীর ভিতরে হয়। এখন পরিপাক নালীর ভিতরে এই পরিপাকের ঘটনাটা যখন ঘটতেছে, ঠিক আছে, অর্থাৎ জটিল একটা খাবার সেটা ভেঙে সরলকৃত উপাদানে রূপান্তরিত হচ্ছে, সেই জিনিসটা হইতে পারে হচ্ছে 2টা প্রক্রিয়াতে, ঠিক আছে? এগুলো আসলে মানে বইয়ের মাঝে পড়লে একটু কঠিন লাগবে, বাট আমরা কমন সেন্স খাটাইলে দেখবা যে এই জিনিসগুলো সহজেই তোমার কাছে মানে কাজ করতেছে বা তোমার ব্রেন ইজিলি ক্যাচ করতেছে। আমার কাজ হচ্ছে জাস্ট কানেক্ট করে দেওয়া, ঠিক আছে? তুমি এগুলো জানো কিন্তু অলরেডি, জাস্ট হচ্ছে একটু মনে করে দিচ্ছি। দেখো খাবার যখনই হচ্ছে তুমি মুখে নাও, ভাত মুখে নেওয়ার সাথে সাথে তুমি কি করো বলো তো? ভাতটাকে নিশ্চয় চাবাই ফেললে সেই জিনিসটা একটা গোল একটা মানে দলা বা হচ্ছে একটা মন্ডে পরিণত হয়, ঠিক না? বা হচ্ছে বোলাসে রূপান্তরিত হয়, এটাকে বলা হয় বায়োলজির ভাষায় বোলাস। সো আমরা মনে রাখবো যে খাবার আমাদের মুখে প্রবেশের পরপরই আমরা এই যে দাঁত দিয়ে কাটাকুটি করি বা দাঁত দিয়ে কাটাকুটির পর সেটাকে যখন আমরা গিলে ফেলি তখন আমাদের এই যে নাড়ি ভুঁড়ি আছে সেগুলার যে মাংসপেশি আছে
সে মাংসপেশির সংকোচন প্রসারণ, মাংসপেশি কী করতেছে, সে খাবারটাকে সংকোচন প্রসারণ করতেছে। এরকমভাবে নানানবিধ যন্ত্র দিয়ে আল্লাহ আমাদের যে যন্ত্র দিয়ে দিছে, যন্ত্র কি দিছে, দাঁত দিছে, বিভিন্ন মাংসপেশির সংকোচন প্রসারণ এগুলা দিছে। সো নানানবিধ যন্ত্র দিয়ে আমরা খাবারকে যে ভাঙাভাঙি করি সেই জিনিসটাকে বলা হয় যান্ত্রিক প্রক্রিয়া। যান্ত্রিক প্রক্রিয়া, যান্ত্রিক প্রক্রিয়া মানে কি, খাবারের উপর কাজ করবে হচ্ছে আমাদের দাঁত, দাঁতের কাটা ছেঁড়া এগুলা কাজ করবে। 2 নম্বর কথা হচ্ছে আমাদের যে মাংসপেশি আছে সে মাংসপেশির সংকোচন প্রসারণ কাজ করবে। এগুলোর মাধ্যমে খাবারকে আমরা ভেঙে যে জটিল থেকে সরলে রূপান্তরিত করি সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া মানে কি, রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে এখানে কিছু না কিছু এনজাইম কাজ করতে হবে। আমরা কিন্তু জানি যে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে গেলে, একটু আগে আমরা যেরকম বলছিলাম যে এই যে শ্বসনের বিক্রিয়াটা, সেই শ্বসনের বিক্রিয়াটা ঘটাতে গেলে এখানে কিছু পরিমাণ কি লাগবে, এনজাইম কিন্তু লাগবে, বিভিন্ন রকমের এনজাইম লাগবে। সো মনে রাখবা যে রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে এখানে কিছু না কিছু কি লাগবে, এনজাইম লাগবে এবং হরমোন লাগবে, এনজাইম এবং হরমোন লাগবে। সো আমরা মনে রাখবো যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে বা যান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ করে হচ্ছে আমাদের দাঁতের কর্তন ও ছেদন, কর্তন ও ছেদন, ঠিক আছে, বা পিষে ফেলা, এই কাজগুলো হচ্ছে কাজ করে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মাংসপেশির সংকোচন প্রসারণ। আমাদের পেটের ভিতরে যে নাড়িভুঁড়ি আছে সেই নাড়িভুঁড়ির মাঝে তো মাংসপেশি আছে, সো সেই মাংসপেশির সংকোচন প্রসারণ, সংকোচন ও প্রসারণ এইগুলোর মাধ্যমে খাবার জটিল থেকে সরলকৃত উপাদানে বা বড় থেকে ছোট হওয়ায় যে প্রক্রিয়া সেটাকে বলা হয় যান্ত্রিক প্রক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে এখানে খাবারের উপর কাজ করবে এনজাইম এবং হরমোন এবং তার মাধ্যমে জটিল খাবার সেটা সরল উপাদানে পরিণত হবে। অর্থাৎ ধরো কথার কথা, তুমি খাইছো হচ্ছে স্টার্চ, ভাত, সেটা গ্লুকোজে রূপান্তরিত হবে, ঠিক আছে। সো এইগুলা এসে এখানে কাজ করলে জটিল থেকে সরল হবে। এই প্রক্রিয়াটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হবে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। এই কথাগুলো হচ্ছে এখন যখন হচ্ছে মেইন বই থেকে পড়তে যাবা দেখবা যে এগুলাই বলা আছে। এই যে দেখো আমাদের মুখক গহ্বরে কি হয়, দাঁতের সাহায্যে চিবানো, ঠিক আছে, বা ছিঁড়ে ফেলা, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে হচ্ছে কি হয়, এগুলোর মাধ্যমে যান্ত্রিক পরিপাকটা সংঘটিত হয়। আর রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে সেখানে এনজাইম কাজ করবে এবং বিভিন্ন হরমোনও কাজ করবে, এগুলোর মাধ্যমে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হবে, ঠিক আছে। সো প্রথমে সাধারণত হয় যান্ত্রিক প্রক্রিয়া, মানে সিকোয়েন্সটা চিন্তা করো, তুমি ভাত খাওয়ার সাথে সাথে নিশ্চয়ই হচ্ছে আগে ভাত খেয়ে বা হচ্ছে বিভিন্ন খাবারকে কাটাকুটি করো, দাঁত দিয়ে কাটাকুটি করো। সো প্রথমে হবে হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 2 নম্বর হবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ কাটাকুটির পর সেই যে ছোট ছোট খণ্ড আছে খাবারের সেটার উপর কাজ করবে বিভিন্ন এনজাইম, হরমোন এবং তার মাধ্যমে হচ্ছে তাকে পরিপাকের কাজটা করবে। বোঝা গেছে? আশা করি হচ্ছে বুঝতে পারছো। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে যে এই যে পরিপাকের বিক্রিয়া বা এই যে পরিপাকের প্রক্রিয়াটা আছে সেটা যেখানে ঘটবে, কোথায় ঘটবে বলতো, আমাদের পরিপাক তন্ত্রের ভিতরে। সো পরিপাক তন্ত্র সম্পর্কে এবার আমাদের আইডিয়া লাভ করতে হবে। সো পরিপাক তন্ত্র, ঠিক আছে, পরিপাক তন্ত্র আমরা একটু মানে একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করি। পরিপাক তন্ত্র, ইট ইজ ওয়ান কাইন্ড অফ তন্ত্র কিংবা সিস্টেম। আর আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারই পড়ে আসছি ভাইয়া, জীবকোষ এবং টিস্যুর উপর। আমার যদি ক্লাসগুলো দেখে থাকো অলরেডি জানার কথা ভাইয়া, কিন্তু সেখানেই বলছি আমাদের দেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। আমাদের দেহের মাঝে একদম জুম করতে করতে ভিতরে ঢুকে গেলে কি পাবা, কোষ পাবা। অনেকগুলা কোষ মিলে তৈরি করে টিস্যু, অনেকগুলা কোষ মিলে কি তৈরি করে, টিস্যু তৈরি করে। আর অনেকগুলো টিস্যু মিলে তৈরি করে হচ্ছে আমাদের অঙ্গ, টিস্যু মিলে তৈরি করে হচ্ছে আমাদের অঙ্গ। আর অনেকগুলা অঙ্গ টঙ্গ মিলিয়ে হচ্ছে আমাদের তন্ত্র গঠিত হয়, তন্ত্র গঠিত হয়। আমাদের দেহে নানান রকমের তন্ত্র আছে, যেমন আজকে আমরা পড়াশোনা করতেছি পরিপাক তন্ত্র সম্পর্কে, এরপর রেচন তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে। প্রত্যেকটা তন্ত্রের মাঝে একাধিক কিছু পরিমাণ অঙ্গ আছে। সো আমরা কিন্তু দেখেই বুঝতেছি, মানে এটা হচ্ছে আসলে মানে এত জটিল জিনিসে যাওয়ার দরকার নাই, দেখেই কিন্তু বুঝতেছি যে ডাইজেস্টিভ সিস্টেম যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ সিস্টেম, ওয়ান কাইন্ড অফ তন্ত্র, তন্ত্র মানেই হচ্ছে এটাতে একাধিক অঙ্গ থাকবে। আমরা কিন্তু দেখতেছি যে এই ক্ষেত্রে আমাদের মুখ কাজ করতেছে, মুখ হচ্ছে একটা অঙ্গ। আমাদের অন্ননালী বা খাদ্যনালী কাজ করতেছে, সেটা হচ্ছে একটা অঙ্গ। আমাদের লিভার বা যকৃৎ কাজ করতেছে, আমাদের পাকস্থলী কাজ করতেছে, আমাদের ক্ষুদ্রান্ত কাজ করতেছে, বৃহদান্ত্র কাজ করতেছে। প্রত্যেকটাই কিন্তু এক একটা অঙ্গ, ঠিক না? প্রত্যেকটাই কিন্তু এক একটা অঙ্গ। সো এই যে বিভিন্ন জিনিসকে আমরা 2টা শ্রেণীতে ভাগ করতে পারি। পরিপাকের সাথে জড়িত যত জিনিস আছে সেগুলোকে আমরা জাস্ট 2টা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী, যেটা কিনা আমাদের মুখ থেকে একদম পায় পর্যন্ত বিস্তৃত, সো এই যে টানেলটা বা এই যে নালীটা আমরা দেখতেছি সেটাকে বলা হবে পৌষ্টিক নালী।
কিংবা ডাইজেস্টিভ ক্যানেল, ঠিক আছে। অন্যদিকে আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে নানান রকমের গ্রন্থি। আমরা কিন্তু বলছি যে খাবার যখন পরিপাক হইতে হবে, খাবারের উপর কে কাজ করবে? এনজাইম কাজ করবে, হরমোন কাজ করবে। সো এনজাইম, হরমোন এগুলো আসবে কই থেকে? নিশ্চয়ই কোনো না কোনো গ্রন্থি তাদেরকে নিঃসৃত করবে। গ্রন্থির কাজই হচ্ছে রস নিঃসরণ করা। সো পরিপাকের ক্ষেত্রে যেই রসগুলো আসবে, ঠিক আছে, পরিপাকের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো রস এসে কাজ করবে। সেই রসের মাঝেই থাকবে এনজাইম, সেই রসের মাঝে থাকবে হরমোন, এবং সেই রসগুলো নিঃসরণ করবে হচ্ছে যে গ্রন্থিগুলো, সেগুলোকে আমরা বলবো পরিপাক গ্রন্থি। যেমন লিভার একটা পরিপাক গ্রন্থি, আমাদের পাকস্থলীর ভিতরে কিছু পরিমাণ পরিপাক গ্রন্থি থাকবে, আমাদের মুখের ভিতরে থাকবে হচ্ছে লালা গ্রন্থি। সো এই গ্রন্থিগুলো হচ্ছে পরিপাক গ্রন্থি। সো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা যদি হচ্ছে সিকোয়েন্সিয়ালি আগাইতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে, প্রথমেই যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে মুখ। আমরা কিন্তু বললাম যে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র যেটা আছে সেটা আমাদের মুখ থেকে শুরু হয়। তুমি তো খাবার মুখ দিয়েই খাও, ঠিক না? নাকি নাক দিয়ে খাও? যারা নাক দিয়ে খাও তারা হচ্ছে এখানে শুরুতে লিখবা নাক, ঠিক আছে, আমি নাক দিয়ে খাই। সো নর্মালি সচরাচর হচ্ছে কি করে মানুষ? মুখ দিয়েই হচ্ছে খায়, ঠিক না? মুখ দিয়েই খায়। একমাত্র মুমূর্ষু রোগী ছাড়া সাধারণত নাক বা অন্য কোনো রাস্তা দিয়ে খাবার বা হচ্ছে পুষ্টি পদার্থ কিন্তু সরবরাহ করা হয় না। সো সর্বপ্রথম যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে মুখ, ঠিক আছে। মুখের পর, মুখটাকেই আসলে হচ্ছে এরকমভাবে আমাদের বইতে লেখা হয়েছে মুখগহ্বর। মুখ হচ্ছে একটা ছিদ্র, সেই ছিদ্রটার পর একটা গহ্বর আছে না, ভিতরে কিন্তু একটা গহ্বর আছে, যে গহ্বরের ভিতরে আমাদের জিহ্বা আছে, দাঁত আছে। সো মুখগহ্বরের পর আমরা দাঁতের কথা উল্লেখ করতে পারি, দাঁত, ঠিক আছে, দাঁত থাকবে। দাঁতের পর কি থাকবে? দাঁতের পর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে গলবিল। আচ্ছা, এই গলবিল জিনিসটা কিন্তু মনে রাখবা, একটা স্পেশাল একটা এমসিকিউ তোমাদেরকে বলে দিই। এটা যদিও এই চ্যাপ্টারের না, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ, বাট স্টিল তোমাদেরকে একটু বলে দিই যে গলবিল কিংবা ফেরিংস যেই জিনিসটা আছে, সেই জিনিসটা কিন্তু একই সাথে আমাদের পরিপাকতন্ত্র এবং আমাদের শ্বসনতন্ত্রের অংশ। ফ্যারিংস কিংবা গলবিল যে জিনিসটা আছে সেটা আমাদের পরিপাকতন্ত্রের অংশ, এরপর হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ। সো এটা আমাদের এমসিকিউতে আসতে পারে, নিচের কোন অঙ্গটি পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্রের সাধারণ অংশ বা সাধারণ অঙ্গ? সেই ক্ষেত্রে কি আনসার দিতে হবে? আনসার দিতে হবে গলবিল জিনিসটা পরিপাকতন্ত্রের অংশ। আবার আমরা যখন হচ্ছে সপ্তম অধ্যায়ে গ্যাসীয় বিনিময় পড়তে যাব, তখনও দেখবো যে হচ্ছে সেখানে কি আছে? গলবিল আছে। দ্যাট মিনস গলবিল জিনিসটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রেরও কিন্তু অংশ। সো গলবিল গেল। গলবিলের পর কি থাকবে? আমি জিনিসটাকে এরকমভাবে লিখতেছি আর কি, তোমরা একটু বুঝে নিও। সো গলবিলের পর যে জিনিসটা থাকবে, গলবিল পার হইলেই যেই জিনিসটা থাকে বা যেই নালীটা নামে সেটাকে বলা হয় অন্ননালী কিংবা ইসোফেগাস। আচ্ছা, অন্ননালীর মাধ্যমে খাবারটা কই আসতেছে? দেখো, অন্ননালীর মাধ্যমে খাবারটা আসতেছে আমাদের পাকস্থলীতে। সো অন্ননালীর পরে যেটা থাকবে সেটা হচ্ছে পাকস্থলী। আমাদের পাকস্থলী। আচ্ছা, পাকস্থলী গেল। পাকস্থলীর পর খাবারকে আসলে অনেকটা পথ হচ্ছে পায়ে দিতে হয়। সো পাকস্থলীতে আসার পরই আমরা কিন্তু দেখতেছি আমার নাড়ি ভুঁড়িতে হচ্ছে চলে যাচ্ছে খাবারটা। সো নাড়ি ভুঁড়ির শুরুর দিকের যে অংশটা সেটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। সেটাকে কি বলা হয়? ক্ষুদ্রান্ত্র বলা হয়। এটাকে বলা হয় অন্ত্র বা ইন্টেস্টাইন। সো যেহেতু এই প্রথম দিকের অন্ত্রটা হচ্ছে খুবই ছোট থাকে বা চিকন থাকে, সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পরে দেখো খাবারটা একটু মোটা একটা নাড়ি ভুঁড়িতে প্রবেশ করতেছে না? মোটা একটা নাড়ি ভুঁড়ি, দেখো ভালো করে খেয়াল করো, ঠিক আছে। এটার তুলনায় এই যে নাড়ি ভুঁড়িটা আছে সেটা কিন্তু একটু মোটা না? সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে বৃহদান্ত্র। এটাকে এই জন্য কি বলা হয়? বৃহদান্ত্র বলা হয়। এবং বৃহদান্ত্রের পরই আমাদের পায়ু। বৃহদান্ত্রের পরই হচ্ছে খাবারটা কোথায় চলে যায়? আমাদের পায়ু পথের মাধ্যমে খাবারের যে অপাচ্য অংশ, মানে যে অংশের কোনো লাভ নাই, সেই জিনিসটা হচ্ছে মল আকারে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। সো আমাদের দেহের মাঝে কোন কোন অঙ্গ পরিপাকের সাথে জড়িত? আশা করি হচ্ছে ফুল ক্লিয়ার কাট একটা আইডিয়া পাইছো। সর্বপ্রথম যেটা জড়িত সেটা হচ্ছে আমাদের মুখের মাধ্যমেই খাবার হচ্ছে এন্ট্রি হয় আমাদের দেহের মাঝে। মুখের পর খাবারটা চলে যায় মুখগহ্বরের ভিতরে হচ্ছে নানান জিনিস থাকে, যেমন আমাদের জিহ্বা থাকে, আমাদের দাঁত থাকে, বা হচ্ছে এখানে লালা গ্রন্থি থাকে, যে লালা গ্রন্থি থেকে লালা আসে, যে লালাটা হচ্ছে খাবারের সাথে মিশে, ঠিক না? সো এটা পার হইলেই হচ্ছে চলে যাবে খাবার গলবিলের মাঝে, যে গলবিল জিনিসটা পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্রের কমন একটা অঙ্গ। সেই গলবিল পার হইলে খাবারটা চলে যাবে হচ্ছে অন্ননালীতে।
মানে যেই নালীটা হচ্ছে খাদ্য নালী আর কি এক্স্যাক্টলি। সো অন্ন নালী বা খাদ্য নালীতে চলে যাবে, খাদ্য নালীর মাধ্যমে খাবারটা কোথায় আসতেছে, আমাদের স্টমাক বা পাকস্থলিতে চলে যাচ্ছে, পাকস্থলীর পর চলে যাবে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্তের পর চলে যাবে হচ্ছে বৃহদান্ত্রে, বৃহদান্ত্রের পর চলে যাবে হচ্ছে পায়ুতে। সো মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এই যে সিস্টেম বা এই যে নালীপথ, সেই নালীপথটাকেই বলা হয় হচ্ছে আমাদের পৌষ্টিক নালী কিংবা ডাইজেস্টিভ ক্যানেল। সো পৌষ্টিকতন্ত্রের 1 নম্বর যে অংশ সেটা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিকতন্ত্রের 1 নম্বর অংশ হচ্ছে এই পৌষ্টিক নালী। যে পৌষ্টিক নালীতে আমরা দেখতে পারতেছি নানান রকমের অঙ্গ আছে, মুখ একটা অঙ্গ, আমাদের হচ্ছে গলবিল একটা অঙ্গ, বা হচ্ছে পাকস্থলী, অন্ননালী, এগুলো হচ্ছে আসলে অঙ্গ। সো নানান রকমের অঙ্গ কানেক্টেড আছে, যেহেতু তারা একটা নালীর মতো একটা পথে হচ্ছে কানেক্টেড আছে বা নালীর মতো একটা টানেলে হচ্ছে কানেক্টেড আছে, এই জন্য তাদেরকে পৌষ্টিক নালী হিসেবেই বেশি তোমার হচ্ছে পরিচয় করে দেওয়া হয়। সো পৌষ্টিক নালী গেল, এরপর আসে হচ্ছে পরিপাক গ্রন্থি। যে সকল গ্রন্থি এমন সব রস নিঃসরণ করে যে রসের মাঝে এনজাইম থাকবে, হরমোন থাকবে, এবং সেই এনজাইম হরমোন গিয়ে আমাদের পরিপাকের কাজটা করবে, ভাঙাভাঙির কাজটা করবে, তাদের কি বলা হয়, পরিপাক গ্রন্থি। তাদেরকে কি বলা হয়, পরিপাক গ্রন্থি বলা হয়। সো পরিপাক গ্রন্থির মাঝে আমরা দেখব 5 রকমের গ্রন্থি আছে। প্রথমে যেটা সেটা হচ্ছে লালা গ্রন্থি, মুখে থাকে। 2 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক বললেই হচ্ছে সাধারণত অ্যাসিডিটি বা এই টাইপের কিছু আমরা বুঝি, বাট মনে রাখবা বায়োলজিতে গ্যাস্ট্রিক বলতে আসলে পাকস্থলী বোঝায়। গ্যাস্ট্রিক বলতে কি বোঝায়, পাকস্থলী বোঝায়। গ্যাস্ট্রিক কথাটা বায়োলজি পড়তে গেলে যেখানে পাবা বুঝবা যে পাকস্থলী রিলেটেড কোন একটা কিছুকে বোঝানো হচ্ছে। সো গ্যাস্ট্রিক গ্রন্থিটা কোথায় থাকে, পাকস্থলীতে থাকে। 3 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে আন্তরিক গ্রন্থি। নাম শুনে বুঝতে পারতেছি, আন্তরিক মানে অন্ত্রের ভিতরে থাকবে, এই অন্ত্রের অঞ্চলে থাকবে, সে অন্ত্রের অঞ্চলে হচ্ছে সে থাকবে, অন্ত্রের অঞ্চলে যে গ্রন্থি থাকে তাকে বলা হয় আন্তরিক গ্রন্থি। 4 নম্বর হচ্ছে আমাদের সবার পরিচিত যকৃৎ, কিংবা যেটাকে বলা হয় কলিজা বা লিভার, ঠিক আছে, অনেক নামে আসলে ডাকা হয়। সো যকৃৎ একটা গ্রন্থি থাকবে। এবং 5 নম্বর থাকবে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় জিনিসটা হচ্ছে পাতার মতো একটা গ্রন্থি, সে অগ্নাশয়ও কিন্তু থাকবে। ঠিক আছে, আশা করি হচ্ছে ফুল জিনিসটা বুঝতে পারছো। এবার তোমাদের একটা মানে চাহিদা হইতে পারে যে ভাই এই যে জিনিসগুলো পড়াইলেন সেগুলো তো বইতেও লেখা আছে, আপনি একটু 3D অ্যানিমেশন দিয়ে দেখান। তো আমরা একটা 3D অ্যানিমেশন দেখি। 3D অ্যানিমেশন দেখলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো, কোনোভাবে যদি হচ্ছে আমাদের দেহের ভিতরে আমরা যদি হচ্ছে নজর দিতে পারতাম যে তোমার দেহের ভিতরে বা আমার দেহের ভিতরে আসলে কি কি আছে, তখন আমরা দেখতাম যে আমাদের দেহটা হচ্ছে এরকম, আমাদের দেহটা হচ্ছে এরকম, ঠিক আছে, বিভিন্ন জিনিস বিভিন্ন অঙ্গ টঙ্গ দিয়ে আল্লাহ বানাইছে। সো এর ভিতরে আমরা আজকে যেটাকে পড়তেছি সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র। সেই পরিপাকতন্ত্রের মাঝে হচ্ছে দেখো একটা বিশাল বড় পাইপ আমাদের মুখ থেকে হচ্ছে একদম পায়ু পর্যন্ত বিস্তৃত, এবং এই জিনিসটাকে আমরা এতক্ষণ বলতেছিলাম পৌষ্টিক নালী। সেই পৌষ্টিক নালীর মাঝে নানান রকমের গ্রন্থি হচ্ছে কানেক্টেড বা নানান রকমের অঙ্গ হচ্ছে কানেক্টেড, আমরা বুঝতে পারতেছি। সো এর ভিতরে দেখো জিনিসটা শুরু হয়েছে কই থেকে, শুরু হয়েছে কিন্তু আমাদের মুখ থেকে, শুরু হয়েছে আমাদের মুখ থেকে। সো মুখের অংশে আমরা যদি যাই, মুখের অংশে যদি যাই, দেখো এই জিনিসগুলো আসলে হচ্ছে আশা করি মানে কমন সেন্স খাটাইলেই হচ্ছে তুমি বুঝতে পারবা। সো মুখের মাঝে শুরুতে কি আছে, শুরুতে আছে তোমার দাঁত, তারপর আছে তোমার জিহ্বা। জিহ্বা জিনিসটা আসলে কি করে, খাবারকে নাড়াচাড়া করতে সাহায্য করে, খাবারকে নাড়াচাড়া করতে সাহায্য করে, খাবারের টেস্ট বা আমরা কি মিষ্টি খাচ্ছি না কি ঝাল খাচ্ছি না কি করতেছি সেই টেস্টটা হচ্ছে সেন্স করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি খাবারকে লালার সাথে কিন্তু মিশ্রিত করে, লালার সাথে মিশ্রিত করলে খাবার একটু নরম হয়ে যায়, নরম হইলে গিলতে কিন্তু সুবিধা হয়। এরপর আমরা যদি একটু এদিকে তাকাই তাহলে দেখো যে আমাদের মুখের এই অংশটাকে আমরা বলতেছিলাম মুখগহ্বর, মানে এই ফুল জিনিসটা তো একটা গর্তের মতো না, ফুল জিনিসটা তো একটা গর্তের মতো। সো ওই জিনিসটাকে বলা হচ্ছিল মুখগহ্বর কিংবা ওরাল কেভিটি। সো খাবার মুখগহ্বর পার হইলেই এই যে অংশটা, সেই অংশটা কিন্তু আমাদের নাকের রাস্তার সাথেও মিলে গেছে না, নাকের রাস্তার সাথেও মিলে গেছে। নাক হচ্ছে এটা, নাকের রাস্তা এদিক দিয়ে চলে গেছে, আর মুখের রাস্তাও কিন্তু এদিক দিয়ে চলে গেছে। সো আমরা মনে রাখবো আমাদের নাক এবং মুখের যেই সংযোগস্থল যেটা, সেটাকেই বলা হয় ফেরিংস কিংবা গলবিল। বুঝতে পারছো গলবিল কোনটা? গলবিল জিনিসটা গলার দিকেও আসছে, ওই রকম ভাবেও চিন্তা করতে পারো যে গলার দিকের অংশ গলবিল। আবার এর পাশাপাশি হচ্ছে জিনিসটা যদি আমরা কনসেপচুয়ালি বুঝি, তাহলে আমাদের মুখের যে মুখগহ্বর সেটা পার হয়ে হচ্ছে যে অংশটা, ঠিক আছে, সেটাকে বলা হয় গলবিল। অথবা নাকের, ঠিক আছে, নাসা রন্ধ্র পার হয়ে যে অংশটা সেটাকেও বলা হয় গলবিল। সো গলবিল জিনিসটা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের অংশ, শ্বসনতন্ত্রের অংশ। এটা কিন্তু এমসিকিউর জন্য এই জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ কিন্তু মাঝে মাঝে এটা থেকে আসতে পারে। ওকে, সো দেখো খাবারের কাছে কিন্তু 2টা রাস্তা আছে। খাবার যেই মাত্র তোমার এখানে আসলো, ঠিক আছে, এখানে যেই মাত্র আসলো খাবারটা মুখ পার হয়ে, সো খাবার কিন্তু এদিকেও যাইতে পারে আবার এদিকেও যেতে পারে। এখন এই জিনিসটা আমরা কিন্তু দেখেই বুঝতেছি এটা হচ্ছে আমাদের গলা,
এই যে গলা ধরে দেখো, এই জিনিসটা হচ্ছে আমাদের গলা। সো খাবার যদি হচ্ছে শ্বাসনালীতে চলে যায়, এই জিনিসটাকে বলা হয় শ্বাসনালী কিংবা ট্রাকিয়া, শ্বাসনালী কিংবা ট্রাকিয়া, ঠিক আছে, ট্রাকিয়া, ট্রাকিয়া কিংবা শ্বাসনালী, ঠিক আছে। এগুলো পড়াবো তোমাদেরকে হচ্ছে সপ্তম অধ্যায় যখন পড়াবো তখন কিন্তু ভাই এগুলো পড়াবো। সো খাবার যাতে হচ্ছে আমাদের শ্বাসনালীতে না চলে যায়, বরঞ্চ হচ্ছে যাতে আমাদের অন্ননালীতে যায়। এখান থেকে নিচেই কি দেখবো আমরা, অন্ননালী বা আমাদের ইসোফ্যাগাস, এই জিনিসটাকে বলা হয় অন্ননালী কিংবা ইসোফ্যাগাস, খাদ্যনালী আর কি, খাদ্যনালী, অন্ননালী, অন্ন মানে তো ভাত, ঠিক আছে, অনেকভাবেই আসলে ডাকা হয়। সো খাদ্য যাতে হচ্ছে কোথায় যায়, অন্ননালী কিংবা ইসোফ্যাগাসে যায়। সেই জন্য দেখা যায় যে আল্লাহ কি সুন্দর সিস্টেম করে রাখছে দেখো, এখানে হচ্ছে একটা কি আছে, ঢাকনি আছে, এখানে একটা ঢাকনি আছে, এই যে ঢাকনিটা দেখো তো, ঢাকনিটা দেখতে পাচ্ছ কিনা দেখো, এই যে ঢাকনি, এই হচ্ছে সেই ঢাকনি, ঠিক আছে। এবং এই ঢাকনিটাকে বলা হয় এপিগ্লোটিস, এই ঢাকনিটাকে বলা হয় এপিগ্লোটিস। এগুলো আমরা একটু পরেই পড়াবো, যেহেতু পড়াবো আমি আগে থেকেই হচ্ছে 3D অ্যানিমেশন দেখায়া তোমাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। সো এই ঢাকনিটাকেই বলা হয় এপিগ্লোটিস। এই এপিগ্লোটিসের কাজটা কি, খাবার যেই মাত্র, আমরা একটু পরে 3D অ্যানিমেশন দেখাবো, খাবার যেই মাত্র উপর থেকে নিচে আসতেছে সাথে সাথে এই ঢাকনিটা লেগে যায়। ঢাকনি লাগলে সুবিধা কি, খাবার আর হচ্ছে আমাদের ট্রাকিয়াতে যেতে পারে না, খাবার জিনিসটা হচ্ছে আর এদিকে যেতে পারে না, এদিকে যেতে পারে না, খাবার জিনিসটা হচ্ছে অন্ননালীতে চলে যায়, অন্ননালীতে চলে যায়। এটাই হচ্ছে এপিগ্লোটিসের কাজ। সো এপিগ্লোটিস জিনিসটা অনেকটা কিসের মতো কাজ করে, ঢাকনির মতো কাজ করে, ঢাকনির মতো কাজ করে। সে লাভটা কি করে, সে খাবারকে শ্বাসনালীতে বা ট্রাকিয়াতে যাইতে দেয় না, সে খাবারকে অন্ননালীতে পাঠায়। এই যে খাবার আসতেছে, খাবার আসতেছে দেখো, খাবার আসতেছে, এই যে খাবার আসতেছে, এই যে এখানে কি হয়েছে দেখো, আমি ব্যাকে যাই, খাবারটা যেমাত্র আসতেছে ঢাকনিটা কি হয়েছে, এই যে ঢাকনি কিন্তু লেগে গেছে, ঢাকনি লাগলে খাবার আর হচ্ছে এখন শ্বাসনালীতে যেতে পারবে না, খাবার এখন কোথায় যাবে, তোমার অন্ননালীতে চলে যাবে, এই যে অন্ননালীতে চলে গেছে, ঠিক আছে, ইসোফেগাসে চলে গেছে, বুঝতে পারছো ঘটনা। আচ্ছা, ইসোফেগাসে চলে গেল, ইসোফেগাসে চলে যাওয়ার পর, ঠিক আছে, ইসোফেগাসে চলে যাওয়ার পর বাকি অংশটা আমরা দেখাচ্ছি একটু পরে। তার আগে দেখো, তার আগে ভালো করে খেয়াল করো যে আমরা যে বলছিলাম আমাদের মুখ, সেই মুখের মাঝে কিন্তু আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে লালা গ্রন্থি, ঠিক আছে। আমাদের কানের এদিকে, এটা হচ্ছে আমাদের কান, কানের এদিকে হচ্ছে লালা গ্রন্থি থাকে, ঠিক আছে, এই কানের এদিকেও লালা গ্রন্থি থাকে। আমাদের যে নিচের চোয়াল, সেই চোয়ালের দিকে হচ্ছে লালা গ্রন্থি থাকে দুইটা, ঠিক আছে। আমাদের যে জিহ্বা, সেই জিহ্বার নিচেও কিন্তু দুইটা লালা গ্রন্থি থাকে। টোটাল হচ্ছে 6টার মতো লালা গ্রন্থি থাকে। কয়টার মতো লালা গ্রন্থি, 6টার মতো লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থির কাজ কি, লালা গ্রন্থির কাজই হচ্ছে লালা তৈরি করা। যে লালা হচ্ছে খাবারের সাথে মিশবে, খাবারটাকে নরম করবে, এবং খাবারকে দেখা যাবে যে শর্করা জাতীয় বা ভাত জাতীয় খাবার যদি খাই, সে খাবারকে কিছুটা পরিপাকের কাজও করবে, অর্থাৎ খাবারকে ভাঙার কাজও করবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে আমাদের লালা গ্রন্থির কাজ, ঠিক আছে। সো মুখের পুরা অংশটা কিন্তু আমি বেস্টভাবে হচ্ছে 3Dতে দেখাই দিলাম। আশা করি হচ্ছে এখন যখন মেইন বই পড়তে যাবা, অন্যরা মুখস্থ করবে, তোমাদের কাছে জিনিসটা একদমই মানে ডাল ভাত হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, সো খাবার কোথায় চলে গেছিলো, আমাদের অন্ননালীতে চলে গেছিলো। আচ্ছা, অন্ননালীর পর বাকি অংশটা দেখাইতে হইলে আমাদের আবার এখানে ফিরে আসতে হবে। দেখো, অন্ননালীতে চলে গেছিলো না খাবার, এই যে খাবার কিন্তু অন্ননালীতে চলে গেছিলো। অন্ননালীর মাধ্যমে সে কোথায় যাবে, আমাদের পাকস্থলীতে যাবে। অন্ননালী পার হইলে খাবারটা যেখানে যাবে সেটা হচ্ছে পাকস্থলী। অন্ননালী পার হইলে খাবারটা যেখানে যাবে সেটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলী পার হইলে দেখা যাবে যে এখানে এখানে যেই জিনিসটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। এটা কি, আমাদের ক্ষুদ্রান্ত। সো খাবার হচ্ছে পাকস্থলীর পর কোথায় যায়, পাকস্থলীর পর যায় হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের পর এসে হচ্ছে বৃহদান্ত্রে প্রবেশ করে, ক্ষুদ্রান্তের পরে হচ্ছে এসে বৃহদান্ত্রে প্রবেশ করে। সো ফার্স্টে যায় হচ্ছে ক্ষুদ্রান্তে, তারপর হচ্ছে বৃহদান্ত্রে প্রবেশ করে। বৃহদান্ত্র পার হয়ে তারপর হচ্ছে আলটিমেটলি মলাশয়ে জমা থাকে, ঠিক আছে, মলাশয়ে জমা থাকে। এবং মলাশয়ে জমা থাকলে যখনই হচ্ছে মলাশয় পূর্ণ হয়ে যায়, যখনই মলাশয় পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, আলটিমেটলি তোমার হচ্ছে বাথরুমের চাপ পাই, এবং তখনই গিয়ে তুমি কিন্তু বাথরুমে হচ্ছে বাথরুম করে দিয়ে আসো, ঠিক আছে। সো পায়ুর মাধ্যমে হচ্ছে সেই বাথরুমের কাজটা আমরা কিন্তু করে থাকি। বোঝা গেল কিনা বলো, ফুল জিনিসটা একটা আইডিয়া পাইলা না, ফুল জিনিসটা কিন্তু একটা আইডিয়া পাইলা। আচ্ছা, এখন তাহলে হচ্ছে চলো আমরা মেইন বইতে গিয়ে এই যে মুখ, সেই মুখের ভিতরে আসলে কি কি থাকে, ঠিক আছে, মুখগহ্বর, দাঁত, গলবিল, প্রত্যেকটা জিনিস যদি আমরা 3Dতে দেখে ফেলছি, স্টিল বই থেকে প্রত্যেকটা অংশের মাঝে আসলে কি কি উপাদান থাকে, ঠিক আছে, কিভাবে খাবারটা পরিপাক হয়, সেই জিনিসটা যদি দেখার চেষ্টা করি তাহলে পরীক্ষার খাতায় সুন্দর করে আমরা লিখতে পারবো। বুঝে তো গেছি কি কি থাকে না থাকে সেগুলো তো মোটামুটি বুঝে গেছি, বাট পরীক্ষার খাতায় তো গুছিয়ে লিখতে হবে, ঠিক না। সো লিখার জন্য হচ্ছে আমরা চলো মেইন বইতে চলে যাই, ঠিক আছে। মেইন বইতে গেলে এখন দেখবা যে প্রত্যেকটা জিনিস তোমার কাছে মেক সেন্স করতেছে ইনশাল্লাহ। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মুখ, ঠিক আছে,
আমরা তো বললামই যে পৌষ্টিক নালী এটা শুরু হয় হচ্ছে আমাদের মুখ থেকে, শেষ হয়ে গিয়ে পায়ুতে। সো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে মুখ। এখন মুখ গহ্বরের ভিতরে, মুখের ভিতরে আসলে কি কি পার্ট থাকে দেখো একটু মনে করে, যে আমরা মনে করতে পারতেছি কিনা। এক নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের দাঁত, আমাদের দাঁত। সেই দাঁত সম্পর্কে একটু পরে আমরা ডিটেলস জানবো, কত রকমের দাঁত থাকে, ঠিক আছে, সে দাঁতের মাঝে আসলে কি কি পার্ট থাকে সেগুলো একটু পরে আমরা জানতেছি। দাঁতের পাশাপাশি আর কি কি থাকে, জিহ্বা থাকে, লালা গ্রন্থি থাকে, এগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই হচ্ছে দারুণভাবে 3D অ্যানিমেশন দিয়ে দেখে ফেলছি। আচ্ছা, দাঁত কি করে, দাঁত কিন্তু খাবারকে হচ্ছে চিবিয়ে ছোট ছোট অংশে পরিণত করে, ঠিক আছে, এবং জিহ্বা সেই জিনিসটা নেড়ে চেড়ে হচ্ছে চিবাতে সাহায্য করে এবং তার স্বাদ গ্রহণ করে, ঠিক আছে, এবং মুখের ভিতরে লালার সাথে মিশতে হচ্ছে কি করে, মিশতে সাহায্য করে হচ্ছে আমাদের জিহ্বা, লালার সাথে মিশতে সাহায্য করে হচ্ছে আমাদের জিহ্বা, ঠিক আছে। সো মুখের ভিতরে হচ্ছে বিভিন্ন যে লালা গ্রন্থি দেখাইলাম, ওই যে আমাদের কানের নিচে, দুই কানের নিচে এখানে কিছু লালা গ্রন্থি থাকে, আমাদের নিচের চোয়াল সেখানে কিছু লালা গ্রন্থি থাকে, আমাদের জিহ্বা সেটা নিচে যে লালা গ্রন্থি থাকে, সেই লালা গ্রন্থি থেকে নিঃসরণ হবে লালা, এবং সেই লালাতে থাকবে হচ্ছে এনজাইম, সেই লালাতে কি থাকবে, এনজাইম থাকবে। সো এখান থেকে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা মনে রাখলাম, এক নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মুখ কিংবা মুখ ছিদ্র। দুই নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে মুখক গহ্বর। মুখক গহ্বরের ভিতরে থাকে হচ্ছে তিন জোড়া মানে কি, ছয়টা লালা গ্রন্থি, এবং সেই লালা গ্রন্থি কিংবা স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যেটা নিঃসৃত হবে সেটা হচ্ছে লালা কিংবা লালা রস, ঠিক আছে। এবং সেই লালা রসের ভিতরে দুই রকমের জিনিস থাকবে। কয় রকমের জিনিস? দুই রকমের জিনিস। একটা হচ্ছে মিওসিন, আচ্ছা কোনটার কি কাজ আমি বলতেছি একটু পরে। একটা হচ্ছে মিওসিন আর একটা হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম। আচ্ছা, মিওসিন যে জিনিসটা সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে খাবারকে পিচ্ছিল করা। লালা কীরকম? লালা একটু পিচ্ছিল টাইপের না? সো লালা যেই উপাদানটার কারণে হচ্ছে পিচ্ছিল সেটা হচ্ছে মিওসিন। সো মিওসিন কি করে? খাবারকে পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে বা গলাধকরণে সাহায্য করে। যেভাবে খুশি সেভাবে লিখতে পারো, সমস্যা নাই। শর্করা বিশ্লেষী এনজাইম হিসেবে থাকবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে টায়ালিন, দুই নাম্বার হচ্ছে মল্টেজ। কয়টা এনজাইম? দুইটা এনজাইম থাকবে, দুইটা বাবুর্চি থাকবে। একজন বাবুর্চির নাম হচ্ছে টায়ালিন, আরেকজন বাবুর্চির নাম হচ্ছে মল্টেজ। এবং তারা কিরকম প্রকৃতির এনজাইম? তারা হচ্ছে শর্করা বিশ্লেষী। কাজেই তারা কিন্তু সুনির্দিষ্টভাবে কোন ধরনের খাবারের উপর কাজ করবে? শর্করা জাতীয় খাবারের উপর কাজ করবে। শর্করা জাতীয় খাবারের উদাহরণ কি? ভাত বা আলু, এই টাইপের জিনিস যদি আমরা খাই তখনই গিয়ে শুধুমাত্র এই টায়ালিন, মল্টেজ, এই এনজাইমগুলো কাজ করে তাকে হচ্ছে গ্লুকোজে রূপান্তরিত করবে, ঠিক আছে। তুমি যদি হচ্ছে মাংস খাও, মাংস কি শর্করা? না, মাংস তো প্রোটিন। বা হচ্ছে তেল চর্বি খাও, তেল চর্বি কি হচ্ছে শর্করা? না, এগুলো তো স্নেহ জাতীয় পদার্থ। সো ওইগুলোর উপর কিন্তু এই শর্করা বিশ্লেষী এনজাইম কোনো কাজ করবে না, শুধুমাত্র এবং কেবলমাত্র কাজ করবে শর্করা জাতীয় খাদ্যের উপর, ঠিক আছে। সো মুখ থেকে বা মুখ গহ্বর থেকে এই ইনফরমেশনগুলো মনে রাখাটা খুবই জরুরি। আমরা মনে রাখবো যে মুখ গহ্বরের মাঝে যে লালা গ্রন্থি থাকে, 3 জোড়া লালা গ্রন্থি, ঠিক আছে, সেগুলা থেকে নিঃসৃত হয় লালা রস। সেই লালা রসের ভিতরে থাকে দুই রকমের উপাদান। একটাকে বলা হয় মিওসিন, যে মিওসিনের কাজ হচ্ছে খাবারকে পিচ্ছিল করা এবং গিলতে সাহায্য করা। দুই নম্বর কথা হচ্ছে কিছু পরিমাণ শর্করা বিশ্লেষী এনজাইম থাকে, যে শর্করা বিশ্লেষী এনজাইমের উদাহরণ হচ্ছে টায়ালিন, মল্টেজ। এগুলো কাজ করবে কিসের উপর? শর্করার উপর, ঠিক আছে। এবং তাকে কিসে রূপান্তরিত করবে? তাকে রূপান্তরিত করবে গ্লুকোজে। গেল আমাদের মুখ গহ্বর গেল। মুখ গহ্বরের পরে যেটা থাকে সেটা হচ্ছে দাঁত কিংবা টুথ। আমরা কিন্তু জানি যে মানুষ সহ গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম যত মেরুদণ্ডী প্রাণী আছে, ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীদের মাঝে কিন্তু একটা বৈশিষ্ট্য কমন, সেটা হচ্ছে কি? তাদের দাঁত থাকে। তবে সাধারণত হচ্ছে স্তন্যপায়ী বাদে, ঠিক আছে, মাছ, সরীসৃপ, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর দাঁত হচ্ছে আজীবন উঠতে থাকে পড়তে থাকে। কিন্তু তোমার কি আজীবন উঠতেছে পড়তেছে এরকম হয়েছে? না, আমাদের মানুষদের কিন্তু হচ্ছে জীবনে মাত্র 2 বার হচ্ছে দাঁত গজায়, 2 বার দাঁত গজায়। এটা ভালো করে মনে রাখবা, মানুষের হচ্ছে মাত্র 2 বার দাঁত গজায়। প্রথমে যেটা গজায় সেটা হচ্ছে দুধ দাঁতের সংখ্যাটা মনে রাখতে হবে। দুধ দাঁত কিংবা মিল্ক টিথের সংখ্যা হচ্ছে 20টা, ঠিক আছে। একটা শিশুতে প্রথমে যে দাঁত গজায় সেটাকে বলা হয় দুধ দাঁত, সেটার সংখ্যা কত? 20টার মতো। আর স্থায়ী দাঁতের সংখ্যা 7 বছর বা 8 বছরের পরে সাধারণত সেই দাঁতগুলো পড়ে যায়, পরে গিয়ে স্থায়ী যে দাঁত গজায় সে স্থায়ী দাঁত এর সংখ্যা হচ্ছে 28 থেকে 32টা। ভালো করে মনে রাখবা, 28 থেকে 32টা। সো স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 28 থেকে 32টা। এই সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। দুধ দাঁতের সংখ্যা কত? 20টা। স্থায়ী দাঁতের সংখ্যা কত? 28 থেকে 32টা। ডিরেক্ট ইনফরমেশন, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। সো সেই দাঁতগুলো আসলে কি কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। 1 নাম্বার যেটা সেটা হচ্ছে কর্তন দাঁত। কর্তন, কাটা,
তার মানে বুঝতে পারছি যে এর কাজই হচ্ছে খাবারকে কাটাকুটি করা, এর কাজে হচ্ছে কি, এর কাজে হচ্ছে খাবারকে কাটাকুটি করা। সো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কর্তন দাঁত, 2 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে ছেদন দাঁত। ছেদন মানে কি, ছেদ করা বা ছিঁড়ে ফেলা, ঠিক আছে। সো এই ছেদন দাঁতের কাজ হবে খাবারকে ছিঁড়ে ফেলা। অগ্রপ্রেষণ এবং প্রেষণ, ঠিক আছে, এই 2 রকমের দাঁতের কাজ কি হবে, খাবারকে পিষে ফেলা, খাবারকে পিষে ফেলা। এই জন্য এদেরকে বলা হয় অগ্রপেষণ এবং পেষণ। তাহলে আমরা মনে রাখবো আমাদের স্থায়ী দাঁত সেটা কত প্রকারের হয়, 4 প্রকারের হয়। 4 প্রকার দাঁতের নাম কি কি, একটা হচ্ছে কর্তন দাঁত, 2 নাম্বার হচ্ছে ছেদন দাঁত, 3 নাম্বার হচ্ছে অগ্রপেষণ এবং 4 নাম্বার হচ্ছে পেষণ দাঁত। এই যে দেখো ফকফকা সুন্দর সাদা দাঁত, ঠিক আছে। আমাদের দাঁত সাধারণত একটু হলদে হয়ে যায়, বাট এটা হচ্ছে একটা আদর্শ দাঁত যে কারণে সাদা দেখাচ্ছে। সো দেখো ভালো করে খেয়াল করো, এখানে 4 রকমের দাঁত আমরা দেখতেছি, 4 রকমের দাঁত দেখতেছি। প্রত্যেকটা দাঁত আমি ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, তাহলে ফুল জিনিসটা আরো ক্লিয়ার হবে। প্রথমে যে ধরনের দাঁত থাকে সেটাকে বলা হয় ইনসিসর, ঠিক আছে, ইনসিসর কিংবা কর্তন দাঁত। এই সামনের দিকে দাঁতগুলোকে বলা হয় ইনসিসর কিংবা কর্তন দাঁত। এগুলো দিয়ে কি করি আমরা, খাবারকে কাটি, ঠিক আছে। সো এই জন্য এটাকে বলা হয় ইনসিসর কিংবা কর্তন দাঁত। সেকেন্ড যেটা, ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এজ, ঠিক আছে, 4 কোনায় 4টা যে লম্বা লম্বা দাঁত থাকে, ঠিক আছে। ড্রাকুলার মুভি দেখলে আমরা যে দেখি যে ড্রাকুলার মুভিতে কিছু দাঁত হচ্ছে বের হয়ে থাকে একদম, ঠিক আছে। ড্রাকুলার মুভি যারা দেখো তারা হচ্ছে অলরেডি জানার কথা। সো এই দাঁতগুলো কিন্তু বড় হয়ে যায়, এই দাঁতগুলো হচ্ছে ড্রাকুলার ক্ষেত্রে বড় হয়ে যায়। এগুলোকে বলা হয় ক্যানাইন টিথ কিংবা ছেদন দাঁত। এগুলোকে কি বলা হয়, ক্যানাইন টিথ কিংবা ছেদন দাঁত। সো ভালো করে মনে রাখবা, সর্বপ্রথম একদম শুরুর দিকে যে দাঁতগুলো থাকে সেগুলোকে বলা হয় ইনসিসর কিংবা কর্তন দাঁত। কর্তন দাঁতের পর যেটা থাকে সেটাকে বলা হয় ছেদন দাঁত। ছেদন দাঁতের পর যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় অগ্রপ্রেষণ, যেহেতু সামনে আছে এই জন্য এদেরকে বলা হয় অগ্রপ্রেষণ। এবং অগ্রপ্রেষণের পরে যেটা থাকে সেটাকে বলা হয় প্রেষণ দাঁত। একদম লাস্টের দিকে বড় বড় মোটা মোটা যে দাঁতগুলো থাকে সেই মোটা মোটা দাঁতগুলোকে বলা হয় প্রেষণ দাঁত কিংবা মোলার টিথ, ঠিক আছে। সো এই 4 রকমের দাঁত থাকে আমাদের, কিন্তু এই 4 রকমের দাঁত থাকে। এবং এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলোকে আমরা একটু মুছে দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো, ঠিক আছে। আমাদের চাপার দাঁত যে 3টা থাকে, যেগুলাকে কি বলা হয়, চাপার দাঁত যে 3টা থাকতেছে যেগুলাকে বলা হয় মোলার টিথ। চাপার দাঁত যে 3টা থাকতেছে যেগুলাকে বলা হচ্ছে মোলার টিথ কিংবা প্রেষণ দাঁত। সেই প্রেষণ দাঁতের মাঝে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। সো ভালো করে যে জিনিসটা মনে রাখবা যে প্রেষণ দাঁত থাকে প্রত্যেক চাপাতে বা প্রত্যেক যে কোনো এক পাটির প্রত্যেক চাপাতে হচ্ছে থাকে 3টা, ঠিক আছে। এই পাশে থাকে 3টা, ওই পাশে থাকে 3টা, নিচে থাকে 3টা, ওইদিকে থাকে 3টা। সো বাকি সব কিছু ভুলে যাও, ঠিক আছে, এগুলা দেখার দরকার নেই, এগুলা আপাতত ফোকাস করো না, এদিকে ফোকাস করো, এদিকে ভালো করে খেয়াল করো। সো আমাদের চাপার দিকে যে লাস্টের যে 3টা দাঁত থাকে এর ভিতরে 3 নাম্বার যে দাঁতটা, সবচেয়ে চাপার একদম কোনার দিকে যে দাঁতটা থাকে, সবচেয়ে কোনার দিকে যে দাঁতটা থাকে সেটাকে বলা হয় উইজডম টিথ কিংবা আক্কেল দাঁত। উইজডম টিথ কিংবা আক্কেল দাঁত। সো আক্কেল দাঁত কোনটাকে বলে বুঝছো তো, আক্কেল দাঁত বলা হয় তৃতীয় মোলার টিথকে বা তৃতীয় প্রেষণ দাঁতকে। আক্কেল দাঁত কোনটাকে বলা হয়, আক্কেল দাঁত বলা হয় তৃতীয় মোলার টিথ বা তৃতীয় প্রেষণ দাঁতকে। সোজা বাংলায় বললে একদম চাপার একদম শেষের যে দাঁতটা সেটাকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত। এবং আক্কেল দাঁত সাধারণত মানুষের যখন চিন্তা করা হয় যে আক্কেল হইছে তখন গিয়ে গজায়, অর্থাৎ সাধারণত 18 বছরের আশেপাশে যখন মানুষ পৌঁছায় তখন গিয়ে হচ্ছে এই আক্কেল দাঁতটা গজায়, ঠিক আছে। বুঝতে পারছো, এগুলো হচ্ছে বুঝতে হবে, এগুলা বইতে হচ্ছে দেখলাম মানে যে চিত্রটা দেওয়া আছে সেগুলোতে একটু জটিল করে দেওয়া বা একটু আনক্লিয়ার ভাবে দেওয়া, সে কারণে ভাই কিন্তু দেখাই দিলাম। আচ্ছা, সো এগুলোর কথাই হচ্ছে আমাদের বইতে বলা আছে, আমরা তো 3D অ্যানিমেশনে দেখলামই বেশভাবে। এখন এখান থেকে এমসিকিউর জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোন রকমের দাঁত কয়টা করে থাকে। কর্তন দাঁত থাকে 8টা, ছেদন দাঁত থাকে 4টা, অগ্রপ্রেষণ থাকে 8টা এবং প্রেষণ থাকে 8টা, এবং আক্কেল দাঁত থাকে 0 থেকে 4টা, ঠিক আছে। যার আক্কেল যত বেশি তার আক্কেল দাঁতের সংখ্যাও তত বেশি, ঠিক আছে। সো আক্কেল দাঁত যেহেতু সবার লাস্টে, সো এখানে একটা, নিচের এখানে একটা, টোটাল হচ্ছে 4টার মতো কিন্তু আক্কেল দাঁত থাকতে পারে, ঠিক আছে। আশা করি হচ্ছে ফুল জিনিসটা ক্লিয়ার। এগুলো এমসিকিউর জন্য একটু পড়ে নিবা কোনটা কত রকমের দাঁত থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো প্রত্যেকটা যে দাঁত সে দাঁতের গঠন, দাঁতের মাঝে আসলে কি পার্ট থাকে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এবং এই জিনিসটাও ভাইয়া তোমাদেরকে 3D অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি। বইয়ের মাঝে যে চিত্রটা আছে সেই চিত্রটা পরবর্তীতে মিলাই নিলে আরও সহজ হবে, বাট এই চিত্রটা বা এই 3D অ্যানিমেশনটা আরও হচ্ছে সহজ বা প্রাণবন্ত, সেই জন্য দেখাচ্ছি। ভালো করে খেয়াল করো যে একটা দাঁতকে আমরা যদি হচ্ছে লম্বচ্ছেদ করি বা লম্বালম্বি হচ্ছে যদি কেটে ফেলি, তাহলে আমরা দেখবো যে একটা দাঁতের হচ্ছে কয়েকটা অংশ আছে, ঠিক আছে। শুরুর দিকে আমরা এটা হচ্ছে আমাদের মারি, এটা হচ্ছে মারি।
সো মাড়ির নিচের যে অংশটা সেটাকে বলা হয় রুট কিংবা মূল, ঠিক আছে। সো দাঁতের মাঝে মাড়ির নিচের যে অংশ সেটাকে বলা হয় রুট কিংবা মূল। একটা গাছের যেরকম মাটির নিচে মূল থাকে, তেমনি মাড়ির নিচে হচ্ছে দাঁতের যে অংশ সেটাকে বলা হয় মূল। এরপর মাড়ির সাথে সাথে বা মাড়ির সমান্তরালে হচ্ছে যে অংশটা সেটাকে বলা হয় গ্রীবা কিংবা ঘাড় কিংবা নেক, ঠিক আছে। নেক মানে হচ্ছে ঘাড় কিংবা গ্রীবা। সো এটা হচ্ছে গ্রীবা। আর মাড়ির উপরের যে অংশটা সেটাকে বলা হয় ক্রাউন কিংবা মুকুট, ক্রাউন কিংবা মুকুট। সো একটা দাঁতের কয়টা অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে মুকুট, যেটা মাড়ির উপরে থাকে। মাড়ির সমান্তরালে যেটা থাকে সেটা হচ্ছে নেক কিংবা গ্রীবা। এবং মাড়ির নিচে যেটা থাকে সেটাকে বলা হয় রুট কিংবা মূল, ঠিক আছে। আশা করি হচ্ছে এই জিনিসটা একদম ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে যদি আমাদের দেখতে হয় যে এই যে দাঁতের ভিতরের যে অংশগুলা সেগুলা কোনটার কি নাম। আমরা মনে রাখবো দাঁত জিনিসটাকে সাধারণত ডেন্টাল দ্বারা প্রকাশ করা হয়। দাঁতকে সাধারণত ডেন্টাল দ্বারা প্রকাশ করা হয়। যারা হচ্ছে দাঁত নিয়ে কাজ করেন বা যে সকল ডাক্তার হচ্ছে দাঁতের ডাক্তার, তাদেরকে কি বলা হয়? ডেন্টিস্ট বলা হয়। সো এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু ইজিলি মনে রাখার কথা যে দাঁতের যে মূল অংশ বা মূল যে উপাদান, দাঁতের মূল যে উপাদান সেই মূল উপাদানটাকে বলা হয় ডেন্টিন। দাঁতের মূল উপাদানের নাম কি? ডেন্টিন। দাঁত বললে ডেন্টিস্ট, ডেন্টাল এই কথাগুলো চলে আসে। সেখান থেকে মনে রাখবা দাঁতের মূল উপাদানের নাম হচ্ছে ডেন্টিন। দাঁত প্রধানত ডেন্টিন দ্বারা গঠিত। এই ডেন্টিনের উপরে দেখা যায় যে চকচকে সাদা যে অংশটা থাকে সাধারণত, ঠিক আছে, মানে হলুদ হয়ে যাওয়ার আগে সাদা যে অংশটা থাকে সেটাকে বলা হয় এনামেল। সেটাকে কি বলা হয়? এনামেল বলা হয়। সো আমরা মনে রাখবো দাঁত প্রধানত যেই শক্ত উপাদানটা দ্বারা গঠিত তার নাম হচ্ছে ডেন্টিন। এবং ডেন্টিনের উপরে দেখা যায় যে সাদা চকচকে যেই আবরণটা থাকে সেই আবরণটার নাম হচ্ছে এনামেল। এই যে দুইটা লেয়ার আছে, এই যে দুইটা স্তর আছে, সেই দুইটা স্তর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, বা হচ্ছে ফ্লোরাইড। এই জিনিসগুলো দ্বারা গঠিত বলেই কিন্তু হচ্ছে এনামেল, ডেন্টিন, এই দুইটা যে স্তর আছে এই দুইটা স্তর হচ্ছে খুবই শক্ত হয়। তবে এই দুইটা স্তরের মাঝে ভালো করে খেয়াল করো, এনামেল এবং ডেন্টিন এই দুইটা স্তরের মাঝে কিন্তু কোনো রক্তজালক, কোনো স্নায়ু বা কোনো কিছু কিন্তু থাকে না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমরা যখন হচ্ছে তোমার ধরো বিভিন্ন আইসক্রিম জাতীয় খাবার খাই, ঠিক আছে, কিংবা হচ্ছে সেন্সিটিভ কোনো একটা খাবার খাই, তখন কিন্তু দাঁত শিরশির করে না? দাঁত কিন্তু শিরশির করে। তার মানে দাঁতের ভিতরেও কিন্তু স্নায়ুজালক আছে, বা রক্তজালক এগুলো কিন্তু ছড়াই ছিটাই থাকে। এখন প্রশ্ন হচ্ছে দাঁতের কোন স্তরে এই রক্তজালক, স্নায়ুজালক এগুলা থাকে। আমরা মনে রাখবো দাঁতের পাল্প যে অংশটা আছে দন্তমজ্জা বলা হয়। আমরা কিন্তু দেখতেছি লাল যে স্তরটা যেটা কিনা ডেন্টিনের নিচে আছে, এটা হচ্ছে ডেন্টিনের নিচে আছে। ডেন্টিনের নিচে থাকা এই স্তরটার নাম কি? এই স্তরটার নাম হচ্ছে ডেন্টাল পাল্প কিংবা দন্তমজ্জা। সো দন্তমজ্জাতে থাকে হচ্ছে আমাদের স্নায়ুজালক, তারপর হচ্ছে রক্তজালক কিংবা কৈশিক জালিকা এগুলা। আশা করি একদম ক্লিয়ার। এরপর আমরা মনে রাখবো দাঁতের মাড়ির নিচে, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে মাড়ি, এই পর্যন্ত হচ্ছে মাড়ির নিচে দেখা যায় যে একটা উপাদান থাকে না? মাড়ির নিচে দেখা যায় যে সিমেন্টের মতো একটা উপাদান থাকে। সিমেন্ট যেরকম হচ্ছে মানে তোমার ইটকে একটা বিল্ডিং এর কাঠামোর সাথে হচ্ছে যুক্ত করে রাখে, ঠিক তেমনি এখানে যে সিমেন্টের যে স্তরটা থাকে সেই স্তরটা দাঁতকে মাড়ির সাথে হচ্ছে যুক্ত করে রাখে। সো আমরা মনে রাখবো ডেন্টাল পাল্প কিংবা দন্তমজ্জার পরে হচ্ছে এখানে কি পাওয়া যায়? এখানে আরেকটা জিনিস পাওয়া যায় যেটাকে বলা হয় সিমেন্টাম। সিমেন্টাম বলা হয়। সো দাঁতের বিভিন্ন অংশ নিয়ে যদি হচ্ছে আমাদের এমসিকিউতে প্রশ্ন আসে, সাধারণত এখান থেকে প্রশ্ন আসবে যে দাঁত প্রধানত হচ্ছে কোন উপাদানটা দ্বারা গঠিত বা কোন শক্ত উপাদান দ্বারা গঠিত। আনসার হচ্ছে ডেন্টিন। এবং দাঁতের মাঝে উপরে কোনটা থাকে? সবচেয়ে বাইরের দিকের যে স্তর সেটাকে বলা হয় এনামেল। সো এটা হচ্ছে এনামেলের নিচে থাকে ডেন্টিনের নিচে থাকে পাল্প কিংবা দন্তমজ্জা, এবং এই দন্তমজ্জা স্তরেই হচ্ছে বিভিন্ন স্নায়ুজালক, রক্তজালক এগুলো থাকে। এবং এটা নিচে মাড়ির নিচে হচ্ছে সাধারণত যেই স্তরটার মাধ্যমে দাঁত মাড়ির সাথে লেগে থাকে সেটার নাম হচ্ছে সিমেন্টাম বা সিমেন্ট, ঠিক আছে। আশা করি দাঁত সম্পর্কে ফুল জিনিসটা একদম ক্লিয়ার হইতে পারছো। এরপর আসো আমরা হচ্ছে আরেকটু সামনে আগাই। এরপর যেটা থাকে সেটা হচ্ছে গলবিল পার হইলেই সে খাবার সে কোথায় চলে আসবে? অন্ননালীতে চলে আসবে। সো অন্ননালীতে যাবে খাবার, অন্ননালী থেকে পরবর্তীতে সে কোথায় যাবে? পাকস্থলীতে যাবে। এবং পাকস্থলী জিনিসটা আসলে কি? পাকস্থলী জিনিসটা আমরা মনে রাখবো পেশিময়। পাকস্থলী জিনিসটা কিরকম?
পেশিবহুল একটা জিনিস। পাকস্থলী জিনিসটা হচ্ছে একটা পেশিবহুল জিনিস, এটা ভালো করে মনে রাখবা। পাকস্থলী জিনিসটা কিন্তু একটা পেশিবহুল জিনিস, ঠিক আছে? এই যে দেখো পাকস্থলী জিনিসটা কিরকম, একটা পেশিময় জিনিস, কিন্তু পেশিময় জিনিস। এই পেশিময় জিনিস হওয়ার কারণে পাকস্থলীর ভিতরে যে মাংসপেশিগুলো থাকে সেগুলো কিন্তু খাবারকে চাপ দিতে পারে, খাবারকে কি করতে পারে, সংকোচন প্রসারণ করে চাপ দিতে পারে। চাপ দিলে খাবারটা আরও ভেঙে যাবে। এবং এর পাশাপাশি এখানে অনেক অনেক গ্রন্থি থাকে, যে গ্রন্থিগুলোকে কি বলা হয়, যে গ্রন্থিগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, আমরা কিন্তু এই কিওয়ার্ডটা জানছি যে গ্যাস্ট্রিক বললেই আমরা তোমার গ্যাস সংক্রান্ত কোনো একটা কিছু বুঝবো না, বা গ্যাসের যে জ্বালাপোড়া সেটা বুঝবো না, সেটাও অ্যাকচুয়ালি হচ্ছে আসলে আমাদের পাকস্থলীতে হয়, সে কারণে আসলে গ্যাস্ট্রিক কথাটা হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে। বাট আমরা মনে রাখবো গ্যাস্ট্রিক বললেই স্টমাক বা পাকস্থলী রিলেটেড কোনো একটা কিছুকে বোঝাবে, স্টমাক বা পাকস্থলী সংক্রান্ত কোনো একটা কিছুকে বোঝাবে। তাহলে আমাকে বলো তো গ্যাস্ট্রিক গ্রন্থি এটা কোথায় থাকবে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে পাকস্থলীতে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে হচ্ছে পাকস্থলীতে, ঠিক আছে? পাকস্থলীতে থাকবে গ্যাস্ট্রিক গ্রন্থি। আর এরপর পাকস্থলী পার হয়ে খাবারটা কোথায় চলে আসছে দেখো, ভালো করে খেয়াল করো, খাবারটা পাকস্থলী পার হয়ে চলে আসছে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্তে চলে যাবে, ক্ষুদ্রান্তের এখানে নাড়িভুঁড়ি পারটার হয়ে এরপর চলে আসবে হচ্ছে বৃহদান্ত্রে, এরপর চলে আসবে বৃহদান্ত্রে। সো বৃহদান্ত্র পার হয়ে তারপর হচ্ছে সেটা মলাশয়ে গিয়ে তারপর মলের সাথে হচ্ছে খাবারের অপাচ্য অংশটা বের হয়ে যাবে। সো এখান থেকে ইম্পর্টেন্ট কি ভাইয়া, এখান থেকে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে। এক নম্বর কথা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি এটা কোথায় থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হচ্ছে পাকস্থলীতে, এটা তো আমরা বুঝলাম। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী রিলেটেড কোনো একটা কিছু। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যেই রসটা নিঃসরণ হয় সেই রসটার নাম হচ্ছে পাচক রস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা নিঃসরণ হবে তাকে বলা হবে পাচক রস। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী, পাকস্থলী বলতে পলাগে, আর পাচক বলতেও কিন্তু পলাগে। সো পাচক রস এটা কোথা থেকে নিঃসৃত হয়, এটা এমসিকিউতে আসতে পারে। পাচক রস নিঃসৃত হয় হচ্ছে পাকস্থলী থেকে, পাচক রস নিঃসৃত হয় হচ্ছে পাকস্থলী থেকে। সো পাকস্থলী এটা খাবার পরিপাক করবে, পরিপাক করার পর পাকস্থলী থেকে খাবারটা কোথায় চলে আসবে? অন্ত্রে চলে আসবে। অন্ত্র জিনিসটা হতে পারে দুই রকমের, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদান্ত্র। আমরা কিন্তু আগেই জানলাম ফার্স্টে যেটাতে প্রবেশ করবে সেটাকে বলা হবে ক্ষুদ্রান্ত্র, পরবর্তীতে যেটাতে প্রবেশ করবে সেটাকে বলা হবে বৃহদান্ত্র। এখন এখান থেকে এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের মাঝে আমরা কিন্তু দেখতে পারতেছি, ক্ষুদ্রান্ত জিনিসটা দেখো, ক্ষুদ্রান্ত জিনিসটা কিন্তু অনেক পেঁচানো একটা পথ না, অনেক পেঁচানো একটা পথ। পেঁচানো এই পথটাকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। ক্ষুদ্রান্তের এই পেঁচানো পথটাকে তিনটা অংশে ভাগ করা যায়। শুরুর দিকে পাকস্থলীর পরপরই হচ্ছে যে পথটা আছে, পাকস্থলীর পরপরই হচ্ছে ক্ষুদ্রান্তের যে পথটা আছে সেটাকে বলা হয় ডিউডেনাম। সেটাকে কি বলা হয়? ডিউডেনাম বলা হয়। কিভাবে মনে রাখবা? ডিজে ইলিয়াস, ডিজে ইলিয়াস, ঠিক আছে? সো ডি থেকে মনে রাখবা ডিউডেনামের কথা, জে থেকে মনে রাখবা জেজুনামের কথা, ই থেকে মনে রাখবা ইলিয়ামের কথা, ঠিক আছে? বা ইলিয়াস থেকে মনে রাখবা ইলিয়ামের কথা, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো। সো ভালো করে এইখান থেকে এমসিকিউর জন্য দেখো ভাইয়া কিন্তু দাগানো বইতে দাগায়ও দিছি, তোমরা যারাই আমার কোর্সে আসো আমি কিন্তু দাগানো বইতে চেষ্টা করতেছি বেস্টভাবে যেখান থেকে এমসিকিউ আসবে ডেফিনেটলি সেই অংশগুলো দাগাই দিতে। সো এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে গিয়েই দেখবা এটা আসছে। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ? ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে তিনটা, কি কি? ডিউডেনাম, ওই যে ডিজে ইলিয়াস, ডিউডেনাম, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। শুরুতে কি থাকবে? শুরুতে থাকবে হচ্ছে ডিউডেনাম, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম, এই যে নালীটা এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। সেই ডিউডেনামে কি কি এসে যুক্ত হয়েছে দেখো তো, ভালো করে এই চিত্রটা দেখলেই হচ্ছে তুমি বুঝতে পারবা। ডিউডেনাম বলা হচ্ছে এটাকে ক্ষুদ্রান্তের একদম শুরুর দিকের যে পার্ট। সেই ডিউডেনামে প্রথমে যেটা এসে যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই পিত্তথলি থেকে আসে হচ্ছে পিত্তরস, পিত্তথলি থেকে আসা পিত্তরস, পিত্তরস এসে যুক্ত হয়েছে। সো এটা হচ্ছে আমাদের যকৃৎ, যকৃতের ঠিক নিচে থাকে হচ্ছে পিত্তথলি, এটা হচ্ছে যকৃৎ কিংবা লিভার, লিভারের ঠিক নিচে থাকে হচ্ছে পিত্তথলি। সেই পিত্তথলি থেকে কি এসে যুক্ত হয়? পিত্তরস এসে যুক্ত হয়। সো ডিউডেনামে এক নাম্বার এসে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে পিত্তরস। দুই নাম্বার হচ্ছে এই যে আমরা চিত্রটা দেখতে পারতেছি, এই যে পাতার মতো যেই অঙ্গটা আমরা দেখতে পাচ্ছি এটা কি বলা হয়? অগ্নাশয়। পাতার মতো যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় অগ্নাশয় কিংবা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকেও এসে যুক্ত হয় হচ্ছে অগ্নাশয় রস, অগ্নাশয় থেকে এসে যুক্ত হয় অগ্নাশয় রস। সো ভালো করে মনে রাখবা, ভালো করে মনে রাখবা, এটা যদি হচ্ছে আমাদের ডিউডেনামে হয়, যদি হচ্ছে এটা আমাদের ডিউডেনাম হয়, ডিউডেনাম জিনিসটা কিসের পার্ট? ক্ষুদ্রান্তের পার্ট, ঠিক আছে? ডিউডেনাম জিনিসটা আসলে কি? ক্ষুদ্রান্তের অংশ, ক্ষুদ্রান্তের শুরুর দিকের অংশ। সো এই ডিউডেনামে এসে দেখা যায় যে কয়েকটা জিনিস যুক্ত হবে, কয়েকটা জিনিস যুক্ত হবে। প্রথমে যেটা এসে যুক্ত হবে সেটা হচ্ছে পিত্তথলি,
পিত্তথলি থেকে আসা পিত্তরস, পিত্তথলি থেকে আসা পিত্তরস। 2 নাম্বার যে জিনিসটা এসে যুক্ত হবে, ঠিক আছে, আসলে তারা এরকম অভিন্ন নালীপথে, দুইটা জিনিস আসলে একসাথে মিলে না অভিন্ন একটা নালীপথ তৈরি করে, বাট আমরা বোঝার সুবিধার্থে হচ্ছে বলতেছি আর কি, যে 2 নাম্বার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস, অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস। এবং দেখা যাবে যে এই যে ডিউডেনাম বা ক্ষুদ্রান্ত, এটা তো ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্তের নিজস্ব একটা রস থাকবে। সেই ক্ষুদ্রান্তের এখানে থাকবে আন্তরিক গ্রন্থি, ক্ষুদ্রান্তের এখানে থাকবে আন্তরিক গ্রন্থি, সেই আন্তরিক গ্রন্থি থেকে নিজস্ব একটা রস এখানে বের হবে। সেই রসটাকে আমরা কি বলবো? আন্তরিক রস। সেই রসটাকে আমরা বলবো হচ্ছে আন্তরিক রস। সো সিম্পল ভাষায় যদি মনে রাখতে চাও, কি মনে রাখবা? ক্ষুদ্রান্তের শুরুর যে পার্টটা, যেটাকে বলা হচ্ছে ডিউডেনাম, সেই ডিউডেনাম হচ্ছে রসের ভাণ্ডার। সেই ডিউডেনাম হচ্ছে কি? রসের ভাণ্ডার। সেই ডিউডেনাম হচ্ছে রসের ভাণ্ডার। সেটাতে কয় রকমের রস এসে যুক্ত হয়? 3 রকমের রস এসে যুক্ত হয়। 3 রকমের রস এসে যুক্ত হয়। সে রসগুলোর নাম কি কি? 1 নম্বর কথা হচ্ছে পিত্তথলি। এই যে দেখো, পিত্তথলি থেকে আসবে পিত্তরস, অগ্নাশয় থেকে আসবে অগ্নাশয় রস, এবং ক্ষুদ্রান্তে নিজস্ব একটা রস থাকবে যেটাকে বলা হবে আন্তরিক রস। এই 3 রকমের রস, 3 রকমের রস এসে কোথায় যুক্ত হবে? ডিউডেনাম কিংবা ক্ষুদ্রান্তে শুরুতে হচ্ছে এসে যুক্ত হবে। এবং আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম, এই যে প্রত্যেকটা রস, প্রত্যেকটা যে রস, সে রসগুলোর ভিতরে থাকবে বিভিন্ন রকমের খাবার পরিপাককারী এনজাইম, বিভিন্ন রকমের খাবার পরিপাককারী এনজাইম। সো যেহেতু, ভালো করে এটা মনে রাখো, যেহেতু ক্ষুদ্রান্তের ভিতরে বিভিন্ন জায়গা থেকে নানান রকমের রস আসতেছে, এবং সেই রসগুলোর ভিতরে সব রকমের খাবার, ঠিক আছে, সেটা শর্করা বলো, সেটা প্রোটিন বলো, সেটা লিপিড বলো, সব রকমের খাবারকে পরিপাক করতে পারে এমন এনজাইম থাকে। সে কারণে ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবারেরও পরিপাক হয়, প্রোটিন জাতীয় খাবারেরও পরিপাক হয়, লিপিড জাতীয় খাবারেরও পরিপাক হয়। সো আমরা কিন্তু দেখছিলাম যে মুখের মাঝে কি ছিল? লালা গ্রন্থি ছিল। সেই লালা গ্রন্থিতে ছিল টায়ালিন মল্টেজ। টায়ালিন মল্টেজ ছিল শর্করা বিশ্লেষী এনজাইম। কাজেই মুখের মাঝে শুধুমাত্র এবং কেবলমাত্র কোন ধরনের খাবারের পরিপাক হবে? শর্করা জাতীয় খাবারের পরিপাক হবে, ঠিক আছে? আচ্ছা, সো মুখে প্রোটিন জাতীয় পরিপাক বা স্নেহ জাতীয় খাবারের পরিপাক হবে না। এরপর খাবারটা যখন হচ্ছে নিচে নেমে আসবে, তখন পাকস্থলিতে থাকবে হচ্ছে প্রোটিন বিশ্লেষী এনজাইম। দেখো, পাকস্থলীর সাথে সব কিছু প দিয়ে জড়িত। পাকস্থলী বলতেও প লাগে। পাচক রস, পাকস্থলীতে যে রসটা নিঃসরণ হবে সেটাকে বলা হবে পাচক রস। কোথা থেকে? ওই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। সো গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে পাচক রস নিঃসরণ হয়, সে পাচক রসে প্রোটিন বিশ্লেষী এনজাইম থাকবে, আমিষ বিশ্লেষী এনজাইম থাকবে। সো পাকস্থলীতে কোন ধরনের খাবার পরিপাক হবে? শুধুমাত্র এবং কেবলমাত্র প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয়। সোজা বাংলায় বললে মাংস জাতীয় খাবার যদি খাও, সেই ধরনের খাবারের পরিপাক হবে হচ্ছে পাকস্থলীতে, ঠিক আছে? স্নেহ জাতীয় খাবার কিন্তু মুখেও পরিপাক হইল না, পাকস্থলীতেও পরিপাক হইল না, ঠিক আছে? তার একমাত্র সম্বল হচ্ছে ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে এই স্নেহ জাতীয় খাবারের পরিপাক হবে, এবং ক্ষুদ্রান্তে শর্করারও পরিপাক হবে, আমিষেরও পরিপাক হবে। কাজেই এখনই এই জিনিসটা ভালো করে মনে রাখো, এটা একটা শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাটটা তোমাদেরকে বলে দিই। মুখে অনলি শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। আমাদের পাকস্থলী বলতেও প লাগে, ঠিক আছে? প্রোটিন বলতেও প লাগে। সো অনলি প্রোটিন বা আমিষ, প্রোটিনের বাংলায় তো আমিষ, ঠিক না? সো অনলি প্রোটিন বা আমিষ জাতীয় খাবারের পরিপাক হবে পাকস্থলীতে। আর ক্ষুদ্রান্তকে আমরা দেখলাম, তাকে কি বলা হচ্ছে? রসের ভাণ্ডার। আচ্ছা, রসের ভাণ্ডার কথাটা আবার হচ্ছে পরীক্ষার হলে লিখে দিয়ে আসো না, এটা জাস্ট হচ্ছে আমাদের মনে রাখার সুবিধার্থে। সেটাতে সব ধরনের খাবারের পরিপাক হয়, সব ধরনের খাবারের পরিপাক হয়, ঠিক আছে? এই হচ্ছে শর্টকাট, যে কোন খাবার কোথায় পরিপাক হয়। মুখে শুধুমাত্র শর্করা, পাকস্থলী বলতে প লাগে, প্রোটিন বলতে প লাগে। সো পাকস্থলীতে শুধু প্রোটিন, এবং ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়, ঠিক আছে? এটা মনে রাখতে পারলে কিন্তু দেখবা যে লাইফ ইজি হয়ে গেছে, ঠিক আছে? সো এই কথাগুলো এখানে আছে, এবং পাশাপাশি ক্ষুদ্রান্তের ভিতরে খাবার, যেহেতু সব রকমের খাবার পরিপাক হয়ে গেছে, পরিপাক মানে হচ্ছে ভাঙাভাঙি ডান মানে হচ্ছে এখন কি করতে হবে? খাবারকে এই পরিপাক নালী থেকে রক্তনালীতে শোষিত হইতে হবে। শোষিত হওয়ার জন্য, সে যাতে ইজিলি শোষিত হইতে পারে, সেজন্য দেখা যায় যে এই ক্ষুদ্রান্তের প্রাচীরে এরকম আঙ্গুলের মতো কিছু পরিমাণ অভিক্ষেপ থাকে, যে অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাস। কি বলা হয়? ভিলাস বলা হয়। সো এই জিনিসগুলো হচ্ছে ক্ষুদ্রান্তে থাকে। আশা করি হচ্ছে জিনিসগুলো একদম ক্লিয়ার। এরপর ক্ষুদ্রান্ত পার হয়ে দেখো, খাবার কিন্তু শোষিত হয়ে গেল, এই ভিলাসের মাধ্যমে কি হইলো? খাবার শোষিত হয়ে গেল, যেটা সরলীকৃত হয়েছে সেটা শোষিত হয়ে গেল, রক্তে চলে গেল। এবার খাবারের যে অপাচ্য অংশ,
সে অপাচ্য অংশ মানে যেটার কোনো আসলে ভ্যালু নাই, নিউট্রিয়েন্ট কোনো ভ্যালু নাই, পুষ্টি কোনো ভ্যালু নাই, সেটাকে আস্তে আস্তে কিসে রূপান্তরিত হতে হবে? মলে রূপান্তরিত হতে হবে। সেই মলে রূপান্তরিত করার কাজটাই করে হচ্ছে আমাদের বৃহদান্ত্র। বৃহদান্ত্রের কাজই হচ্ছে খাবারকে কিসে রূপান্তরিত করা, মানে খাবারের অপাচ্য অংশ থেকে মল তৈরি করা। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে বৃহদান্ত্রের কাজ। সো বৃহদান্ত্রের কি কি অংশ আছে মনে রাখবা। ক্ষুদ্রান্ত্রের যেরকম 3টা অংশ ছিল, ডিজে ইলিয়াস, ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, ঠিক তেমনি আমাদের বৃহদান্ত্রেরও মনে রাখবা 3টার মতো অংশ থাকে। বৃহদান্ত্রেরও 3টার মতো অংশ থাকে। ঠিক আছে, সেই 3টা অংশ কি? 3টা অংশ হচ্ছে মনে রাখবা, সিকাম কথাটা মনে রাখলে কিন্তু হয়। সিকাম কথাটা মনে রাখলেই কিন্তু বৃহদান্ত্রের 3টা অংশ তুমি ইজিলি মনে রাখতে পারবা। সিকাম থেকে সিকাম মনে রাখবা, মানে সিকামের সি থেকে সিকামের কথা মনে রাখবা। কাম ক থেকে মনে রাখবা কোলনের কথা, এবং ম থেকে মনে রাখবা মলাশয়ের কথা। সো 3টা অংশ বৃহদান্ত্রের, একটা হচ্ছে সিকাম, 2 নাম্বার হচ্ছে কোলন, 3 নাম্বার হচ্ছে মলাশয়। সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মলাশয়। সো এটা আমাদের এমসিকিউতে আসতে পারে। দেখো ভাইয়া কিন্তু এখানেও লিখে দিছি, নিচের কোনটি আমাদের বৃহদান্ত্রের অংশ, নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ নয়, এই টাইপে কিন্তু এমসিকিউ আসতে পারে। সেক্ষেত্রে কি মনে রাখবা, বৃহদান্ত্রের 3টা অংশ। সিকাম মনে রাখলেই হচ্ছে সেই জিনিসগুলো মনে রাখতে পারি। সিকাম থেকে সিকামের কথা মনে রাখতে পারি, মানে সি থেকে সিকামের কথা মনে রাখতে পারি। কাম ক থেকে মনে রাখতে পারি কোলনের কথা, ম থেকে মনে রাখতে পারি মলাশয়ের কথা। দ্যাটস ইট। ঠিক আছে, সো সিকাম কোলন মলাশয়, সিকাম কোলন মলাশয়। আর এই সিকাম যে অংশটা আছে, সেই সিকাম অংশটার সাথে দেখা যায় যে হচ্ছে একটা এক্সট্রা অংশ থাকে, একটা পাইপের মতো অংশ থাকে। ঠিক আছে, ছোট্ট একটা পাইপের মতো অংশ থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা পাইপের মতো অংশ থাকে, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই যে সিকাম যে অংশটা আছে, বৃহদান্ত্রের সিকাম যে অংশটা আছে, সেটার সাথে ছোট্ট লেজের মতো একটা অংশ থাকে। ঠিক আছে, ছোট্ট লেজের মতো একটা অংশ থাকে, যেটাকে কি বলা হয়? অ্যাপেন্ডিক্স বলা হয়। এবং তোমরা অনেকেই হয়তো বা হচ্ছে এই সমস্যাটার কথা জানছো। এই যে অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্সে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তখন যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, অ্যাপেন্ডিসাইটিস। সো অ্যাপেন্ডিক্স জিনিসটা কোথায় যুক্ত থাকে? আমরা মনে রাখবো বৃহদান্ত্রের যে সিকাম, সেই সিকামের সাথে প্রলম্বিত একটা অংশ যুক্ত থাকে, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এবং সেই অ্যাপেন্ডিক্সে যদি কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, সেটা কি বলা হয়? হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, এই কথাগুলো জাস্ট এখান থেকে মনে রাখতে পারলেই হয়ে যাবে। এগুলা থেকে সাধারণত এমসিকিউতে প্রশ্ন আসে, এগুলা থেকে সাধারণত এমসিকিউতে প্রশ্ন আসে। আচ্ছা, এখন বৃহদান্ত্রের মূল কাজ কি? আমরা কিন্তু বেসিকটা অলরেডি জেনে ফেলছি, যে খাবার যা সরলীকৃত হওয়ার, ক্ষুদ্রান্তে হয়ে গেছে অলরেডি। ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়, এবং ক্ষুদ্রান্তে খাবারের শোষণও হয়। সরল হওয়ার পর খাবারের শোষণটাও হয়ে গেছে। তো খাবারের যে অপচ্য অংশ আছে, সে অপচ্য অংশ থেকে এখন বৃহদান্ত্রের কাজ কি? বৃহদান্ত্রের কাজ হচ্ছে মল তৈরি করা। সো বৃহদান্ত্রে মনে রাখবা, খাবারের অপচ্য অংশ থেকে মূলত পানি শোষিত হয়। পানি শোষিত হইলেই তো জিনিসটা হচ্ছে আস্তে আস্তে কি হবে? কঠিন হবে। কঠিন হইলেই সেটা মল আকারে আমাদের মলাশয়ে জমা থাকবে। ঠিক আছে, এবং জমা থেকে যখন মলাশয় ফুল হয়ে যাবে, তখনই বাথরুমের চাপ পাবে, এবং সাথে সাথেই হচ্ছে পায়ুর মাধ্যমে সে অপচ্য অংশ বের হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ক্যানাল কিংবা পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর যে বিভিন্ন অংশ আছে, আমি চেষ্টা করছি 3D অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে একদম দারুণভাবে দেখাই দিতে। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে, বিভিন্ন পৌষ্টিক গ্রন্থি, বিভিন্ন পৌষ্টিক গ্রন্থি, এবং এগুলোর মাঝে অধিকাংশ জিনিসই আমরা মোটামুটি পড়ে ফেলছি। কিন্তু 5 রকমের গ্রন্থির নাম কি? লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয়। এই 5 রকমের গ্রন্থি আছে। প্রথমে আসো, যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি আমরা কিন্তু বলছিলাম 3 জোড়া থাকে। 3 জোড়া লালা গ্রন্থির মাঝে কানের নিচে যেই 1 জোড়া লালা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। 2 চোয়ালের নিচে, আমাদের নিচের চোয়ালকে বলা হয় মেন্ডিবল। ঠিক আছে, বইতে কিন্তু এটা ভুল আছে। আমাদের 2 চোয়াল, নিচের চোয়ালের হাড়কে বলা হয় মেন্ডিবল। এই যে চোয়ালের হাড়টা, সেটাকে বলা হয় মেন্ডিবল। মেন্ডিবলের নিচে থাকতেছে যে গ্রন্থিগুলো, সেগুলোকে বলা হয় সাব মেন্ডিবুলার গ্রন্থি। সাব মানে হচ্ছে বায়োলজিতে নিচে, সাব ইন্সপেক্টর মানে কি? ইন্সপেক্টরের নিচে, ইন্সপেক্টরের নিচের পোস্ট। সো মেন্ডিবলের নিচে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি। এবং আমাদের যে জিহ্বাকে বলা হয় বায়োলজিতে লিঙ্গুয়াল। জিহ্বাকে কি বলা হয়? লিঙ্গুয়াল বলা হয়। সো জিহ্বার নিচে যেই হচ্ছে 1 জোড়া গ্রন্থি থাকে, তাদেরকে বলা হবে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সো প্যারোটিড গ্রন্থি 1 জোড়া, সাবমেন্ডিবুলার গ্রন্থি 1 জোড়া, এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি 1 জোড়া। টোটাল হচ্ছে 6টা কিংবা 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এগুলার কাজ কি ভাইয়া? এগুলার কাজ হচ্ছে লালা তৈরি করা। যে লালার ভিতরে কি থাকে? মিউসিন নামক একটা পদার্থ থাকে, যেটা খাবারকে পিচ্ছিল করে। এবং এর পাশাপাশি হচ্ছে টায়ালিন থাকে এবং মল্টেজ থাকে। যে টায়ালিন এবং মল্টেজ, সেটা কীরকম খাবার বিশ্লেষণ করে? শর্করাজাতীয় খাবার বিশ্লেষণ করে। এবং এর পাশাপাশি লালার ম্যাক্সিমাম অংশই হচ্ছে আসলে পানি দ্বারা গঠিত। ঠিক আছে, এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা জানছি। আচ্ছা, এবার আসো যকৃৎ থেকে হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, যে কথাবার্তাগুলো হচ্ছে সৃজনশীল আসতে পারে। যকৃৎ থেকে 1 নম্বর যেটা মনে রাখবা, যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।
যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। আমরা যত গ্রন্থি দেখব, ঠিক আছে, লালা গ্রন্থি হোক, অগ্নাশয় হোক, বা যত গ্রন্থি আছে সকল গ্রন্থির মাঝে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। এটা হচ্ছে আমরা মনে রাখবো আমাদের পাকস্থলীর ডান পাশে অবস্থিত, পাকস্থলীর ডান পাশে অবস্থিত। সো যকৃৎ জিনিসটা আমি একটু 3D অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে ফুল জিনিসটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো একটু ভালো করে হচ্ছে এই 3D অ্যানিমেশনটা খেয়াল করো। আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে এটা যদি আমাদের হচ্ছে পাকস্থলী হয়, ঠিক আছে, এটা হচ্ছে পাকস্থলী বা স্টমাক। সে পাকস্থলীর ডান পাশে আমরা যদি এইভাবে দাঁড়াই, পাকস্থলীর ডান পাশে, ঠিক আছে, পেটের ডান পাশে এই জায়গাতে হচ্ছে কি অবস্থিত, এই জায়গাতে আমাদের কিন্তু লিভারটা অবস্থিত, ঠিক আছে। এবং সেই লিভারের মাঝে আমরা দেখব যে মোটামুটি হচ্ছে 4টার মতো কি আছে, খণ্ড আছে বা 4টার মতো পার্ট আছে। সো লিভারের অ্যানাটমিতে আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে যকৃৎ জিনিসটা হচ্ছে 4টার মতো অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, 4টার মতো অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত, ঠিক আছে। সো একটু আমরা ফেরত আসি, দেখো ভালো করে খেয়াল করো যে এখানে যকৃৎ কিংবা কলিজার মাঝে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই যে ডান খণ্ড যেটা, সেটা হচ্ছে আকারে সবচেয়ে বড়। এটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড, পিছনে আরো 2টা খণ্ড থাকে, কোয়াড্রেট, কর্ডেট, যেগুলো সম্পর্কে এইচএসতে যখন যাবা তোমরা তখন ডিটেলসে জানতে পারবা। সো যকৃৎ মনে রাখবা 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। কয়টা অসম্পূর্ণ খণ্ড? 4টা অসম্পূর্ণ খণ্ড। ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট। এর ভিতরে ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়। ডান খণ্ডটা আমরা কিন্তু দেখে বুঝতেছি সবচেয়ে বড়। এবং সে ডান খণ্ডের ঠিক নিচেই, এই যে দেখো, ডান খণ্ডের ঠিক নিচেই কিন্তু হচ্ছে যে থলিটা অবস্থিত সেটাকে বলা হয় পিত্তথলি। সো যকৃতের কোথায় হচ্ছে পিত্তথলি অবস্থিত? এটা কিন্তু মেডিকেলের একটা কোশ্চেন, মানে এইচএসসিতে উঠলেও কিন্তু এগুলা লাগবে, ঠিক আছে। আমরা মনে রাখবো যকৃৎ কিংবা কলিজা কিংবা লিভার সেটা ডান খণ্ডের নিচে হচ্ছে আমাদের পিত্তথলিটা অবস্থিত। ডান খণ্ডের নিচে হচ্ছে পিত্তথলিটা অবস্থিত, ঠিক আছে। এই কথাগুলো হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, যকৃৎ মনে রাখবা, যকৃতের ভিতরে আমরা যদি যাই, ঠিক আছে, এই যে দেখো ডান খণ্ডের নিচে হচ্ছে এই পিত্তথলিটা অবস্থিত, এটাকে বলা হচ্ছে পিত্তথলি। এবং এই পিত্তথলি ছাড়াও যকৃতের ভিতরে আর কি কি থাকে? যকৃতের ভিতরে আমরা যদি একটু জুম করি তাহলে আমরা যে জিনিস দেখবো সেটা হচ্ছে যকৃতের ভিতরে, ঠিক আছে, আমরা যকৃতকে যদি কাটি এইরকম কিছু অংশ থাকে, এইরকম কিছু ছোট ছোট অঞ্চল থাকে, অঞ্চল থাকে। যেই অঞ্চলগুলাকে কি বলা হয়? অঞ্চলগুলাকে বলা হয় লোবিউল, ঠিক আছে। আমরা যেরকম হচ্ছে আমাদের একটা দেশের মাঝে বিভিন্ন বিভাগ চিন্তা করি, বিভিন্ন অঞ্চল চিন্তা করি, ঠিক তেমনি যকৃতের মাঝেও এরকম ছোট ছোট যে অঞ্চলগুলা থাকে সে অঞ্চলগুলাকে বলা হয় লোবিউল। এগুলো হচ্ছে যকৃতের লোবিউল। এবং ভালো করে খেয়াল করলে বুঝবা যে এই লোবিউলের মাঝে কিন্তু অসংখ্য কোষ আছে না, এবং সেই কোষগুলার ফাঁকে ফাঁকে, ভালো করে খেয়াল করে এগুলো হচ্ছে বুঝতে হবে, সেই কোষগুলার ফাঁকে ফাঁকে কিন্তু হচ্ছে পিত্তনালী অবস্থিত। ছোট ছোট দেখো, ছোট ছোট হচ্ছে কি অবস্থিত? বাইল ডাক্টাস কিংবা পিত্তনালী অবস্থিত। এগুলো হচ্ছে পিত্তনালী, ছোট ছোট হচ্ছে পিত্তনালী অবস্থিত। এই পিত্তনালীগুলোর কাজ কি? পিত্তনালীগুলোর কাজ হচ্ছে এই যে কোষগুলা, ঠিক আছে, এই যে যকৃতের কোষ যেগুলোকে বলা হয় হেপাটোসাইট, এই যে যকৃতের কোষ যেগুলোকে কি বলা হয়? হেপাটোসাইট বলা হয়। নামটা মুখস্থ করতে হবে না, আপাতত জাস্ট যকৃতের কোষ হিসেবে চিন্তা করো। এই যে যকৃতের কোষগুলো আছে, সেই যকৃতের কোষগুলা যে পিত্ত তৈরি করে বা যেই বাইল বা পিত্ত রস যেটা তৈরি করে সেটাকে হচ্ছে কালেক্ট করা হচ্ছে এই পিত্ত নালী বা হচ্ছে বাইল ডাক্টাসগুলার কাজ। বাইল ডাক্টাস কিংবা পিত্ত নালীগুলার কাজ হচ্ছে এটা। পিত্তনালীগুলোর কাজ হচ্ছে এই কোষগুলা থেকে পিত্ত কালেক্ট করা, সো আমরা এখনই হচ্ছে ভালো করে হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। পিত্ত এটা কে তৈরি করে? পিত্ত তৈরি করে হচ্ছে যকৃৎ, ঠিক আছে। এটা কিন্তু মানে অনেকেরই হচ্ছে কনফিউশন লাগে যে পিত্ত এটা মনে হয় পিত্তথলি মানে তৈরি করে। আনসার হচ্ছে না, পিত্তথলির কাজ হচ্ছে জাস্ট রিজার্ভ করে রাখা, সংগ্রহ করে জমা রাখা, এটা হচ্ছে পিত্তথলির কাজ। কিন্তু তৈরি করে হচ্ছে যকৃৎ। সো পিত্তকে তৈরি করে, আনসার হচ্ছে যকৃৎ। পিত্তকে তৈরি করে বা পিত্ত রসকে তৈরি করে, আনসার হচ্ছে যকৃৎ। পিত্ত রসটা সঞ্চয় করে রাখে কে? হচ্ছে পিত্তথলি, ঠিক আছে। আশা করি হচ্ছে ভালো করে হচ্ছে বুঝতে পারছো জিনিসটা। অনেকটা এরকম চিন্তা করো যে তোমার ফ্যামিলিতে কে টাকা ইনকাম করে হচ্ছে বাবা, আর টাকা হচ্ছে সঞ্চয় করে বা জমা করে রাখে কে? হচ্ছে মা। জিনিসটা হচ্ছে এরকম ভাবে চিন্তা করতে পারো যে পিত্ত তৈরি করে হচ্ছে যকৃতের কোষগুলা বা যকৃৎ, এবং সেই যকৃৎ থেকে যে পিত্তটা তৈরি হয়েছে সেটা আমরা একটু পরে দেখবো যে জমা হইতেছে কোনখানে? জমা হইতেছে হচ্ছে আমাদের পিত্তথলিতে। যখন হচ্ছে জমা হয়ে ফুল হয়ে যাবে তখনই সেটা পিত্তথলি থেকে বের হয়ে আমাদের ডিউডেনাম কিংবা ক্ষুদ্রান্তে চলে যাবে, ঠিক আছে। আশা করি ফুল জিনিসটা বুঝতে পারছো। এবার আসো যকৃতের আর কি কি ফাংশন আছে, যে ফাংশনগুলো বইতে
মানে একটু হজবরলভাবে বা লাইন আকারে লেখা আছে, বাট আমরা হচ্ছে 3D অ্যানিমেশন দিয়ে দারুণভাবে দেখার চেষ্টা করব। আমাদের মতো এত সুন্দরভাবে ক্লিয়ার করে আর কেউ ইনশাল্লাহ বুঝতে পারবে না এই জিনিসগুলো। ভালো করে খেয়াল করো, যকৃতের কাজ কি? এই যে যকৃতের ভিতরে বিভিন্ন রক্তনালী প্রবাহিত হইতেছে, সেই রক্তনালীর ভিতর দিয়ে কি আসতেছে? রক্ত আসতেছে, বুঝতে পারতেছে এগুলো হচ্ছে রক্তকণিকা। এগুলো হচ্ছে কি? রক্তকণিকা। ঠিক আছে, এটা কিন্তু 3D অ্যানিমেশন। সো এই জন্য দেখো আমরা কিন্তু ঘুরায় ঘুরায় দেখতে পারতেছি। এটা হচ্ছে কি? রক্তনালিকা, যেটা কিনা যকৃতের ভিতরে আছে। এখন যকৃতের 1 নম্বর যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের খাবারের মাঝে 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 কিন্তু বিভিন্ন বিষাক্ত পদার্থ হচ্ছে ঢুকে যায়। খাবারের মাঝে নানান রকমের বিষাক্ত পদার্থ ঢুকে যায় না, সেই বিষাক্ত পদার্থকে ভেঙে ফেলা। সেই বিষাক্ত পদার্থকে 1 নম্বর যেটা কাজ যকৃতের, সেটা হচ্ছে ওই যে দেখো ভেঙে ফেলতেছে। যকৃতের কাজ কি? যকৃতের কোষগুলা, এটা হচ্ছে যকৃতের কোষ, হেপাটোসাইট। সেই হেপাটোসাইটের কাজ হচ্ছে এই বিষাক্ত পদার্থ বা টক্সিন যেটা আছে, সেই টক্সিনকে ভেঙে ফেলা, যেটাকে বলা হয় ডিটক্সিফিকেশন বা বিষ অপসারণ প্রক্রিয়া। সো বিষ অপসারণ করতেছে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। যকৃতের 1 নম্বর কাজ হচ্ছে সে বিষ অপসারণ করে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে সে বিভিন্ন পুষ্টি পদার্থ সংশ্লেষণে ভূমিকা পালন করে। দেখো বিভিন্ন পুষ্টি পদার্থ আমাদের খাবারের মাধ্যমে হচ্ছে দেহের ভিতরে আসতেছে, সেই বিভিন্ন পুষ্টি পদার্থ একটার সাথে একটা কিন্তু জোড়া লাগাইতেছে। যকৃৎ কি করতেছে? একটার সাথে একটা কিন্তু জোড়া লাগাইতেছে। জোড়া লাগায় লাগায় সেটা হচ্ছে আমাদের এই কোষের ভিতরে সঞ্চয় করে রাখতেছে, জমা করে রাখতেছে। যখন আমাদের দেহের জন্য প্রয়োজন, তখন এই জমা করা উপাদানগুলোকে সে ভেঙে ফেলবে, ভেঙে শরীরের জন্য উন্মুক্ত করে দিবে, শরীরের জন্য আবার সাপ্লাই দিবে। ঠিক আছে, সো 2 নম্বর যেটা এর গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট সিনথেসিস কিংবা বিভিন্ন পুষ্টি পদার্থ সংশ্লেষ করা, তৈরি করা। বিভিন্ন পুষ্টি পদার্থ খাবার থেকে সংগ্রহ করলো, সে সংগ্রহ করে জোড়া লাগাইলো, জোড়া লাগিয়ে সেটাকে হচ্ছে সঞ্চয় করে রাখবে। ঠিক আছে, 3 নম্বর কি কাজ? 3 নম্বর কাজ হচ্ছে বিভিন্ন যে উপাদান, দেখো আমরা খাইতেছি হচ্ছে গ্লুকোজ, সেই অতিরিক্ত যে গ্লুকোজ আমাদের দেহের ভিতরে আছে বা রক্তের ভিতরে আছে, সেই গ্লুকোজটাকে সে রূপান্তরিত করতেছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন আকারে জমা করে রাখবে। এরপর আমরা যখন হচ্ছে ধরো রোজা রাখতেছি বা অনেকক্ষণ না খেয়ে আসি, তখন আমাদের বডিতে কিন্তু গ্লুকোজ দরকার। সো বাইরে থেকে যদি আমরা গ্লুকোজ সাপ্লাই দিচ্ছি না, তখন যকৃৎ কি করবে? যকৃৎ তার ভিতরে যে গ্লাইকোজেন জমা রাখছিল, সেই গ্লাইকোজেনকে ভাঙবে, ভেঙে গ্লুকোজে রূপান্তর করবে, আবার সেই গ্লুকোজটাকে আবার আমাদের রক্তে ছেড়ে দিবে। সো এরকমভাবে আমরা কিন্তু দেখতেছি যকৃৎ জিনিসটা কিন্তু নানান রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটাইতেছে না? যকৃৎ জিনিসটা কিন্তু আমাদের দেহের ভিতরে নানান রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাইতেছে। সো ভালো করে মনে রাখবা, এটা কিন্তু সৃজনশীলের ক্ষতে আসবে, যে যকৃৎকে কেন জৈব রসায়নাগার বলা হয়। একটা রসায়নাগারে বা একটা কেমিস্ট্রি ল্যাবে যেরকম লাখো লাখো বিক্রিয়া করি আমরা, বিভিন্ন রকমের বিক্রিয়া ঘটাই, ঠিক তেমনি যকৃতের ভিতরেও দেখা যায় যে নানান রকমের প্রাণ রাসায়নিক বিক্রিয়া ঘটে। যকৃতের ভিতরে প্রতিনিয়ত নানান রকমের প্রাণ রাসায়নিক বিক্রিয়া ঘটে। সে কারণেই হচ্ছে যকৃৎকে কি বলা হয়? যকৃৎকে বলা হয় আমাদের দেহের জৈব রসায়নাগার কিংবা অর্গানিক ল্যাবরেটরি কিংবা জৈব রসায়নাগার। ঠিক আছে, আশা করি ফুল জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। এবং এর পাশাপাশি যকৃতের আরেকটা ফাংশন যে বলছিলাম, যে এর কাজ হচ্ছে পিত্ত তৈরি করা। সেই পিত্তটা কিভাবে তৈরি হয় বা কিভাবে হচ্ছে ট্রান্সফার হয়ে আসে, সেই জিনিসটা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে এই চিত্রটা দেখতে হবে। এটাই ধরো আমাদের যকৃৎ। সেই যকৃতের মাঝে আমরা কিন্তু জানি যে ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়, বাম খণ্ডটা হচ্ছে সবচেয়ে ছোট। এবং ডান খণ্ডের নিচে দেখা যায় যে এরকম একটা থলি থাকে, যে থলিটাকে আমরা কি বলতেছি? পিত্তথলি বলতেছি। সো এটা হচ্ছে ডান খণ্ড, ঠিক আছে, বা রাইট লোব মানে হচ্ছে অঞ্চল। এটা হচ্ছে বাম খণ্ড কিংবা লেফট লোব, এবং এটা হচ্ছে আমাদের গল ব্লাডার কিংবা পিত্তথলি। সো পিত্তটা কিভাবে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে আসে, সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সো ভালো করে যে জিনিসটা মনে রাখবা, এটা এখানেই হচ্ছে শিখে যাও, তাহলে বই যখন পড়তে যাবা একদম ইজি হয়ে যাবে। সো আমাদের ডান খণ্ড থেকে, যকৃতের ডান খণ্ড থেকে একটা নালী বের হয়, সেটাকে আমরা কি বলবো? রাইট হেপাটিক ডাক্ট বা ডান যকৃৎ নালী। এবং বাম খণ্ড থেকে দেখা যায় যে আরেকটা নালী বের হয়, সেটাকে আমরা কি বলবো? লেফট হেপাটিক ডাক্ট কিংবা বাম যকৃৎ নালী। এই রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট, ঠিক আছে, এরা দুজন মিলে তৈরি করে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট বা অভিন্ন যকৃৎ নালী, কমন হেপাটিক ডাক্ট। হেপাটিক মানেই হচ্ছে আসলে যকৃৎ, ডাক্ট মানেই হচ্ছে নালী। ঠিক আছে, সো রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এরা মিলে কি তৈরি করলো? কমন হেপাটিক ডাক্ট বা সাধারণ বা অভিন্ন যকৃৎ নালী তৈরি করলো। এই যে অভিন্ন যকৃৎ নালী, সেটা দেখা যায় যে কিছু দূর পর গিয়ে হচ্ছে এই পিত্তথলি থেকে বের হয় আরেকটা নালী, যে নালীটাকে বলা হয় সিস্টিক ডাক্ট কিংবা সিস্টিক নালী।
সো পিত্তথলি থেকে যে সিস্টিক ডাক্ট বের হইলো বা সিস্টিক নালী যেটা বের হলো সেটার সাথে গিয়ে হচ্ছে মিলিত হয়। মিলিত হয়ে কি তৈরি করে? মিলিত হয়ে তৈরি করে হচ্ছে কমন বাইল ডাক্ট বা অভিন্ন পিত্তনালী। কমন বাইল ডাক্ট কিংবা অভিন্ন পিত্তনালী, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো জেনে গেলে সুবিধা হবে কি, যে ধরো এইচএসতে যখন তুমি যাবা তখনও পারবা, এবং এর পাশাপাশি ফুল জিনিসটা মাথাতে সাজাইতে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। সো আমরা আবার হচ্ছে প্রথম থেকে একটু বোঝাচ্ছি। যকৃতের মাঝে বললাম যে 4টা অংশ থাকে, রাইট, লেফট, কোয়াড্রেট, কর্ডেট। সো রাইট অংশ বা ডান অংশ থেকে যেটা বের হবে সেটাকে বলা হবে রাইট হ্যাপাটিক ডাক্ট। লেফট অংশ বা বাম অংশ থেকে যেটা বের হবে সেটাকে বলা হবে লেফট হ্যাপাটিক ডাক্ট। রাইট হ্যাপাটিক ডাক্ট, লেফট হ্যাপাটিক ডাক্ট মিলে তৈরি করবে কমন হ্যাপাটিক ডাক্ট বা অভিন্ন যকৃৎ নালী। অভিন্ন যকৃৎ নালী দেখা যাবে যে পিত্তথলি থেকে আরেকটা নালী বের হয়েছে যেটাকে বলা হচ্ছে সিস্টিক নালী, এটার সাথে মিলিত হবে। সো এরা সবাই মিলে যেটা তৈরি করবে সেটাকে বলা হবে কমন বাইল ডাক্ট কিংবা অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী, কমন মানেই তো অভিন্ন, আর বাইল ডাক্ট মানে কি? পিত্তনালী। আচ্ছা, সো এই অভিন্ন পিত্তনালী যেটা আছে, অভিন্ন পিত্তনালী যেটা আছে সেটা গিয়ে হচ্ছে মিলিত হবে অগ্নাশয় নালীর সাথে। সেটা গিয়ে মিলিত হবে হচ্ছে, ধরো এটা হচ্ছে অগ্নাশয় নালী, এটা হচ্ছে অগ্নাশয় নালী। এরা গিয়ে কিসে মিলিত হবে? অগ্নাশয় নালীর সাথে মিলিত হবে। এই অংশগুলো এখানে বুঝে যাও, নয়তো কিন্তু বই থেকে পড়তে গেলে তোমার একটু সমস্যা হইতে পারে। সো এরা কমন বাইল ডাক্ট কিংবা অভিন্ন পিত্তনালী যেটা, সেটা কোথায় গিয়ে মিলিত হয়েছে ভাইয়া? মিলিত হয়েছে হচ্ছে অগ্নাশয় নালীর সাথে কিংবা প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে, ঠিক আছে? মিলে তারা যেখানে হচ্ছে চলে যাবে, তারা যেখানে চলে যাবে সেই অংশটাকেই বলা হবে হচ্ছে ডিউডেনাম। তারা যে অংশটাতে চলে যাবে সেই অংশটাকে বলা হবে হচ্ছে ডিউডেনাম। ডিউডেনাম, ঠিক আছে? মানে তারা হচ্ছে ক্ষুদ্রান্তে চলে যাবে। তাহলে বুঝতে পারছো, ক্ষুদ্রান্তে আমরা যে বলছিলাম যে ক্ষুদ্রান্তে নিজস্ব রস থাকবে, আন্তরিক রস, এর পাশাপাশি হচ্ছে পিত্ত রসও আসবে এখানে, আবার হচ্ছে অগ্নাশয় রসও আসবে, সব ধরনের রসের ভান্ডার বলছিলাম যে। সেই কথাগুলো কিভাবে হচ্ছে মেক সেন্স করছে, আশা করি ফুল জিনিসটা বুঝতে পারছো। যে অগ্নাশয় থেকে আসবে অগ্নাশয় নালী, যকৃৎ থেকে বা পিত্তথলি থেকে আসবে হচ্ছে পিত্তনালী, এরা সবাই এসে মিলিত হবে হচ্ছে ডিউডেনামে। ডিউডেনামে মিলিত হয়ে এখান থেকে আসবে পিত্তরস, এখান থেকে আসবে অগ্নাশয় রস, এবং ডিউডেনামের নিজস্ব আন্তরিক রস মিলে হচ্ছে হয়ে যাবে রসের ভান্ডার। সেই রসের ভান্ডারে সব ধরনের খাবারকে পরিপাককারী এনজাইম থাকবে, যেই এনজাইমগুলোর ক্রিয়ায় ডিউডেনাম বা ক্ষুদ্রান্তে হচ্ছে সব ধরনের খাবারের পরিপাক হবে, সব ধরনের খাবারের পরিপাক হবে। এই হচ্ছে ফুল কাহিনী। এবার মেইন বই পড়তে যাও, মেইন বই পড়তে গেলে দেখবা যে একদম ইজি হয়ে গেছে ইনশাল্লাহ। যকৃৎ জিনিসটা পিত্তরস তৈরি করে, সেই পিত্তরসের মাঝে পিত্ত লবণ টবণ থাকে, ঠিক আছে? এই পিত্ত লবণের কারণেই কিন্তু এটার টেস্ট হচ্ছে এরকম বিটার হয় কিংবা তিক্ত স্বাদ বিশিষ্ট হয়, এবং নানান রকমের খনিজ উপাদানও কিন্তু এর ভিতরে থাকে, ঠিক আছে? তবে ভালো করে মনে রাখবা যে পিত্তরসে কোনো ধরনের এনজাইম থাকে না, পিত্তরসে কোনো ধরনের এনজাইম থাকে না, পিত্তরসে কোনো ধরনের এনজাইম থাকে না। কাজেই সে কিন্তু সরাসরি হচ্ছে খাবার পরিপাকে অংশ নিবে না, পিত্তরস কিন্তু সরাসরি খাবার পরিপাকে অংশ নেবে না। আমরা জানি খাবার পরিপাকে অংশ নিতে হইলে এনজাইম পাঠাইতে হয়, কিন্তু তার ভিতরে নিজের কোনো এনজাইম থাকে না। তার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পিত্ত লবণ। তার ভিতরে কি থাকে? পিত্ত লবণ থাকে। সো পিত্তের ভিতরে থাকা এই পিত্ত লবণটা কি করবে? পিত্ত লবণের কাজ হচ্ছে স্নেহ জাতীয় খাবারের উপর কাজ করা। স্নেহ জাতীয় খাবার অর্থাৎ তেল চর্বি জাতীয় খাবারের উপর কাজ করা, স্নেহ জাতীয় খাবারের উপর কাজ করা, এবং সেটাকে দানাতে রূপান্তরিত করা, স্নেহ দানাতে রূপান্তরিত করা। সেটাকে কিসে রূপান্তরিত করা? স্নেহ দানাতে রূপান্তরিত করা। কেন ভাই এই জিনিসটা কেন করতে হবে? স্নেহ জাতীয় খাবার, তেল চর্বি জাতীয় খাবার, দেখো তেলে জলে কি মিশ খাই? তেলে জলে তো কিন্তু মিশ খায় না। সো অন্যান্য খাবার, আমরা শর্করা জাতীয় খাবার খাইলে সেটার ভিতরে মানে নানান রকমের এনজাইম কাজ করে সহজে তাকে পরিপাক করতে পারে। আমরা প্রোটিন জাতীয় খাবার খাইলে সেটাকেও নানান রকমের এনজাইম কাজ করে তাকে সহজে পরিপাক করতে পারে। কিন্তু স্নেহ জাতীয় খাবার তাকে তার সাথে যেহেতু হচ্ছে পানি জাতীয় জিনিস মিশতে পারে না, তার সাথে যেহেতু পানি জাতীয় জিনিস সহজে মিশতে পারে না, সেজন্য তাকে ফার্স্টে হচ্ছে কাটাকুটি করে এরকম ছোট ছোট স্নেহ দানাতে রূপান্তরিত করতে হয়। স্নেহ দানাতে রূপান্তরিত করলে এরপর এটার উপর গিয়ে বিভিন্ন রকমের লাইপেজ এনজাইম কাজ করতে পারে, ঠিক আছে? লাইপেজ এনজাইম তার উপর ইজিলি কাজ করতে পারে। সো স্নেহ জাতীয় যে খাবার আছে তাকে ফার্স্টে এরকম কাটাকুটি করতে হয়। এই কাটাকুটি করার কাজটা করে হচ্ছে পিত্ত লবণ। সো পিত্তের কাজটা কি? আমাদের যে খাবার আমরা খাই সে খাবারের মাঝে পিত্তের কাজটা কি? পিত্তের কাজ হচ্ছে পিত্ত লবণ সাপ্লাই করা। সেই পিত্ত লবণের ভিতরে
একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা কি? স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবারকে সে কাটাকুটি করে স্নেহ দানাতে রূপান্তরিত করে। এই স্নেহ দানাতে রূপান্তরিত হইলেই একমাত্র এই বিভিন্ন রকমের যে লাইপেজ এনজাইম আছে, সেই লাইপেজ এনজাইম এসে এই স্নেহ দানাকে পরিপাক করতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলোই হচ্ছে জাস্ট মনে রাখতে হবে, এগুলোই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। এবং এর পাশাপাশি আমরা মনে রাখবো যে যকৃতে, আমরা তো বলছিলাম যকৃতে নানান রকমের হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। এর ভিতরে একটা বিক্রিয়া হচ্ছে সে প্রোটিনকে ভেঙে, ঠিক আছে, যকৃতে কিন্তু প্রোটিনকে ভেঙে ইউরিয়া তৈরি হয়। যকৃতে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা কি? যকৃতে, মনে রাখবা, এটা ভালো করে মনে রাখবা, যাদের বেসিক ক্লিয়ার না বা যারা ধরো হচ্ছে আমার ক্লাস দেখতেছো না, ঠিক আছে, তারা জীবনও হচ্ছে এটা পারবে না, মানে মেইন বই যদি ভালো করে না পড়ে আর কি, বা পড়তে গেলে মেইন বইয়ের মাঝে যেরকমভাবে লেখা আছে ওইরকমভাবে পড়তে গেলে আসলে মনে থাকার কথা না। সো ভালো করে এটা মনে রাখবা, যকৃতের কাজ হচ্ছে প্রোটিন থেকে, আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই বা প্রোটিন জাতীয় খাবারই হচ্ছে পরিপাকের পর অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। সেই অ্যামিনো অ্যাসিড থেকে যকৃতি হচ্ছে ইউরিয়া তৈরি করে, ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো তৈরি করে, ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলা তৈরি করে। সো ইউরিয়া ইউরিক অ্যাসিড এটা হচ্ছে একটা বজ্র পদার্থ। এটা কি? একটা বজ্র পদার্থ, এটা হচ্ছে বজ্র পদার্থ। এখন এই বজ্র পদার্থটা কোথায় তৈরি হয়? এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, ইউরিয়া কোথায় তৈরি হয়? এবং চান্সেস আর ভেরি হাই যে যারা হচ্ছে ধরো বেসিক থেকে পড়ে নাই বা এই ক্লাসটা করে নাই, তারা কি আনসার দিবে? বজ্র পদার্থ সেটা তো হচ্ছে মূত্রের সাথে বের হয়ে যায়। মূত্র কোথায় তৈরি হয়? কিডনিতে তৈরি হয়। তার মানে মনে হয় হচ্ছে বজ্র পদার্থ এটা কিডনিতে তৈরি হয়, ইউরিয়া ইউরিক অ্যাসিড এটা মানে কিডনিতে তৈরি হয়। আনসার হচ্ছে না ভাইয়া, ভালো করে মনে রাখবা, যকৃৎ হচ্ছে এই বজ্র পদার্থটা তৈরি করে। ঠিক আছে, আমরা প্রোটিন জাতীয় খাবার বা এমিনো অ্যাসিড খাইলে যকৃৎ হচ্ছে অর্নিথিন নামক একটা চক্র চালাই, চক্রের মাধ্যমে হচ্ছে এখান থেকে ইউরিয়া ইউরিক অ্যাসিড তৈরি করে। সেই ইউরিয়া ইউরিক অ্যাসিড রক্তে মিশে যায়, রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের কিডনিতে আসে, কিডনিতে আসলে কিডনি সেখান থেকে হচ্ছে মূত্র তৈরি করে। সো কিডনির কাজ কিন্তু শুধু ছাঁকুন করা, তার কাজ কিন্তু হচ্ছে বজ্র পদার্থ তৈরি করা না। বজ্র পদার্থ কে তৈরি করে? বজ্র পদার্থ তৈরি করে হচ্ছে আমাদের যকৃৎ সাহেব। সো যকৃৎ হচ্ছে একদম পারফেক্ট একটা ল্যাবরেটরি, আমরা চিন্তা করতে পারি যকৃৎ হচ্ছে পারফেক্ট একটা ল্যাবরেটরি। আচ্ছা, সো এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে, আমরা কিন্তু বলছি ইতিমধ্যেই, যকৃৎ যেই পিত্ত তৈরি করে সেই পিত্তের কাজ হচ্ছে চর্বি জাতীয় খাবারকে ক্ষুদ্র দানায় পরিণত করা, যেন সেটার উপর লাইপেজ এনজাইম এসে কাজ করতে পারে। এবং যকৃৎই হচ্ছে কি করে? যকৃৎ রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া ইউরিক অ্যাসিড বা অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তৈরি করে। এবং এর পাশাপাশি যকৃৎ জিনিসটা আমরা কিন্তু দেখছিলাম যে গ্লুকোজের মাত্রা কখনো কমে গেলে তার ভিতরে সঞ্চিত যে গ্লাইকোজেন সেটা ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে দেয়। আবার কেউ যদি অতিরিক্ত গ্লুকোজ খেয়ে ফেলে, সেই গ্লুকোজকে সে গ্লাইকোজেন আকারে জমা করে রাখে। গ্লুকোজকে সে কি করে? যে গ্লাইকোজেন আকারে জমা করে রাখে। সো দেহের জন্য অতিরিক্ত হইলে সেটাকে জমা করে রাখে, আর দেহের জন্য প্রয়োজন হইলে সেটাকে আবার রক্তে ছেড়ে দেয়। এই কাজগুলো কিন্তু করে হচ্ছে যকৃৎ। বোঝা গেছে? সো যকৃতের ভূমিকাটা আসলে কি, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের সিকিউ কিংবা সৃজনশীলে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, যে যকৃৎ যে গ্রন্থিটা আছে সেই গ্রন্থিটা আসলে কাজটা কি। যে কাজগুলো বললাম ভাইয়া, সেগুলো এরকম পয়েন্ট আকারে মনে রাখবা, পয়েন্ট আকারে লিখে দিয়ে আসলে কিন্তু ইনশাল্লাহ একদম ফুল হয়ে যাবে। ঠিক আছে, যে 1 নম্বর কাজ হচ্ছে তার পিত্ত রস তৈরি করা, 2 নম্বর কাজ হচ্ছে আমাদের দেহের বিষ অপসারণ করা বিষাক্ত পদার্থ খেলে, 3 নম্বর কাজ হচ্ছে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে জমা করে রাখা, 4 নম্বর হচ্ছে যদি হচ্ছে শরীরের মাঝে গ্লুকোজের অভাব হয় তখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করা, 5 নম্বর হচ্ছে তার কাজ হচ্ছে কি তৈরি করা? তার কাজ হচ্ছে যেই পিত্ত লবণ সে তৈরি করতেছে পিত্ত রসের মাধ্যমে, সেই পিত্ত লবণ হচ্ছে স্নেহ জাতীয় খাবার পরিপাকে হচ্ছে সাহায্য করে। এবং 6 নম্বর হচ্ছে সে কিন্তু প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় যে খাবার আছে সেই খাবার থেকে বিভিন্ন রকমের বজ্র পদার্থ, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তৈরি করে, সেটা হইতে পারে ইউরিয়া ইউরিক অ্যাসিড কিংবা অ্যামোনিয়া। ঠিক আছে, এই কথাগুলো লিখে দিয়ে আসলে ইনশাল্লাহ একদম ফুল মার্কস পেয়ে যাবা। আচ্ছা, এরপর আসে হচ্ছে অগ্নাশয়। ভালো করে মনে রাখবা, অগ্নাশয়। ঠিক আছে, আমাদের বডিতে 3টা শয় আছে, যেই শয় হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, আমাদের দেহের মাঝে 3টা শয় আছে, যে শয়গুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি হচ্ছে 3 শয়। ঠিক আছে, কি কি? 1 নম্বর হচ্ছে অগ্নাশয়, 2 নম্বর হচ্ছে শুক্রাশয়, 3 নম্বর হচ্ছে ডিম্বাশয়। সো মনে রাখবা এই 3 শয়ের কথা, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ। মিশ্র গ্রন্থি মানে কি? যেই গ্রন্থির, ঠিক আছে, গ্রন্থি মানে তো একগুচ্ছ কোষ বা একটা কোষ, যেই কোষগুলোর কাজ কি? রস নিঃসরণ করা। যেই কোষগুলোর কাজ হচ্ছে রস নিঃসরণ করা। এখন সে রসটা কি হচ্ছে কোনো একটা নালী পথে নিঃসরণ করতেছে, কোনো একটা নালীর পথে নিঃসরণ করতেছে, নাকি ডিরেক্টলি রক্তে নিঃসরণ করতেছে?
মানে অনাল গ্রন্থি সে। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কোনো একটা গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা কিংবা বহিঃক্ষরা। যদি কোনো একটা গ্রন্থির সাথে এমন একটা নালী লাগানো থাকে যেই নালীর মাধ্যমে সে এনজাইম নিঃসরণ করে, তখন সেই জিনিসটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। তখন সেটাকে কি বলা হয়? বহিঃক্ষরা গ্রন্থি। সো বহিঃক্ষরা গ্রন্থি মানে এনজাইমের গ্রন্থি। যে গ্রন্থিগুলা এর সাথে নালী লাগানো আছে, সেই নালীর মাধ্যমে সে এনজাইম নিঃসরণ করে। অন্যদিকে কোনো একটা গ্রন্থির সাথে যদি কোনো নালী না লাগানো থাকে, তখন তাকে কি বলা হবে? তাকে বলা হবে অনাল গ্রন্থি। অনাল গ্রন্থি, ঠিক আছে? নালী লাগানো নাই, সো নালীবিহীন কিংবা অনাল গ্রন্থি। অনাল গ্রন্থি। এবং এই অনাল গ্রন্থিরই অপর নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির সাথে কোনো নালী লাগানো থাকে না, এবং সে যে রসটা নিঃসরণ করে সেটা ডিরেক্টলি রক্তে নিঃসরণ করে। এবং সে যেই রসটা নিঃসরণ করে সেই রসটার নাম হচ্ছে হরমোন। সো ভালো করে মনে রাখবা, গ্রন্থি জিনিসটা মানে হচ্ছে এক কিংবা একগুচ্ছ কোষের সমষ্টি যারা কিনা রস নিঃসরণ করে। এখন রসটা যদি সে নালীর মাধ্যমে নিঃসরণ করে, তখন তাকে বলা হবে বহিঃক্ষরা গ্রন্থি, এবং সেই ক্ষেত্রে সে যেই রসটা নিঃসরণ করবে তাকে বলা হবে এনজাইম। অন্যদিকে সে যদি নালীবিহীনভাবে ডিরেক্টলি রক্তে নিঃসরণ করে রসটা, তখন তাকে বলা হবে অন্তঃক্ষরা গ্রন্থি, এবং সে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রসটা নিঃসরণ হয় তার নাম হচ্ছে হরমোন। কোনো একটা গ্রন্থি যদি দেখা যায় যে সে একই সাথে বহিঃক্ষরার কাজও করতেছে, অন্তঃক্ষরার কাজও করতেছে, অর্থাৎ সে একই সাথে এনজাইমও তৈরি করে, হরমোনও তৈরি করে, তখন তাকে বলা হবে মিশ্র গ্রন্থি। তখন তাকে কি বলা হবে? মিশ্র গ্রন্থি বলা হবে। সো অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, শুক্রাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, ডিম্বাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। তার মানে কি? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলা একই সাথে বহিঃক্ষরা পার্টও আছে, অন্তঃক্ষরা পার্টও আছে, অর্থাৎ এরা একই সাথে এনজাইমও তৈরি করে, হরমোনও তৈরি করে। এনজাইম হরমোন দুইটাই তৈরি করে, ঠিক আছে? আশা করি হচ্ছে বুঝতে পারছো। এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অগ্নাশয় থেকে আসবে হচ্ছে অগ্নাশয় রস। অগ্নাশয় থেকে কি আসবে? অগ্নাশয় রস আসবে। আচ্ছা, অগ্নাশয় রসের ভিতরে কি কি এনজাইম থাকে, বা অগ্নাশয় থেকে কি কি হরমোন নিঃসৃত হয়? নিশ্চয়ই একটা প্রশ্ন। সো এটা হচ্ছে বইতে এখানে লেখা আছে। অগ্নাশয় থেকে দেখো কি নিঃসরণ হয়? অগ্নাশয় রস নিঃসরণ হয়, ঠিক আছে? এবং সেই অগ্নাশয় রসে কি কি থাকে দেখো। অগ্নাশয় রসে থাকে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ নামক এনজাইম। উৎসেচক মানেই হচ্ছে এনজাইম। সো এর ভিতরে কি থাকে? এনজাইম থাকে। আমরা বুঝতেছি অগ্নাশয় রসে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এরকম কিছু এনজাইম থাকে। এবং এর পাশাপাশি অগ্নাশয় থেকে দুইটা হরমোন নিঃসৃত হয়। তোমাদের বই অনুযায়ী আসলে আরও অনেক হরমোন নিঃসৃত হয়, বাট তোমাদের বই অনুযায়ী দুইটা হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে গ্লুকাগন, আর একটা হচ্ছে সবার পরিচিত ইনসুলিন। সো গ্লুকাগন, ইনসুলিন এগুলো হচ্ছে হরমোন। যেহেতু এটা কিন্তু সৃজনশীলের ক্ষতে আসবে যে কেন অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। সো এটা আসলে কি আনসার দিবা? ফার্স্ট হচ্ছে মিশ্র গ্রন্থির সংজ্ঞাটা দিতে হবে। যে ধরনের গ্রন্থি থেকে একই সাথে এনজাইম ও হরমোন নিঃসৃত হয়, অর্থাৎ যে ধরনের গ্রন্থির একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা পার্ট থাকে বা অংশ থাকে, তাকেই বলা হয় মিশ্র গ্রন্থি। যেহেতু অগ্নাশয় থেকে ঠিক আছে পরিপাককারী বিভিন্ন এনজাইমও নিঃসৃত হয়, আবার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী বিভিন্ন হরমোনও নিঃসৃত হয়। সে কারণে সে হচ্ছে বহিঃক্ষরা, অন্তঃক্ষরা উভয় গ্রন্থির মতোই কাজ করে, এবং এই কারণেই হচ্ছে মূলত অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এই ব্যাখ্যাটা ডেফিনেটলি শিখে ফেলবা। এটা সৃজনশীলের ক্ষতেও আসতে পারে অথবা শর্ট কোশ্চেনও আসতে পারে। আশা করি হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, এই বিভিন্ন যে এনজাইম হরমোন সে নিঃসরণ করতেছে, সেই এনজাইম হরমোনের কাজ কি? অম্লক্ষারের সাম্যতা, পানির সাম্যতা, দেহতাপ প্রভৃতি নিয়ন্ত্রণ করা, এবং এর পাশাপাশি রক্তে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করা। গ্লুকোজ যদি রক্তে না থাকে, সে রক্ত থেকে কোষে গ্লুকোজ যাবে না। কোষে গ্লুকোজ যদি না যায়, তাহলে কোষ ওই শক্তি তৈরি করতে পারবে না, শ্বসন বিক্রিয়া করতে পারবে না। আবার রক্তে যদি হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজও আমাদের জন্য সমস্যা, ঠিক আছে? সেই গ্লুকোজ দেখা যাবে যে মূত্রের সাথে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ডায়াবেটিস হচ্ছে। সো এই জন্য এদেরকে একটা ব্যালেন্সে রাখতে হয়। সো রক্তে গ্লুকোজের পরিমাণ যেই হরমোনটা বাড়ায় তার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন হচ্ছে এমন একটা হরমোন যার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ানো। গ্লুকোজ দেখো একটা মিল আছে না? সেখান থেকে মনে রাখবা যে গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ানো। অন্যদিকে ইনসুলিনের কাজ আমরা সবাই জানি, ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমানো।
সো ইনসুলিন যদি ঠিকমতো তৈরি না হয়, সে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাইতে পারবে না। রক্তে গ্লুকোজের পরিমাণ কমাইতে না পারলে তখন সে অতিরিক্ত গ্লুকোজ মূত্রের সাথে বের হয়ে যাবে। যেই সমস্যাটাকে বলা হয় হচ্ছে ডায়াবেটিস। যে সমস্যাটাকে কি বলা হয়? ডায়াবেটিস বলা হয়। যখন মূত্রের সাথে অতিরিক্ত গ্লুকোজ বের হয়ে যায়, মূত্রের সাথে অতিরিক্ত গ্লুকোজ দেহ থেকে বের হয়ে যায়, ইনসুলিনের অভাব হইলেই সাধারণত ডায়াবেটিস হয়। ঠিক আছে, সো অগ্নাশয় থেকেও আমরা বসে গেলাম। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যেটা নিঃসরণ হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক রস, বা যেহেতু এটা পাকস্থলী থেকে নিঃসৃত হচ্ছে এই জন্য এটাকে পাচক রসও বলা হয়। পাচক রসে নিঃসৃত এনজাইম, এখানের নামগুলা অ্যাবসুলুটলি ভুল, এই ভুলগুলো ঠিক করে নিবা। ট্রিপসিন কখনো হচ্ছে গ্যাস্ট্রিক রসে পাওয়া যায় না, গ্যাস্ট্রিক রসে কখনো ট্রিপসিন পাওয়া যায় না, বরঞ্চ এখানে যে এনজাইমটা পাওয়া যায় তার নাম হচ্ছে পেপসিন। তার নাম কি? পেপসিন। ঠিক আছে, সো এই জিনিসটা একটু কারেকশন, এটা আশা করি হচ্ছে নতুন এডিশন আসলে তখন ঠিক হয়ে যাবে। সো তোমাদের লেভেলে কিছু পরিমাণ জিনিস ভুল দেওয়া আছে, সেই ভুলগুলোকে আমি কারেকশন আকারে লিখে দিচ্ছি। ঠিক আছে, যদি তোমাদের এডিশনে অলরেডি চেঞ্জ এসে থাকে তাহলে তো সারছেই, এখানে আর কমেন্ট করার দরকার নাই যে ভাই আপনি তো বলছেন এগুলো বইতে ভুল আছে, বাট বইতে তো ঠিক করা হয়েছে। বইতে যদি হচ্ছে কারেকশন চলে আসে সেক্ষেত্রে তো ডান, সমস্যা নাই। আচ্ছা, কারেকশন কি বলবো আমরা? গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসে বা পাচক রসে, পাচক রসে, পাচক রসে কোন এনজাইম থাকে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। সো নামগুলো একটু জেনে যাও, এবং আমি যে কারেক্ট, আমি যে সঠিক পড়াইতেছি, ঠিক আছে, সেটার প্রমাণ একটু পড়ে দিচ্ছি আমি। বিভিন্ন খাবারের পরিপাক পড়াবো না, তখন দেখবা যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসরণ হচ্ছে পাচক রস, সে পাচক রসের ভিতরে কি থাকতেছে? পেপসিন থাকতেছে, পেপসিন, পেপসিন। ঠিক আছে, এরপর হচ্ছে রেনিন, পেপসিন, এরপর হচ্ছে রেনিন, এবং কিছু পরিমাণ লাইপেজও থাকতে পারে। লাইপেজ খুবই কম থাকে, গ্যাস্ট্রিক লাইপেজ বলা হয় এটাকে, বাট ওইটা খুবই কম পরিমাণে থাকে। মেইন এনজাইম হচ্ছে এই দুইটা, পেপসিন এবং রেনিন। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক জুসে পাওয়া যায়। সো পেপসিনের কথা বইতে উল্লেখ নাই, এখানে এখানে ভুল দেওয়া আছে, ট্রিপসিনের কথা লেখা আছে, সো এটা কারেক্ট করে নিবা। ট্রিপসিন না, গ্যাস্ট্রিক জুসে থাকে হচ্ছে পেপসিন, লাইপেজ অ্যামাইলেজও থাকে না, এটাতে থাকে হচ্ছে রেনিন এনজাইম। ঠিক আছে, সো এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির এনজাইম। আন্তরিক গ্রন্থিতে যে রস নিঃসরণ হয় তাকে বলা হয় আন্তরিক রস, আন্তরিক গ্রন্থি থেকে যেটা নিঃসরণ হয় সেটাকে বলা হয় আন্তরিক রস। এবার আসো বিভিন্ন রকমের খাবারের পরিপাক প্রক্রিয়া। আমি জানি তোমরা একটু বোরিং মানে ফিল করতেছো, কারণ ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট এই জিনিসগুলো একসাথে যদি না শিখো তুমি দেখবা যে হচ্ছে নতুন করে শিখতে আসলে আবার হচ্ছে মাথা উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য আজকে আমরা চেষ্টা করবো এই জিনিসটা একদম দারুণভাবে শেষ করে দিতে। পরিপাকের সংজ্ঞা লেখা আছে, এটা তো একদম ক্লাসের শুরুতেই বলছি, জটিল খাবার ভাঙাভাঙি হবে, সরলকৃত খাবারে পরিণত হবে, এটাকেই বলা হবে পরিপাক। এখন আমরা ভালো করে যে জিনিসটা মনে রাখবো, খাবারের পরিপাক, বিভিন্ন খাবারের যে পরিপাক প্রক্রিয়া, এটা কয় জায়গাতে হয়? মনে রাখবা আমাদের তিনটা অঙ্গ এই ক্ষেত্রে দায়ী, বা তিনটা অঙ্গে এই বিভিন্ন রকমের খাবারের পরিপাকটা হয়। এটা আমি শর্টকাটেও লিখে দিয়েছিলাম, আবার বললাম যেন এখন তোমাদের জন্য সহজ হয়। সো মুখে কোন ধরনের খাবারের জাস্ট পরিপাক হবে? শর্করা জাতীয়, ভাত জাতীয়, আলু জাতীয়, ঠিক আছে, যেই জিনিসটা হচ্ছে রান্না করা হয়েছে এই ধরনের খাবারের জাস্ট পরিপাক হবে। পাকস্থলিতে শুধুমাত্র মাংস জাতীয় বা আমিষ জাতীয় খাবারের পরিপাক হবে। আর ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবারেরও পরিপাক হবে, আমিষ জাতীয় খাবারেরও পরিপাক হবে, স্নেহ জাতীয় খাবারেরও পরিপাক হবে। এই কথাগুলো মনে রাখতে পারলে দেখবো যে ইজি হয়ে গেছে ইনশাল্লাহ। সো মুখে দেখো, মুখে আমরা কিন্তু ইতিমধ্যে দেখো এগুলো সব পরে আসছি, আমরা সব পরে আসছি, জাস্ট একটু কানেক্ট করে দিচ্ছি তোমাদেরকে, তাহলেই হবে। দেখো মুখে কিন্তু আমরা ইতিমধ্যে জানছি কি থাকে, লালা থাকে, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় লালা। সেই লালাতে কি থাকে? লালাতে থাকে হচ্ছে টায়ালিন, কিংবা টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস। স্যালাইভাতে থাকে এরকম শর্করা বিশ্লেষী এনজাইম, এই জন্য এটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেস। সো এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে টায়ালিনের অপর নাম কোনটা, বা নিচের কোনটাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেস। আনসার হচ্ছে টায়ালিন, আনসার হচ্ছে কি টায়ালিন। সো লালাতে থাকে টায়ালিন এবং মল্টেজ, টায়ালিন এবং মল্টেজ। ঠিক আছে, সো টায়ালিন এবং মল্টেজের উপর দেখা যায় যে কিভাবে কাজ করে বিভিন্ন এনজাইম। ঠিক আছে, সো ওই জিনিসটা আমি দেখাই তোমাদেরকে। সো মুখে পরিপাক, মুখে পরিপাক। সো মুখে পরিপাকের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তোমার বয়েলড কার্বোহাইড্রেট কিংবা শর্করা, আচ্ছা শর্করাই বলি, তোমাদের ক্ষেত্রে এত কঠিন করা দরকার নাই। শর্করা জাতীয় খাবার মুখে যে মাত্র আসে কাজ করে টায়ালিন, কাজ করে টায়ালিন, তাকে রূপান্তরিত করে মল্টোজে, তাকে রূপান্তরিত করে মল্টোজে। সেই মল্টোজের উপর কাজ করে হচ্ছে মল্টেজ এনজাইম,
মল্টেজ এনজাইম, এই টায়ালিন মল্টেজ দুইটাই তো আসলে লালাতে থাকে, ঠিক আছে। সো মল্টেজ এনজাইম কাজ করলে তাকে পরিণত করবে সে গ্লুকোজে। আর আমরা কিন্তু বললাম যে গ্লুকোজে রূপান্তরিত করা এটাই আমাদের টার্গেট। শর্করা জাতীয় খাবার সেটা কিসে রূপান্তরিত হবে? গ্লুকোজে রূপান্তরিত হবে। ডান, মুখে পরিপাক ডান। আর আমরা তো আগে বললাম যে মুখে কোনো ধরনের প্রোটিন বা আমিষ জাতীয় এবং স্নেহ জাতীয় খাবারের পরিপাক হবে না, ঠিক আছে। সো এই কথাগুলো কিন্তু বইতে এখানে লেখা আছে, বইতে কিন্তু এই কথাগুলাই লেখা আছে যে মুখের মাঝে কোনো ধরনের কিসে পরিপাক হবে না, আমিষের পরিপাক হবে না এবং স্নেহ জাতীয় খাবারের কোনো রকমের পরিবর্তন বা পরিপাক হবে না, ঠিক আছে। পাকস্থলিতে এই যে মুখ থেকে যে পাকস্থলিতে খাবার আসছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পেরিস্টালসিস। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস হচ্ছে এক ধরনের চলন প্রক্রিয়া। চলন প্রক্রিয়া কিসের চলন প্রক্রিয়া? খাবারের চলন প্রক্রিয়া। কোন দিক থেকে কোন দিকে? মুখ থেকে আমাদের পাকস্থলীর দিকে খাবার যে চলে আসছে সেটাকেই বলা হয় পেরিস্টালসিস, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসই তোমাদের বইতে লিখে দিয়েছে, এখন লিখে দিলে তো আমাকে মানে টুকটাক পড়াইতে হবে, কিছু করার নাই। যদি না লিখতো আমি হয়তো পড়াইতাম না, ঠিক আছে। দেখছো আমি বইয়ের বাইরে এক্সট্রা কোনো কথা কিন্তু বলি নাই। স্টিল প্রত্যেকটা জিনিস এরকম ধরে ধরে সহজ করে বুঝাইতে গেলে একটু সময় লাগে, ঠিক আছে। সো একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে পাকস্থলীতে পরিপাক। এবং পাকস্থলীর পরিপাক জিনিসটা আমাদের সিকিউর জন্য বা সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখবা যে হচ্ছে সিকিউতে কি করছে, সিকিউতে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে এই চিত্রটা দিয়ে দিছে। আমি তোমাদেরকে চিত্রটা দেখাই, ঠিক আছে। এক্স্যাক্টলি দেখবা যে এই চিত্রটাই দিয়ে দিবে, ঠিক আছে। এক্স্যাক্টলি দেখবা যে কোশ্চেন হইলে এই চিত্রটাই দিয়ে দিবে। এই চিত্রটা দিয়ে তোমাকে কি বলবে জানো? তোমাকে বলবে যে এটা টান দিবে, এটা টান দিয়ে বলবে এটা হচ্ছে এক্স, এটা টান দিবে, এটা টান দিয়ে বলবে ওয়াই, ঠিক আছে। সো তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে রহিম করিম সে মাংস জাতীয় খাবার খাইছে, সে বিয়ে বাড়িতে গেছিল, বিয়ে বাড়িতে ধুমায় হচ্ছে মাংস জাতীয় খাবার খাইছে। এখন তোমাকে কি বলবে যে মাংস জাতীয় যে খাবার সেই খাবারের এক্স অংশেও পরিপাক হয়, ওয়াই অংশেও পরিপাক হয়, এটা ব্যাখ্যা করো। এই টাইপের হচ্ছে প্রশ্ন আসবে। অথবা তোমাকে বলবে যে সে ভাত জাতীয় খাবার খাইছে, ভাত জাতীয় খাবারের দেখাও যে এক্স অংশে কোনো পরিপাক না হলেও ওয়াই অংশে গিয়ে ঠিকই পরিপাক হয়, ঠিক আছে। সো দেখো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে পাকস্থলী এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পাকস্থলীকে, ওয়াই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষুদ্রান্ত্রকে। এবং তখন গিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা যে পাকস্থলীতে যেহেতু কোনো ধরনের শর্করা বিশ্লেষী এনজাইম থাকে না, সে কারণে পাকস্থলীতে ভাত জাতীয় খাবারের কোনো ধরনের পরিপাক হয় না। অন্যদিকে ক্ষুদ্রান্তে যেহেতু বলছি আমি কি রসের ভাণ্ডার, সো রসের ভাণ্ডার মানে এখানে যেহেতু সব ধরনের খাবারকে পরিপাককারী এনজাইম থাকে, সে কারণে ক্ষুদ্রান্তে ভাত, আমিষ, ঠিক আছে, স্নেহজাতীয় পদার্থ সব রকমের খাবারেরই পরিপাক হবে, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্নই কিন্তু আসবে। আমি বলতেছি মানে কি আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ এত বছর ধরে পড়াই, সো ডেফিনেটলি আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। সো ভাই কিন্তু সেই এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। আচ্ছা, আমরা কিন্তু শর্টকাট টেকনিক থেকে কি জানছিলাম যে পাকস্থলী বলতেও প লাগে, প্রোটিন বলতেও প লাগে। সেখান থেকে মনে রাখছিলাম যে পাকস্থলীতে শুধুমাত্র এবং কেবলমাত্র কোন ধরনের খাবার পরিপাক হবে? প্রোটিন জাতীয় বা আমিষ জাতীয় খাবারের পরিপাক হবে। পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি, সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি নিঃসরণ হবে? গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হবে। এবং এখন দেখো বইতে যে আমি যে পড়াইছি সেটা যে সঠিক, সেই গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রসে দেখো নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে। নিষ্ক্রিয় কি থাকে? পেপসিনোজেন থাকে। ট্রিপসিনোজেন বা ট্রিপসিন কিন্তু থাকে না, পেপসিনোজেন থাকে। সো গ্যাস্ট্রিক জুসে কি থাকে আসলে? পেপসিনোজেন। গ্যাস্ট্রিক জুসে কি থাকে? পেপসিনোজেন কিংবা পেপসিন থাকে, ঠিক আছে। আচ্ছা, সো ভালো করে যে জিনিসটা মনে রাখবা, ঠিক আছে, আমি তোমাকে সিকোয়েন্সটা দেখাই, সিকোয়েন্সটা দেখাইলে তোমার জন্য ইজি হবে। সো কথার কথা, ধরো এটা আমাদের হচ্ছে পাকস্থলী, এটা ধরো হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, ঠিক আছে। সো প্রোটিন জাতীয় খাবার যেমাত্র তুমি খাইছো, ধরো এটা হচ্ছে মাংস, মজার মাংস খাইছো। সো মাংস জাতীয় খাবারটা যেই মাত্র তোমার পাকস্থলীতে আসলো, পাকস্থলীতে আসার সাথে সাথে এখানে দুইটা জিনিস ঘটবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর কথা হচ্ছে পাকস্থলীর এখানে কিছু পরিমাণ যে কোষ আছে, যে কোষগুলোকে আমরা বলতেছিলাম গ্যাস্ট্রিক গ্রন্থি, যে কোষগুলোকে আমরা কি বলতেছিলাম? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলতেছিলাম বা গ্যাস্ট্রিক গ্রন্থি বলতেছিলাম। সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে একটা রস নিঃসরণ হবে। সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি নিঃসরণ হবে? একটা রস নিঃসরণ হবে। যে রসটাকে আমরা কি বলতেছি? গ্যাস্ট্রিক জুস বলতেছি। গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস, কিংবা এটাকেই বলা হয় পাচক রস, পাকস্থলীতে হইতেছে। সো সেখান থেকে মনে রাখবা পাচক রস। এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থেকে কি নিঃসরণ হচ্ছে? পাচক রস নিঃসরণ হচ্ছে। সেই পাচক রসের মাঝে দেখা যায় যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে পেপসিনোজেন, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক জুসের মাঝে কি এনজাইম থাকলো? পেপসিনোজেন থাকলো।
সো এখানে আছে কি, এখানে আছে পেপসিনোজেন। ঠিক আছে, এরকমভাবে তোমাকে হয়তোবা হচ্ছে স্কুলে বোঝানো হয় না, যে কারণেই তোমার কাছে কঠিন লাগে বায়োলজি, বাট আমি চেষ্টা করতেছি বেস্টভাবে বুঝাইতে। সো পাকস্থলীর এই যে গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুসে কি থাকে, পেপসিনোজেন থাকে। এখন সমস্যা হচ্ছে এই যে পেপসিনোজেন, সেই পেপসিনোজেন হচ্ছে ঘুমন্ত বাবুর্চি। পেপসিনোজেন কীরকম, ঘুমন্ত বাবুর্চি, অর্থাৎ নিষ্ক্রিয় এনজাইম। নিষ্ক্রিয় এনজাইম, ঠিক আছে, সে নিষ্ক্রিয় এনজাইম। নিষ্ক্রিয় এনজাইম কেন, কারণ সে যদি সক্রিয়ভাবে হচ্ছে এখানে নিঃসৃত হইতো, ডিরেক্টলি যদি হচ্ছে এখানে খাবার ছাড়া সে যদি নিঃসৃত হইতো, দেখো পাকস্থলী নিজেও কীরকম, পাকস্থলী নিজেও কিন্তু মাংস দ্বারা গঠিত, মানে প্রোটিন দ্বারা গঠিত। সো সে যদি সক্রিয় অবস্থায় নিঃসৃত হইতো বা ডিরেক্টলি পেপসিন আকারে নিঃসৃত হইতো, তাহলে কিন্তু সে পাকস্থলীকেই পরিপাক করে ফেলতো, পাকস্থলীকেই হচ্ছে ডাইজেস্ট করে ফেলতো, পাকস্থলীকেই কাটাকুটি করে ফেলতো। কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে কত সুন্দর করে হচ্ছে বানাইছেন, চিন্তা করে দেখো, যেই মাত্র খাবার আসলো, খাবার আসার সাথে সাথে গ্যাস্ট্রিক জুস থেকে এই পেপসিনোজেন আসলো, সে পেপসিনোজেন নিষ্ক্রিয় এনজাইম হওয়াতে সে পাকস্থলীকে কোনো ক্ষতি করতে পারে না। আবার খাবারের উপস্থিতিতে দেখা যায় যে আরেক ধরনের কোষ, পাকস্থলীর আরেক ধরনের কোষ, সে যেটা নিঃসরণ করে সেটা হচ্ছে HCl, কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাবারের উপস্থিতিতে সে হচ্ছে HCl কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন এই পেপসিনোজেনের উপর কাজ করে, তখন গিয়ে সে অ্যাক্টিভ এনজাইমে পরিণত হয়। যে অ্যাক্টিভ এনজাইমটাকে কি বলা হয়, পেপসিন বলা হয়। এই পেপসিন গিয়ে পরবর্তীতে হচ্ছে খাবারের উপর কাজ করতে পারে। কাজেই ভালো করে কিছু স্টেপ মনে রাখো। খাবার যেইমাত্র, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার যেইমাত্র তোমার পাকস্থলীতে আসলো, পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের উপস্থিতিতে দেখা যাবে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পাচক রস নিঃসরণ হয়েছে এবং পাকস্থলীর আরও কিছু কোষ থেকে HCl কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়েছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড গিয়ে পাচক রসে উপস্থিত পেপসিনোজেনের উপর কাজ করবে, তাকে পরিণত করবে সক্রিয় পেপসিন এনজাইমে, এবং সেই সক্রিয় পেপসিন এনজাইম তখন গিয়ে হচ্ছে এই খাবারের উপর কাজ করতে পারবে। ঠিক আছে, সক্রিয় পেপসিন গিয়ে এই খাবারের উপর, আমিষ জাতীয় খাবারের উপর কাজ করতে পারবে। ঠিক আছে, এরকমভাবে সাধারণত পরিপাকটা হয়। সো ভালো করে এই জিনিসটা মনে রাখবা যে পেপসিনোজেন এটা হচ্ছে নিষ্ক্রিয় কিংবা ইনঅ্যাক্টিভ, এনজাইম কিংবা ইনঅ্যাক্টিভ এনজাইম। ঠিক আছে, তার উপর কাজ করে হচ্ছে HCl কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাজ করলে তাকে পরিণত করে হচ্ছে পেপসিনে। যেই পেপসিন গিয়ে কাজ করবে হচ্ছে প্রোটিন জাতীয় খাবারের উপর, প্রোটিন কিংবা আমিষ জাতীয় খাবারের উপর। আমিষ জাতীয় খাবারের উপর এই পেপসিন এসে কাজ করলে তাকে রূপান্তরিত করবে সে পলিপেপটাইডে, ঠিক আছে, এইরকমভাবে সাধারণত পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের পরিপাকটা হয়। এই কনভার্সনটা এইচএসসিতে যখন যাবা তখন দেখবো যে আর একটু জটিল, বাট তোমাদের লেভেলে সহজ করে দেওয়া হয়েছে। সহজ করে মনে রাখো, পেপসিনোজেন সে নিষ্ক্রিয় এনজাইম, তাকে সক্রিয় করতে হবে, সক্রিয় করবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সক্রিয় করলে সে পরিণত হবে পেপসিন এনজাইমে। সেই পেপসিন এনজাইমটা প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ করবে, ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ করে তাকে পরিণত করবে হচ্ছে সরল পলিপেপটাইডে। এরকমভাবে পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। ঠিক আছে, আর এই HCl এর আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে খাবারের সাথে, দেখো এটাও ইম্পর্টেন্ট, খাবারের সাথে আমরা যে খাবারটা খাইছি সে খাবারের সাথে তো বিভিন্ন রকমের জীবাণু আসতে পারে। আমরা তো এত স্বাস্থ্য সচেতন হয়ে হচ্ছে খাবার খাই না। সো খাবারের সাথে যদি কোনো ব্যাকটেরিয়া চলে আসে, অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটাকে কিন্তু এই HCl গিয়ে হচ্ছে ধ্বংস করে দিবে। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াকেই এই HCl গিয়ে ধ্বংস করে দেয়। কিছু ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলো সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টারের লাস্টের দিকে আছে পড়াশোনা, যে হেলিকোব্যাক্টর পাইলোরি নামে একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া আছে, ওটা খুবই বজ্জাত একটা ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়াকে দেখা যায় যে এই HClও ধ্বংস করতে পারে না, এবং ওই ব্যাকটেরিয়ার আক্রমণে দেখা যায় যে পাকস্থলীতে আলসার হয়। ঠিক আছে, যাও, ওটা হচ্ছে এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আছে, আপাতত দরকার নাই। জাস্ট মনে রাখবা যে এখানে খাবারের সাথে কোনো ব্যাকটেরিয়া যদি আসে, সেই ব্যাকটেরিয়াটাকে এই HCl হচ্ছে ধ্বংস করে দেয়। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো? এই কথাগুলাই কিন্তু এখানে আছে, ঠিক আছে। এবং যে কথাটা আমি শর্টকাটে দেখাইছি যে পাকস্থলীতে শর্করা এবং স্নেহজাতীয় খাবারকে পরিপাক করতে পারে এমন কোনো ধরনের এনজাইম থাকে না। যেহেতু এনজাইম থাকে না, পাকস্থলীতে শর্করারও পরিপাক হয় না, স্নেহজাতীয় খাবারেরও পরিপাক হয় না। এবং পাকস্থলী যেহেতু পেশিবহুল হওয়াতে এখানে
যেহেতু প্রতিনিয়ত হচ্ছে পেশির সংকুচন প্রসারণ হয়, সংকুচন প্রসারণ হইলে খাবার হচ্ছে মিশ্র মণ্ডে পরিণত হয়, এটাকে বলা হয় পাকমণ্ড কিংবা কাইম, পাকমণ্ড কিংবা কাইম। এই কাইম জিনিসটা অনেকটা সুপের মতো। সো ওই স্যুপ হচ্ছে এখন পাকস্থলী থেকে কোথায় চলে যাবে? ক্ষুদ্রান্তে চলে যাবে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে চলে যাবে। ক্ষুদ্রান্তের কোথায় প্রবেশ করবে? প্রথম দিকের যে অংশ সেটার নাম হচ্ছে ডিউডেনাম, সেই ডিউডেনামে এবার এই খাবারটা প্রবেশ করবে। ডিউডেনাম সম্পর্কে ইতিমধ্যে আমরা কি জানি? ডিউডেনাম সম্পর্কে ইতিমধ্যে যেটা জানি, ডিউডেনাম হচ্ছে রসের ভাণ্ডার। ডিউডেনাম হচ্ছে রসের ভাণ্ডার। সেখানে আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস আসতেছে, অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় রস আসতেছে, পিত্তথলি থেকে পিত্ত রস আসতেছে। এই 3 রকমের রস এসে এই জায়গাটাতে সব ধরনের খাবারকে পরিপাক করবে, সব ধরনের খাবারকে পরিপাক করবে। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রে খাবারের পরিপাক। ঠিক আছে, সো ক্ষুদ্রান্তে শর্করা জাতীয় খাবারের কিভাবে পরিপাক হয়? শর্করা, শর্করা মানেই হচ্ছে বায়োলজিতে মনে রাখবা অ্যামাইলো কথাটা দ্বারা প্রকাশ করা হয়। শর্করা মানেই হচ্ছে বায়োলজিতে কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যামাইলো কথাটা দ্বারা প্রকাশ করা হয়। সো শর্করা জাতীয় যে খাবার, শর্করা জাতীয় যে খাবার, সেই খাবারের উপর, শর্করা জাতীয় খাবারের উপর কাজ করবে অ্যামাইলেস এনজাইম। আমরা কিন্তু দেখছি 2 রকমের অ্যামাইলেসের কথা বইতে আছে। একটা হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেস, আন্ত্রিক রস থেকে আসছে, আর একটা হচ্ছে অগ্নাশয় রসে থাকা অ্যামাইলেস। সো বিভিন্ন রকমের যে অ্যামাইলেস আছে, সেই অ্যামাইলেস এনজাইম এর উপর কাজ করবে। অ্যামাইলেস এনজাইম কাজ করলে তাকে পরিণত করবে মল্টোজে। বাকি জিনিস তোমরা অলরেডি জানো। সেই মল্টোজের উপর কাজ করবে মল্টেস এনজাইম, মল্টেস এনজাইম। মল্টেস এনজাইম কাজ করলে তাকে কিসে রূপান্তরিত করবে? তাকে রূপান্তরিত করবে হচ্ছে গ্লুকোজে। আমাদের টার্গেট ছিল এটা, যে শর্করাকে কিসে রূপান্তর করা? গ্লুকোজে রূপান্তর করা। এবার আসো প্রোটিন বা আমিষ জাতীয় খাবার কিভাবে ক্ষুদ্রান্তে পরিপাক হয়। ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবারের কিভাবে পরিপাক হয়? সো প্রোটিনের উপর দেখা যায় যে কিছু পরিমাণ এনজাইম এক্ষেত্রে কাজ করে। যেমন সেই এনজাইমটা হতে পারে ট্রিপসিন বা হচ্ছে কাইমোট্রিপসিন বা এরকম ধরনের কিছু এনজাইম কাজ করবে, যে এনজাইমগুলা তাকে কিসে রূপান্তরিত করবে? তাকে রূপান্তরিত করবে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে, অ্যামিনো অ্যাসিড এবং সরল পেপটাইডে রূপান্তরিত করবে। ঠিক আছে, সো এরকমভাবে হচ্ছে ক্ষুদ্রান্তে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়, ক্ষুদ্রান্তে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে 2 রকমের খাবারের অলরেডি পরিপাক হয়ে গেছে। একটা হচ্ছে শর্করা, শর্করার উপরে কি কাজ করছে? অ্যামাইলেস কাজ করছে, মল্টেস কাজ করছে, সুক্রেস কাজ করছে, ল্যাকটেস কাজ করছে, তাকে রূপান্তরিত করছে গ্লুকোজ এবং সরল শর্করাতে। অন্যদিকে প্রোটিন এবং পলিপেপটাইড, তার উপর কাজ করছে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই টাইপের কিছু এনজাইম, তাকে রূপান্তরিত করছে অ্যামিনো অ্যাসিড এবং সরল পেপটাইডে। ঠিক আছে, সো এই 2 রকমের খাবারের কিন্তু পরিপাক হয়ে গেছে। একজন বাকি আছে, সে হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ, স্নেহ জাতীয় পদার্থের উপর কাজ করবে লাইপেস এনজাইম। বাট লাইপেস এনজাইমটা কাজ করার আগে আমরা কিন্তু ইতিমধ্যেই জানি, ঠিক আছে, স্নেহ পদার্থকে একটু মারামারি করতে হয় বা কাটাকুটি করতে হয়, কারণ সে পানির সাথে মিশে না। ঠিক আছে, সো স্নেহ জাতীয় যে খাবার আছে, স্নেহ জাতীয় খাবার, তার উপর কাজ করতে হয় পিত্ত লবণ। পিত্ত লবণ কাজ করবে, তাকে কিসে রূপান্তরিত করবে? স্নেহ কণাতে রূপান্তরিত করবে, স্নেহ কণাতে রূপান্তরিত করবে। দেন এই স্নেহ কণার উপর কাজ করবে হচ্ছে নানান রকমের লাইপেস এনজাইম। ঠিক আছে, আন্তরিক রসে থাকা নানান রকমের বা অগ্নাশয় রসে থাকা নানান রকমের লাইপেস এনজাইম। লাইপেস এনজাইম কাজ করলে এই স্নেহ কণা থেকে সে তৈরি করবে 2টা জিনিস। একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, 2 নম্বর হচ্ছে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এরকমভাবে ক্ষুদ্রান্ত্রে কিসে পরিপাক হয়? স্নেহ করার পরিপাক হয় বা স্নেহ জাতীয় খাবারের পরিপাক হয় অথবা চর্বি জাতীয় খাবারের পরিপাক হয়। সো এখানে জাস্ট একটা স্টেপ আমরা মনে রাখবো যে এই ক্ষেত্রে একটু স্পেশাল। স্নেহ জাতীয় খাবারের উপর সর্বপ্রথম পিত্ত রসে থাকা পিত্ত লবণ কাজ করে। পিত্ত লবণ কাজ করলে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহ কণাতে রূপান্তরিত করে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহ কণার উপর আন্তরিক রস এবং অগ্নাশয় রসে থাকা বিভিন্ন রকমের যে লাইপেস এনজাইম সেটা এসে কাজ করে এবং তাকে রূপান্তরিত করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। এরকমভাবে স্নেহজাতীয় খাবারের ক্ষুদ্রান্তে পরিপাকটা সম্পন্ন হয়। ঠিক আছে, আশা করি ফুল জিনিসটা বুঝতে পারছো। সো ক্ষুদ্রান্তে খাবারের পরিপাক, সব ধরনের খাবারের পরিপাকটা কিভাবে হয়, ক্ষুদ্রান্তে বিভিন্ন রকমের খাবারের কিভাবে পরিপাক হয়, এটা কিন্তু সিকিউর জন্য বা সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই জিনিসটা ভালো করে হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো কনভার্সনগুলো আশা করি ফুল কাহিনীটা ভাই যে মাত্র এক্সপ্লেন করলাম তোমার কাছে ইজি হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, সো শর্করা জাতীয় খাবারের উপর কাজ করবে বিভিন্ন রকমের অ্যামাইলেস, ল্যাকটেস, মল্টেস, সুক্রেস, এই এনজাইম। প্রোটিন জাতীয় খাবারের উপর কাজ করবে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই টাইপের এনজাইম। এবং স্নেহ জাতীয় খাবার তাকে সাইজ করে নিবে হচ্ছে পিত্ত লবণ, সে পরিণত হবে হচ্ছে স্নেহ কণাতে, তার উপর কাজ করবে লাইপেস এনজাইম, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা, ক্ষুদ্রান্তের খাদ্য শোষণে ভূমিকাটা কি?
ক্ষুদ্রান্তের খাদ্য শোষণে ভূমিকাটা কি। এটা তোমাদের বইতে মাশাআল্লাহ অনেক কঠিন করে লিখছে, এবং এত কঠিন করে আমি যদি হচ্ছে তোমাকে বুঝাইতে যাই এবং তুমি যদি মনে রাখতে চাও, আলটিমেটলি হচ্ছে তুমি কিছুই মনে রাখতে পারবে না, কিছুই মনে রাখতে পারবে না। অলরেডি খাদ্য পরিপাকের যে অংশটা, যদিও আমি চেষ্টা করছি সহজ করে বুঝাইতে, স্টিল অনেকের কাছেই হয়তো বা একটু কঠিন হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে একটু মুখস্থ নির্ভর পড়াশোনা, মানে কোনটা কিসে রূপান্তরিত হবে এই জিনিসটা একটু মুখস্থ নির্ভর পড়াশোনা। বাট স্টিল ভাইয়া চেষ্টা করছি সহজ করে বুঝাইতে যে কোন ধরনের খাবার কিসে রূপান্তরিত হবে। এটা মনে রাখতে পারলো শোষণের যে অংশটা, শোষণের যে অংশটা, সেই অংশটা তোমরা এইচএসতে যখন যাবা তখন গিয়ে ডিটেলসে পড়তে পারবা, তখন গিয়ে হচ্ছে ডিটেলসে পড়লে তুমি ইজিলি বুঝতে পারবা। তোমাদের বইতে শর্ট করতে গিয়ে অনেক কিছু হচ্ছে জটিল করে ফেলছে, ঠিক আছে। সো এখন ভাইয়া যদি হচ্ছে আমাদের সৃজনশীল এরকমটা আসে যে ক্ষুদ্রান্তের খাবার পরিপাক কিংবা খাবার শোষণের ভূমিকাটা কি, ক্ষুদ্রান্তের খাবার পরিপাক বা খাবার শোষণের ভূমিকাটা কি, এটা যদি আসে আমরা কেমনে লিখবো। খাবার কেমনে পরিপাক হয় এটা তো দেখাইলাম এতক্ষণ। খাবার কেমনে পরিপাক হয়, বিভিন্ন রকমের খাবার, শর্করা জাতীয় খাবারের উপর বিভিন্ন এনজাইম কাজ করে, প্রোটিন জাতীয় খাবারের উপর বিভিন্ন এনজাইম কাজ করে, লিপিড জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবারের উপর বিভিন্ন এনজাইম কাজ করে, এর মাধ্যমে সকল রকমের খাবার কীভাবে পরিপাক হয় ক্ষুদ্রান্তে, সেটাই তো এতক্ষণ দেখাইলাম, ঠিক না। এই যে ক্ষুদ্রান্তে পরিপাক, এতক্ষণ তো এটাই দেখাইলাম। এখন আসো ক্ষুদ্রান্তের শোষণ কিভাবে হয়। আচ্ছা, ক্ষুদ্রান্তের শোষণ কিভাবে হয় এটা যদি হচ্ছে সহজ করে লিখতে হয় তাহলে আমরা মনে রাখবো যে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত যেটা কিনা তিনটা পার্ট নিয়ে গঠিত, তিনটা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিউডেনাম, ঠিক আছে, ওই যে ডিজে এলিয়াস, ডিউডেনাম। 2 নাম্বার হচ্ছে জেজুনাম, জেজুনাম, এবং 3 নাম্বার হচ্ছে আইলিয়াম, ঠিক আছে, আইলিয়াম, বানানটা একটু খেয়াল রেখো, আইলিয়াম। সো এই যে তিনটা পার্ট, সেই তিনটা পার্ট জুড়ে যখন হচ্ছে আমরা ক্ষুদ্রান্তের অংশটা দেখব, ক্ষুদ্রান্তের অংশগুলো যখন আমরা দেখব, ধরো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের অংশ, সেই অংশগুলোতে দেখা যাচ্ছে এরকম কিছু পরিমাণ আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, এরকম কিছু পরিমাণ কি থাকে, আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে। সো ভালো করে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরে, ক্ষুদ্রান্তের প্রাচীরে দেখা যায় যে আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো কিছু পরিমাণ অভিক্ষেপ থাকে, এগুলো হচ্ছে অভিক্ষেপ বা প্রজেকশন, ঠিক আছে। সো কিছু পরিমাণ কি থাকে, অভিক্ষেপ থাকে, যাদেরকে বলা হয় ভিলাস, যাদেরকে কি বলা হয়, ভিলাস বলা হয়, ভিলাস, ঠিক আছে, ভিলাস বলা হয়। এই যে ভিলাস, ঠিক আছে, এক বচন হচ্ছে ভিলাস, বহু বচন হচ্ছে ভিলাই, ঠিক আছে, বহু বচনে বললে ভিলাই। সো ক্ষুদ্রান্তের ক্ষেত্রে কি থাকে, প্রচুর পরিমাণে এই ভিলাস বা ভিলাই থাকে, ভিলাস বা ভিলাই থাকে। ভিলাস বা ভিলাই জিনিসটা কি, আঙ্গুলের মতো কিছু পরিমাণ অভিক্ষেপ, দেখো আঙ্গুলের মতো কিছু পরিমাণ কি থাকতেছে, অভিক্ষেপ থাকতেছে। এই জিনিসটা থাকার ফলে, এই জিনিসটা থাকার ফলে মনে রাখবা যে ক্ষুদ্রান্তের ভিতরে, ক্ষুদ্রান্তের ভিতরে বিভিন্ন রকমের খাবার সহজে পরিপাক হইতে পারে, বিভিন্ন রকমের খাবার সহজে পরিপাক হইতে পারে। এক নম্বর কথা হচ্ছে এখানে রসের ভান্ডার, বিভিন্ন রকমের রস আসতেছে। সো রস আসলে বিভিন্ন রকমের রসে যে এনজাইম থাকে সেই এনজাইমের কারণে হচ্ছে এখানে পরিপাক হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে আঙ্গুলের মতো দেখতে কিছু পরিমাণ অভিক্ষেপ থাকতেছে, সেই অভিক্ষেপগুলো থাকার কারণেও এখানে বিভিন্ন রকমের খাবারের পরিপাকটা ভালো হয়। এবং এই যে ভিলাস, সেই ভিলাসের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ভিলাসের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা হচ্ছে মনে রাখবা যে ক্ষুদ্রান্তের, ক্ষুদ্রান্তের শোষণ তল বৃদ্ধি করে। আচ্ছা, শোষণ তল জিনিসটা কি, দেখো একটা রশ্মি আমরা যদি এইভাবে আঁকি তাহলে তার যতটুকু দৈর্ঘ্য হবে তার তুলনায় আমরা যদি তাকে এরকম ভাঁজ করে আঁকি, আমরা যদি তাকে এরকম ভাঁজ করে আঁকি, এবার 2 প্রান্ত ধরে টান দাও, দেখবা যে এতটুকু জায়গার মাঝেই কিন্তু যেহেতু ভাঁজ করে রাখছি, সো আমাদের এরিয়া বা আয়তনটা কিন্তু বেড়ে গেছে না। সো ওই জিনিসটাকেই একটু মানে সফিস্টিকেটেড ভাষায় বলা হয় সারফেস এরিয়া, সারফেস এরিয়া, ঠিক আছে, বা তোমাদের বাংলা ভাষায় বলতে হবে শোষণ তল। তো ভালো করে খেয়াল করো শোষণ তলটা কেমনে বাড়লো, এই যে এই জিনিসটা যদি হচ্ছে এটার ভিতর দিয়ে প্রবেশ করতে হয় বা শোষিত হইতে হয়, তাহলে যতটুকু জায়গা জুড়ে সে শোষিত হইতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এরকম হইলে এখান দিয়ে শোষিত হইতে পারে, 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 এখান দিয়ে শোষিত হইতে পারে। সো এরকমভাবে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের কি হচ্ছে, এখানে শোষণ তলটা কিন্তু বেড়ে গেছে না, শোষণ তলটা কিন্তু বেড়ে গেছে। সো ভালো করে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরে দেখা যায় যে আঙ্গুলের মতো কিছু পরিমাণ অভিক্ষেপ দেখা যায়, যে অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাস কিংবা ভিলাই, এক বচনে বললে ভিলাস, বহু বচনে বললে ভিলাই। এবং এগুলো থাকার কারণে দেখা যায় যে বিভিন্ন রকমের খাবারের
শোষণ তলটা বেড়ে যায়। শোষণ তলটা বাড়লে এখানে যত রকমের খাবার সরলকৃত উপাদানে রূপান্তরিত হইল, সেই সরলকৃত খাবারগুলো ইজিলি ক্ষুদ্রান্তের ভিতরে শোষিত হইতে পারে, ক্ষুদ্রান্তের মাঝে শোষিত হইতে পারে, ক্ষুদ্রান্তের মাঝে শোষিত হইতে পারে। এবং এর মাধ্যমে হচ্ছে সরলকৃত খাবার, ঠিক আছে, সেটা হতে পারে গ্লুকোজ, সেটা হতে পারে অ্যামিনো অ্যাসিড, সেই জিনিসটা আমাদের পরিপাক নালী থেকে রক্তনালীতে শোষিত হয়ে যায়, রক্তনালীতে শোষিত হয়ে যায়। একদম সহজ একটা বর্ণনা না? আশা করি হচ্ছে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে যে কঠিন কথাগুলো লেখা আছে এত কঠিন করে হচ্ছে পড়ার দরকার নাই। জাস্ট মনে রাখবা এই যে ভিলাস আছে, সেই ভিলাস থাকার কারণে শোষণ তলটা বৃদ্ধি হয়ে যায়। শোষণ তলটা বৃদ্ধি পেলে ইজিলি হচ্ছে বিভিন্ন রকমের খাবার শোষিত হইতে পারে। চর্বি জাতীয় খাবার একটু ব্যতিক্রম আছে। চর্বি জাতীয় খাবার, চর্বি মানেই হচ্ছে একটা ঝামেলা। সো চর্বি জাতীয় খাবার সে সর্বপ্রথম এখানের যে কোষ আছে, ক্ষুদ্রান্তের যে কোষ আছে, সেই কোষের ভিতরে একটা যৌগ আকারে প্রবেশ করে। চর্বি জাতীয় খাবার সে এখানের যে কোষ আছে, ক্ষুদ্রান্তের প্রাচীরে যে কোষ আছে, সেই কোষের ভিতরে একটা যৌগ আকারে প্রবেশ করে। যে যৌগটাকে বলা হয় কাইলোমাইক্রন, কালামাইক্রন। ঠিক আছে, কাইলোমাইক্রন। সো চর্বি জাতীয় খাবার যেটা কিনা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়েছে, সেটা সর্বপ্রথম ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকা কোষের ভিতরে প্রবেশ করে। কোষের ভিতরে কী আকারে প্রবেশ করে? কাইলোমাইক্রন আকারে প্রবেশ করে। এই কাইলোমাইক্রন যেটা আছে সেটা দেখা যায় যে কোষ থেকে প্রবেশ করে ল্যাকটিয়েলে, কোষ থেকে আরেকটা নালীতে প্রবেশ করে, যে নালীটার নাম হচ্ছে ল্যাকটিয়েল। এই ল্যাকটিয়েল থেকে পরবর্তীতে সে চলে যায় হচ্ছে লসিকা তন্ত্রে, এবং সেই লসিকা তন্ত্রের মাধ্যমে দেহে প্রবেশ করে। ঠিক আছে, তোমার কাছে মনে হচ্ছে না ফুল জিনিসটা একটু জটিল? বইতে আরও জটিল করে লিখছে, বইতে সহজ করতে গিয়ে আরও অনেক জটিল করে লিখছে। এই যে বইতে আরও জটিল করে লিখছে। সো আমি কিন্তু আরও সহজ করে জাস্ট মুখে মুখে বলে দিলাম। ভালো করে মনে রাখো যে স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার সেটা ক্ষুদ্রান্তে এসে কিসে রূপান্তরিত হয়েছে? দুইটা জিনিসই, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সে দেখা যাবে যে এখান থেকে চলে যাবে হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরের কোষে। ক্ষুদ্রান্তের প্রাচীরের কোষে গিয়ে এসে কিসে রূপান্তরিত হবে? কাইলোমাইক্রনে রূপান্তরিত হবে। সেটা প্রবেশ করে হচ্ছে ল্যাকটিয়েলে, ল্যাকটিয়েল থেকে লসিকাতন্ত্রে, লসিকাতন্ত্র থেকে দেহে প্রবেশ করে। এইভাবে হচ্ছে আমাদের চর্বি জাতীয় খাবারের শোষণটা হয়ে থাকে। ঠিক আছে, সব ধরনের খাবারের যত শোষণ আছে সেটা কমপ্লিট। এবার আমাদের কাজ কি? খাবার থেকে, খাবারের যে অপাচ্য অংশ সেটা থেকে পানি শোষণ করা। পানি শোষণ করলে জিনিসটা হচ্ছে কঠিন অবস্থায় পরিণত হবে, এবং সেই কঠিন অবস্থার উপর কাজ করবে বিভিন্ন ব্যাকটেরিয়া। সে অপাচ্য অংশের উপর বিভিন্ন ব্যাকটেরিয়া কাজ করবে। ব্যাকটেরিয়া কাজ করে এই জিনিসটাকে পচাই ফেলবে বা গাজন করে ফেলবে, পচাই ফেলবে বা গাজন করে ফেলবে। গাজন করলেই হচ্ছে এখান থেকে আসলে একটা গ্যাস নিঃসরণ হয়, যে গ্যাসের কারণেই হচ্ছে মলে আসলে দুর্গন্ধ তৈরি হয়, এবং এইভাবে হচ্ছে মল তৈরি হয়ে মলাশয়ে জমা থাকবে। মলাশয়ে যখন হচ্ছে ফুল হয়ে যাবে তখন পায়ুপথ দিয়ে ঠুস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি হচ্ছে ফুল কাহিনীটা বুঝতে পারছো। আত্তীকরণের কথা তো বললামই। খাবার যখন হচ্ছে প্রোটোপ্লাজমে রূপান্তরিত হয়ে গেছে, কোষের অংশ হয়ে গেছে, ঠিক আছে, কোষের অংশ হয়ে গেছে, তখনই সেই জিনিসটাকে বলা হয় আত্তীকরণ, মানে আত্মার সাথে মিশে গেছে, কোষের আত্মার সাথে মিশে গেছে। ঠিক আছে, এরকমভাবে কি হয়, যে সরল খাবার আমরা পাঠাইলাম কোষে, সেই জিনিসটা আবার হচ্ছে দেখা যায় যে প্রোটোপ্লাজমের জটিল উপাদানে পরিণত হয়। ঠিক আছে, এবং এই জিনিসটা হচ্ছে একটা গঠনমূলক প্রক্রিয়া। প্রোটোপ্লাজমটা গঠিত হইতেছে, এই জন্য এটাকে বলা হয় গঠনমূলক কিংবা উপচিতি প্রক্রিয়া। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সব কিছু একদম সহজে বুঝতে পারছো। এরকমভাবে এই টপিকটা না, বাকি যতগুলো টপিক আছে, পুরা বায়োলজি বইয়ের যতগুলো টপিক আছে, সব কিছুর A to Z যদি আমার কাছে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি এসএসসি বায়োলজির যে কোর্স আছে আমাদের 27 ব্যাচ এবং 28 ব্যাচের জন্য আমাদের 2টা কোর্স চলমান আছে, সেই কোর্সগুলোতে দ্রুত ভর্তি হয়ে যাও। যারাই হচ্ছে আমাদের এই ক্লাসটা দেখতেছো, অবশ্যই আমি বলবো যে প্রত্যেকেই হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। বেস্ট অফ দ্য বেস্ট জায়গায় বায়োলজি যদি শিখতে চাও, তাহলে এই কোর্সগুলোতেই এনরোল করতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিস এরকম সহজ করে, যেই ভাষায় বুঝাইলে তুমি ইজিলি বুঝতে পারবা, অ্যাকচুয়ালি সেই ভাষাতেই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। সো ডেফিনেটলি আমাদের এখানে মাত্র হচ্ছে 1750 করে ফি। 1750 টাকা একবার একটা পেমেন্টে তুমি ফুল এসএসসি বায়োলজির 14টা অধ্যায়ের যা কিছু আছে সব কিছু হচ্ছে যদি আমার কাছে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি হচ্ছে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করো। ফার্স্ট কমেন্ট চেক করলে হচ্ছে এই কোর্সের সকল ডিটেলস পেয়ে যাবা। ঠিক আছে, এসএসসি 27 এবং 28 দুইটা কোর্সেরই সকল ডিটেলস কিন্তু আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সেখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও। যে কাজটা করবা, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, 01635
157417 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাই আমি আপনার SSC 27 বা 28 ব্যাচের কোর্সে ভর্তি হতে চাই, ভাই তোমাকে প্রসেস দিব, সেই অনুযায়ী দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারাই আমাদের কোর্সে ভর্তি হচ্ছে প্রত্যেকে কিন্তু আমি বেস্ট অফ দ্য বেস্ট দাগানো বই দিচ্ছি, যে দাগানো বই থেকে MCQ 100% কমন আসবে, এবং এর পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টার শেষে কিন্তু আমি পরীক্ষার ব্যবস্থা রাখতেছি, যে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি একদম বায়োলজিতে 90+, শুধুমাত্র A+ না 90+ নাম্বার পাওয়ার মতো প্রিপারেশন ইনশাল্লাহ তোমার হয়েছে কিনা সেই জিনিসের যাচাই করতে পারবা। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমাদের সাথে দেখা হচ্ছে কোর্সের ক্লাসে। আর ভাইয়ের জন্য সবাই অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।